অলরাইট, তাহলে প্রথম স্লাইডটা একটু দেখাই দিই যে আজকের আমাদের প্রোগ্রামটা হচ্ছে রোড টু প্ল্যাব প্ল্যাটফর্মের পক্ষ থেকে অনুষ্ঠানটা হচ্ছে। আর সবাইকে আমন্ত্রণ আজকের প্রোগ্রামে। এবং আমরা প্রথমে যেটা আর কি করছিলাম যে প্রথম পাথওয়েতে যে আমরা দুইটা রুটে এন্ট্রি নিতে পারি আসলে ইউকেতে। একটা হচ্ছে প্ল্যাবের একটা রুট, আর একটা হচ্ছে এমআরসিপি এমআরসিওজি করে যে রুটটা হয়, ওই রুটটার ব্যাপারে আমি সালমাকে একটু অনুরোধ জানাচ্ছি আরো কিছু বলার জন্য। অনেক ধন্যবাদ। প্রথমত হ্যাঁ, তুমি এখানে লিখে রেখেছো প্লাগ হচ্ছে ইজিয়ার ওয়ে, আর এখানে এমআরসিপি এমআরসিএস এমআরসিএজি এটা হচ্ছে পপুলার ওয়ে যেটা বলা হয়ে থাকে। তো এখানে একটু বিষয়টা একটু আলাদা। অনেকে যেহেতু প্রশ্ন করে যে প্লাগ করলে ভালো হয় না এমআরসিপি করলে ভালো হয়, কিভাবে করলে ভালো হয়, এই প্রশ্নটা মনে হয় যুগ যুগ ধরে চলে আসছে। এটা আমাদের সময় ছিল, ওটা শেষ হবে না। প্রথম কোশ্চেনই আমরা এরকমই পাই ইনবক্সে যে ভাইয়া কোনটা করলে ভালো হবে আর কি, এই ভালোটা তুমি বলে দাও যে কোনটা ভালো হবে। আসলে ডেফিনিশন নাই আসলে। এটা একটা বিষয় হচ্ছে যে আমাদের প্রস্তুতিটা আমরা কখন শুরু করছি এটার উপর ডিপেন্ড করছে। এখন আমি যদি একজন ফাইনাল ইয়ারের মেডিকেল স্টুডেন্ট হই এবং আমার অলরেডি আমার একটা ক্যারিয়ার প্ল্যান থাকে যে আমি আসলে ফাইনাল ইয়ার শেষ করে আমি এমবিবিএসটা কমপ্লিট করেই হচ্ছে আমি ইউকেতে মুভ করতে চাই, তাহলে আমার ইজিয়েস্ট অপশন হচ্ছে প্লাগ। এখানে আর কোনো কিছু নেই, বিকজ দেন তোমার কোনোই সময় নষ্ট হবে না। তুমি ফাইনাল ইয়ারে যে আমি সরি আমি হয়তো তুমি করে বলে ফেলছি, এখানে অনেকে সিনিয়রও থাকতে পারেন বা যাই হোক, সেটা হচ্ছে যে ফাইনাল ইয়ারে যে আমরা একটা পড়াটা পড়ি প্রফেশনাল পরীক্ষার জন্য, সেই পড়াটা দিয়েই কিন্তু পার্ট 1 এর থিওরির প্রিপারেশন 95% কভার হয়ে যায়। তো কেউ যদি ওই সময় ডিসাইড করে, একটু আগে থেকে প্রোঅ্যাক্টিভ হয়ে প্ল্যান করে যে ফাইনাল ইয়ারে যখন পড়াশোনা করছে তখনই যদি এই যে ইংলিশ প্রফিসিয়েন্সি যে বিষয়গুলো, ওগুলো হয়তো শাহরিয়ার বলবে এখন একটু ডিফারেন্ট হয়েছে, আইএলটিএস আছে, আরেকটা বিষয় আছে, তো সেই সময় কিন্তু তারা এই প্রস্তুতিটা নিতে পারে। তাহলে যেটা হবে, ফাইনাল প্রফ দেওয়ার পরে ইন্টার্নি যখনই শুরু করছে অ্যাট দ্য সেম টাইম তারা কিন্তু ক্লাবের পরীক্ষাগুলো দিতে পারে এবং ইন্টার্নি শেষ করার পরে দে ক্যান অ্যাকচুয়ালি মুভ। So they don't have to then worry about MRCP, MRCS and everything else. তো তার মানে হচ্ছে কোয়াইট ইয়াং অবস্থাতেই তারা তাদের ক্যারিয়ারের প্রোগ্রেশনটা শুরু করলো। এখন অনেকে আছে হয়তোবা একটু পরে যারা পাশ করেছে, দেশে অলরেডি এফসিপিএস করেছে বা মেডিসিনে কিছুদিন কাজ করেছে এবং সেরকম সময় তারা সিদ্ধান্ত নেয় যে না, হয়তো আমরা আসলে বাংলাদেশে থাকতে চাচ্ছি না, আমরা ওখানে মুভ করতে যাচ্ছি। তো সেরকম সময়ে তারা অনেকে চিন্তা করে যে যেহেতু এখন মুভ করতে যাচ্ছি, তখন বিষয়টা একটু ট্রিকি হয়ে যায়। সবাই আসলে আবার বেসিকে ফেরত যেতে চায় না, কারণ প্লাবটা হচ্ছে অনেক বেসিক। তো এমআরসিপি করে তখন যদি চলে আসে, তারা হচ্ছে যে এই প্লাবের তাদের এক্সেমশন হয় এবং তারা হচ্ছে সরাসরি এসে কাজটা তখন শুরু করতে পারে। তো দেখা যায় যে ঠিক এই কারণেই অনেকে কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে চুজ করে। যেমন আমার কথা আমি বলি, আমি তো ইন্টার্নি করা অবস্থাতেই আমি জানতাম যে আমি এখানে আসব, আমি যুক্তরাজ্যে আসব। সো আমার প্রিপারেশনটা ছিল কিন্তু তখন থেকে সেরকম, আমি তখন থেকেই তখন আসলে এরকম অপরচুনিটি ছিল না যেমন আজকে আমি বা শাহরিয়ার কথা বলছি, তখন আমার কোনোই আইডিয়া ছিল না প্লাব কি ওয়েসএমএলই কি, আমি শুধু নামগুলো খুব ঝাপসাভাবে শুনেছিলাম। তো আমি এখানে বিভিন্ন গুগলে সার্চ করে করে এখানে যারা কাজ করছে তাদের কাছ থেকে অনলাইনে কিছু রিসোর্সেস কিনি, তারপর নীলক্ষেত বিভিন্ন জায়গায় গিয়ে কিছু পুরনো বইপত্র কিনে আমি প্রিপারেশন শুরু করি। তো সেভাবে আমার প্লাবের জার্নিটা ছিল। কিন্তু যেটা ছিল, আমি ইন্টার্নের পরে আমি কিন্তু আসলে কিছু করিনি বাংলাদেশে, আমি স্ট্রেটও এখানে চলে এসেছি এবং আমি এখানে একদমই জুনিয়র লেভেল থেকে আমি কাজ শুরু করেছি। এখন আমি যেহেতু আমি পার্সোনালি প্লাব করেছি, আমার কাছে বিষয়টা এরকম ছিল, আমি খুব ফ্রেশ অবস্থায় এখানে এসেছিলাম এবং যেহেতু আমি একটু সিনিয়র লেভেলে ছিলাম না, মেডিসিন ইনডেপথ পড়িনি, আমার মধ্যে কোনো কমপ্লেক্সিটি ছিল না যে আমি সিনিয়র হয়ে গিয়েছি, আমি বাংলাদেশে এফসিপিএস করেছি, এটা করেছি, আমি কিভাবে একেবারে জুনিয়র লেভেল থেকে কাজ শুরু করব। তখন আমি এখানে একেবারে F1, যেটাকে এখানে বলা হয় ফাউন্ডেশন ইয়ার 1, দেন ফাউন্ডেশন ইয়ার 2, আমি ফাউন্ডেশন ইয়ার 1 থেকে কাজ শুরু করি, একেবারে বেসিক। আমার কোনো টেনশন ছিল না যে এখানে কেউ আমাকে জাজ করবে, ওরা আসলে আমাকে শিখিয়ে কাজ করাবে, কারণ F1 হচ্ছে এখানকার সবচেয়ে জুনিয়র মোস্ট ডক্টর যারা, 1 বছর F1 আর 1 বছর হচ্ছে F2। আমার জন্য এটা ছিল খুব রিল্যাক্সিং, আমার কাছে মনে হয়েছে এখানে এসে আমাকে প্রথমেই কাজে ঝাঁপিয়ে পড়তে হয়নি। অন্যদিকে যারা এমআরসিপি বা এমআরসিএস এগুলো করে আসে, এমআরসিওজি করে আসলেও হচ্ছে এসে লাইসেন্সটা পাওয়া যায়, কিন্তু তারপরে ট্রেনিং এ ঢোকার সিচুয়েশনটা একটু ডিফিকাল্ট।
তো আমি এটা নিয়ে আরেকটু ডিটেইল একটু পরে কথা বলবো। আমার মনে হয় আমরা আবার শাহরিয়ার কাছে ফিরে যাই। শাহরিয়ার ক্লাব এবং যে আইএলটিএস বা আমি এক্সাম। কিছু বেসিক, আমি একটু হাত দিতে যাচ্ছি কারণ অনেকে জুনিয়র আছে। আচ্ছা, বেসিক ওয়ার্ডটা হয়তো ফ্যামিলিয়ার না হতে পারে। বেসিক বলতে আসলে তুমি কি বোঝাচ্ছিলে? এটা আসলে বেসিক বলতে আমি বুঝাই, বেসিক মানে হচ্ছে বেসিক লেভেলের যে সাবজেক্ট, কিন্তু ওই বেসিক মানে ইট ডাজন্ট মিন যে টিপিক্যাল অ্যানাটমি বা হচ্ছে যে ফিজিও বা হচ্ছে বায়ো। এটা কিন্তু আমাদের যেটা ইউএসএমএলই তে লাগে, আমি একটু বেসিক ডিফারেন্স বলি অনেকের বুঝতে সুবিধা হবে। ইউএসএমএলই যে স্টেপ 1 এক্সামটা থাকে, ইউএসএমএলই স্টেপ 1 এক্সামটাতে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, প্যাথোলজি, যে আমরা ফার্স্ট প্রফ, সেকেন্ড প্রফ বা থার্ড প্রফের, আমাদের সময় আবার প্রফের চেঞ্জ হয়েছে, তো ওদের এখন হচ্ছে যে থার্ড প্রফেও যে ফার্মা এগুলা, তারপর হচ্ছে মাইক্রো, এগুলো মনে হয় চলে এসেছে। সো ওই প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, এসব যে সাবজেক্টগুলো, এই সাবজেক্টগুলো প্ল্যাব ওয়ানে ওইভাবে লাগে না। হ্যাঁ, কিছু জিনিস থাকে অ্যানাটমি, ব্র্যাকিয়াল প্লেক্সাস, নার্ভ রুট রিলেটেড কিছু জিনিস, এই জিনিসগুলো থাকে, কিন্তু টিপিক্যাল জিনিসটা আসলে ওইভাবে থাকে না। হ্যাঁ, কিছু ফার্মাকোলজি লাগে। ফার্মাকোলজি রিলেভেন্ট কোশ্চেন আসলে আমরা বেসিক্যালি বলতে পারি যে ক্লিনিক্যাল ফার্মাকোলজিটা তো আসলে মেডিসিনের সাথেও রিলেটেড। সো ইন দ্যাট সেন্স যে ক্লিনিক্যাল ফার্মা অনেক আসে। আর অ্যানাটমির হয়তো কিছু বেসিক আছে যেটা হয়তো আমাদের ক্লিনিক্যালের সাথে খুব কোরিলেটেড, যে রিস্ট্রপ হচ্ছে বা হচ্ছে এই ধরনের। সো ওই নার্ভ রুট, ব্র্যাকিয়াল প্লেক্সাস, ওই কোশ্চেনগুলো আসে। সো বেসিক বলতে ওইটুকুই। তো ফার্দার বেসিক যেটা হচ্ছে যে ক্লিনিক্যাল বেসিক আর কি। ক্লিনিক্যাল বেসিক যেটা হচ্ছে যে আমাদের ফাইনাল ইয়ার যে সাবজেক্টগুলো, সেটা হচ্ছে মেডিসিন, দেন হচ্ছে সার্জারি, তারপর হচ্ছে যে গাইনি এন্ড অবস আসছে। হ্যাঁ, আর একটাতে তো আমি মানে মোটামুটি জিরো দেই সবাইকে, যে সাইকিয়াট্রি টোটাল জিরো যখন আসে আমরা স্টুডেন্টরা পাই, আসলে একদম ডিফারেন্ট। সালমা আগ্রিড হবে আসলে, মানে সাইকিয়াট্রিটা খুবই ডিফারেন্ট আর কি। ওখানে এমএমসি স্কেল ছাড়া কথাই হয় না আর কি। এখানে দেখা যায় যে আসলো, একটু অ্যাসেস করলাম, তারপর হচ্ছে একটা কাউন্সিলিং করে ছেড়ে দিলাম বেসিস। আর ওখানে প্যারামিটার বা এগুলো খুবই ডিফারেন্ট। এই অস্ট্রেলিয়া বা ইউকে, যে দুইটা দেশে বলি, অ্যাসেসমেন্ট গুলো খুবই ডিফারেন্ট হয়। এবং এথিক্স ওই সাবজেক্টটাই নাই। আমরা দাবি করি যে আমরা ফরেনসিক মেডিসিনে নাকি এথিক্স পড়ি, বিলিভ মি, ওইটা মানে ওইটাও সেই শূন্যের কোঠায় আর কি, যে সেই মেডিকেল এথিক্সটা আর কি। ঠিক আছে, সো এখানে ওই কিছু কিছু জিনিস কিন্তু নিউ ঢুকবে, যেমন হচ্ছে সাইকিয়াট্রি, যেমন হচ্ছে মেডিকেল এথিক্স, তারপর হচ্ছে বায়োস্ট্যাট। আমরা অনেক দিন ধরে কিন্তু ওই যে কমিউনিটি মেডিসিন পড়ি, বাট বাস্তবতা হচ্ছে যখন আমরা মানে থাকে না যে অরিজিনালি কি আর রিয়েলিটি কি, তো বায়োস্ট্যাট খুবই ডিফারেন্ট লেভেল এখানে আসে আর কি। তো এই সাবজেক্ট গুলো হচ্ছে যে প্ল্যাব 1 এর সাবজেক্ট আর কি। ঠিক আছে, তখন আমরা একটু মুভ করি এটা। সো এখানে এখন একটু চেঞ্জ হয়েছে, একটু কাট ডাউন করি জায়গাতে। এখানে এখন এই যে 180 আর কি হয়ে গেছে। হ্যাঁ, সো 3 আওয়ার্স এর এক্সামটা এই যে 180 এইভাবে আর কি হয়। যখন হচ্ছে যে সালমানের পরীক্ষা দিয়েছে তখন এই 200 ইয়েতে ছিল, এখন 180 ইয়েতে চলে এসেছে। তারপর হচ্ছে এতদিন পর্যন্ত স্টেশন ছিল 18 স্টেশনস, হ্যাঁ এরকম ছিল, কিন্তু এখন কোভিড উপলক্ষে কাট ডাউন করে 15টা করে দিয়েছে। এবং ফিজিক্যাল এক্সামিনেশন যেটা ছিল প্ল্যাব 2 তে, যেটা গায়ে হাত দিয়ে করতে হতো, অনেকগুলো স্টেশনে পেশেন্টে গায়ে হাত দিয়ে এক্সামিনেশন করতে হতো, এগুলাতে কিছু কিছু কাট ডাউন হয়েছে কোভিড ইস্যু কারণে। হয়তো আবার যখন হচ্ছে এক্সাম আই থিঙ্ক ভ্যাকসিন এগুলা ঠিক হয়ে যাবে, তখন আবার ওই 18 স্টেশনে ওরা ব্যাক করে চলে আসবে। সো এখন টেম্পোরারিলি এই হচ্ছে আপডেট। এবং প্ল্যাব 2 এক্সাম আবারও শুরু হচ্ছে। এখন এতদিন বন্ধ ছিল কোভিড এর কারণে, 13th of অগস্ট থেকে আবারও শুরু হচ্ছে। প্ল্যাব 1ও বন্ধ ছিল অনেক দেশে, ইউকেতে হচ্ছিল, বাংলাদেশে বন্ধ ছিল। আমাদের এখন পর্যন্ত ইনফরমেশন হচ্ছে যে প্ল্যাব 1ও হচ্ছে আর কি। হ্যাঁ, যেমন অক্টোবরে একটা কিন্তু অ্যাডিশনাল ডেট দিয়েছে এবার। তো এখন পর্যন্ত আমার জানা ইনফরমেশন পর্যন্ত এখনো হচ্ছে আর কি। বাংলাদেশে কিন্তু প্ল্যাব এক্সামটা হচ্ছে এতদিন 2বার হতো, এখন এই বছর থেকে 4বার করে দিয়েছে। কিন্তু যেবারই 4বার করলো সেবার থেকে কোভিড লেগে গেল আর কি। তো আমরা ধরে নিই যে 2021-এ 4বারই হবে আর কি এক্সাম। সো কারণ ডিউ আর কি, যে উবারে যেমন থাকে না, ডিউ টু ইনক্রিজ ডিমান্ড, সো এখানে অনেক ডিমান্ডিং আর কি। তো এই জন্য এই হচ্ছে ব্যাপারগুলো আর কি। আর কিছু রিকোয়ারমেন্ট, এখন একটা খুব মানে বেসিক কনফিউশন যেটা অনেকে কনফিউজ করে, ভাইয়া এক্সামটা দিতে কি কি লাগবে? হ্যাঁ, টাকা পয়সা লাগবে, এটা অবভিয়াস রিজন, বাট এছাড়া আর কি লাগবে? পাসপোর্টটা যেন ভ্যালিড থাকে, এটা একটা আমার সাজেশন। দেখা যায় যে অনেকেই রেজিস্ট্রেশন নিয়ে শুরু করে, পাসপোর্টের ভ্যালিডিটি আছে মাত্র 6 মাস। এখন কিন্তু আবার মাঝখানে চেঞ্জ করতে হবে, আবার নোটিফাই করতে হবে যে এমসিকিউ পাসপোর্ট নিয়ে একটা হ্যাসেল থাকে। তো এই জন্য যে প্রাইমারি মেডিকেল কোয়ালিফিকেশন, যে আমাদের যে টিপিক্যাল এমবিবিএস এর সার্টিফিকেট, এখন এটা নিয়ে অনেকে কনফিউশন করে, ভাই এটা কি ইন্টার্নশিপের সার্টিফিকেটটা নাকি বিএমডিসিটা নাকি কোনটা? এটা হচ্ছে যে
যে আমাদের যে গ্রাজুয়েশন যেমন করি, আমাদের কনভোকেশন যেদিন হয়, ওই যে সার্টিফিকেটটা দেয় ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে, ওই সার্টিফিকেটটা এখানে লাগে। ঠিক আছে? আর বাকি যে জিনিসগুলো থাকে, আইএলটিএস লাগে, একাডেমিক লাগে, এখন 7 লাগে ইচ ব্যান্ডে। এখন মোস্ট পপুলারটা চলে এসেছে হচ্ছে ওইটি। ওকে, সো ওইটি এখন দিচ্ছে, ওইটিতে ইচ ব্যান্ড এরিয়াতে এখন বি পেলেই আর কোনো সমস্যা হচ্ছে না। আচ্ছা, ডিফারেন্স কি ভাই? যে আবার একটা কমন কোশ্চেন সালমা এখানে, ভাইয়া ওইটি দিব নাকি আইএলটিএস দিব? এরকম হচ্ছে একটা বেসিক। এটা হচ্ছে যে ক্যালিবারের উপরে। অনেক ছেলে মেয়ে যখন ফোন করে তারা অলরেডি দেখি যে ইংলিশে খুব ভালো, আপনারা আইএলটিএস দেন, মেক শিওর যে আপনি প্ল্যান করেন একটু আগে থেকে। আপনার ওই 1 মাসের প্রিপারেশনই লাগে আইএলটিএস। আপনি যদি একটু কনফিডেন্ট হন, আর যারা মনে হচ্ছে কনফিডেন্ট না বা একবার দিয়েছেন হচ্ছে না, সেক্ষেত্রে আমি বলবো ওইটিতে চলে যান। ইট ডাজন্ট মিন যে অনেক সময় আননেসেসারিলি ওইটি দিচ্ছেন, কারণ টাকায় কিন্তু এখানে বেশ কম আছে। ওইটি দিতে কিন্তু নিয়ার অ্যাবাউট 40,000 লাগে। আইএলটিএস দিতে লাস্ট আমি যখন দিয়েছিলাম এই গত বছর, তখন হচ্ছে 16,500 সামথিং এরকম ছিল। এখানে কিন্তু একটা বেসিক ডিফারেন্স আছে। তো ওই পরিমাণ ফান্ড আছে কিনা এটা একটু দেখে নিতে হবে। আর প্ল্যাব 1 এক্সামও অ্যারাউন্ড 40,000 এর মতো লাগে। তো এই হচ্ছে বেসিক। তো আমি আবার একটু সামারি করছি যে কি কি লাগে। পাসপোর্ট লাগবে অবশ্যই, যেটা ভ্যালিডিটি থাকতে হবে। মেক শিওর যে অন্তত 1 বছরের বেশি থাকে। আমি বলবো যে 2 বছর থাকলে আরো ভালো। 2 বছরের নিচে যেন না থাকে, না হলে আবার চেঞ্জ করতে হবে। ঠিকানা এগুলো আবার জিএমসিতে পাঠানো ঝামেলা। আর হচ্ছে এই যে ঢাকা ইউনিভার্সিটি থেকে যে এমবিবিএস এর সার্টিফিকেট দেয় এইটা, আর আইএলটিএস এর স্কোর শিট আর কি। তো এই জিনিসগুলো লাগে। এবং দুইটা মেজর জিনিস আসে যেটা নিয়ে আরো কনফিউশন করে তারা। একটা হচ্ছে এপিক ভেরিফিকেশন। এটাই আগে তো অনেক কমপ্লিকেটেড ছিল, এখন না হয় এপিক ভেরিফিকেশন। এটি আপনি ভিডিও পাবেন অনেক এপিক ভেরিফিকেশন করতে হয়। আর একটা হচ্ছে জিএমসি পোর্টাল অ্যাকাউন্ট করতে হয়, এটাই আর কি। তো ওই জিএমসি পোর্টাল অ্যাকাউন্ট করে ওখানে ওই একটা পর্যায়ে আইএলটিএস এর মানে আইএলটিএস এর রেজাল্ট, এমবিবিএস এর সার্টিফিকেট, তারপর পাসপোর্ট, এগুলো অ্যাটাচমেন্ট করতে হয় ইমেলের মতো আর কি। ঠিক আছে? সো এপিক ভেরিফিকেশন একদিকে হবে, জিএমসি এটা একদিকে হবে আর কি। এই জিনিসগুলা মানে হচ্ছে রিকোয়ারমেন্ট আর কি এই জায়গাতে। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা ইনবক্সেও দিয়ে রাখতে পারেন, আমরা পরে ওগুলা রিভিউ করে নিব আর কি সেক্ষেত্রে। এটাই। আর সালমা কি কিছু অ্যাড করতে চাও এখানে, মানে এটার সাথে কোনো এক্সট্রা টিপস? যে ইংলিশ টেস্টের এটা বললাম যে সোফার আইএলটিএস আর ওইটি হচ্ছে অ্যাকসেপ্ট করে আর কি ইয়া থেকে। আচ্ছা, আরেকটা আপডেট এসেছে, এটা মনে হয় তোমরা দিয়েছিলে তখন, যেটা ছিল যে যখন ফাইনালি তোমার যখন ভিসা এসেছিল তখন যাওয়ার সময় হচ্ছে আলাদা করে মনে হয় আবার দিতে হতো আইএলটিএস বা ইউকেভিআই দিতে হতো। এখন একটা অপশন মনে হয় আগে ওটা গিয়েছিল, এখন ওইটা আর ওইভাবে করতে হয় না। অ্যাজ লং অ্যাজ ভ্যালিডিটি থাকছে, ওইটি করেও যদি ভ্যালিডিটি থাকছে, ওই ভিসার সময় আলাদা করে কিছু এরকম লাগছে না, যেটা আগে ইউকেভিআই তে একটা আলাদা করে দিতে হতো। যেমন হচ্ছে মাঝখানে একজনের সাথে কথা হলো, এমিকো, অমিয়া, এরা কয়েকজন গেল, তো ওদের পর্যন্ত লেগেছিল ইউকেভিআইটা, কিন্তু এই 2019 ইয়ে থেকে ইউকেভিআই ইয়েটা আলাদা করে লাগছে না আর কি। যখন ওই যে ফাইনালি ভিসার জন্য যখন দাঁড়াচ্ছে আর কি, তখন ভ্যালিডিটিটা থাকলেই হলো, এই আর কি হচ্ছে কথা। আচ্ছা, কয়েকজন একটু কোশ্চেন করছে, আমরা কি অ্যান্সার দিয়ে দিব মানে বক্সে দেখে এরকম? হ্যাঁ, আচ্ছা, তার আগে আমি শুধু এখানে একটা কথা অ্যাড করতে চাই। হ্যাঁ, sure. এই স্লাইডে এই যে ওএটি এবং আইএলটিএস এর যে বিষয়টা, টিপস যেটা আর কি, টিপসটা হচ্ছে খুব ইজি কিছু টিপস। আমি দেখি যে বাংলাদেশে আমাদের যেহেতু আমাদের মেইন যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে আমাদের স্পিকিং এবং আমাদের লিসেনিং। আমরা রাইটিং এ দেখা যায় আমরা অ্যাকচুয়ালি ইমপ্রুভ করতে পারি, যেহেতু আমরা প্রচুর লিখি বা আমাদের থিওরিটিক্যাল নলেজটা অনেক বেশি থাকে। কিন্তু স্পিকিং এবং লিসেনিং এই হচ্ছে ক্যান্ডিডেটদের দেখি যে স্কোরিংটা তারা খুব স্ট্রাগল করে। তো আমি পার্সোনালি আমার জন্য যেটা খুব হেল্পফুল ছিল, ফার্স্ট অফ অল যেহেতু আমি আসলে অনেক কথা বলি, আমি পাবলিক স্পিকিং এ ইউজ টু ছিলাম, কিন্তু সেটার পর আমি যেটা করেছি প্রচুর বিবিসি নিউজ শুনেছি। এটা হয়তো অনেকের কাছে ফানি লাগতে পারে, বাট আমি বিবিসি নিউজ প্রচুর শুনতাম এবং সেখান থেকে শুনে শুধুমাত্র কিন্তু আমার লিসেনিংটা ডেভেলপ করেনি, আমার স্পিকিং এ অনেক ডেভেলপ করেছে। বিকজ আমি তখন বুঝে গিয়েছি যে একটা টপিক, যেটা স্পিকিং এ যেটা হয়, একটা টপিক নিয়ে কথা বলতে হয়, তো ওরা যে টপিকগুলোকে কিভাবে ফরমেটিভ ওয়েতে কথাটা বলে সেটা কিন্তু তখনই আমি শিখতে পেরেছি। তো এরকম কিছু এটা হচ্ছে একটা টিপস যে কেউ যদি দেখে যে তাদের উইকনেসটা হচ্ছে স্পিকিং এবং লিসেনিং, আর রিডিং এর জন্য আরেকটা বিষয় যেটা আমি করেছি, যারা হয়তো বা ভালো পারে রিডিং, বা যারা কেউ যদি জানা থাকে যারা আগে আইএলটিএস পরীক্ষা দিয়েছে বা স্পিকিং টেস্ট, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট দিয়েছে,
তাদের কাছে সবসময় জিনিসগুলো লিখে লিখে তাদের দিয়ে চেক করানো, অনেকটা বিরক্ত করা, যারা সিনিয়র আছে তাদেরকে দিয়ে ভেরিফাই করে নেওয়া যে তার রিডিং এর জিনিসটা ঠিক আছে এবং সে ঠিকভাবে বুঝেছে। তো এটা একটা টিপস আমার তরফ থেকে। আর আরেকটা আইএলটিএস দেওয়ার আমি আরেকটা যে সুবিধা পেয়েছি সেটা হচ্ছে পার্ট টুর যে স্পিকিং ল্যাঙ্গুয়েজটা, পার্ট টু কিন্তু পুরোটাই হচ্ছে যে আমার কাউন্সিলিং এর উপর, আমার কথা বলার ক্যাপাবিলিটির উপরে। কারণ প্লাব টুর যেই স্টেশন গুলো হয়, সারিয়া নিশ্চয়ই একটু টাচ করবে সেটায়, সেখানে কিন্তু আমি কিভাবে কথা বলে আমার রুগীকে ইনফ্লুয়েন্স করতে পারছি, ইট ম্যাটার্স এ লট আমার পাস ফেল। তো যে কারণে স্পিকিংটাতে আমি খুবই হাইলাইট করবো এবং আমি সবাইকে বলবো যে ওটাতে শুধুমাত্র আইএলটিএস বা পরীক্ষার স্কোরিং এর জন্য না, পার্ট টুর প্রিপারেশন হিসেবেও কিন্তু এটাকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে। এই ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, এগুলো খুব ইম্পর্টেন্ট টিপস। আর ওই যে যেটা বলছিলে যে বিবিসি অ্যাকচুয়ালি হেল্পফুল, বাট ওই মানে এখন তো মডার্ন যুগ, বিবিসি আসলে একটু হজম হওয়া মুশকিল। তো আমি এখন সাজেশন যেটা দেই, যেমন হচ্ছে মেডিকেল ড্রামা সিরিজ আসছে অনেক উইথ সাবটাইটেলস। এটা দেখলে হ্যাঁ ভালোও লাগে, মানে এন্টারটেইনও হলো। আবার হচ্ছে যে ওই কিছু কিছু ওয়ার্ড আমরা, যেমন হচ্ছে আমরা বলি যে I'd like to do some investigation, বাইরে দেশে বলে I'd like to run some investigation। So এরকম কিছু কিছু বেসিক ওয়ার্ড এন্ড দেখবেন যে মেডিকেল ড্রামা সিরিজ গুলোতে যেগুলো ইউজ করছে ওটা তো ওদের ডক্টরদের ইয়েতে কিনে, হ্যাঁ অবশ্যই ওভার ড্রামাটিক করে সেগুলাতে, কিন্তু হচ্ছে যে হ্যাঁ ইংলিশ গুলো তো কমনলি ওইভাবে ইউজ করছে। সো ওটা দেখা যেতে পারে, ওটা আমার মনে হয় ডাইরেক্টলি প্ল্যাব টুতেও কাজে লাগবে আর কি সেক্ষেত্রে। সো আইএলটিএস আর হচ্ছে ওয়েটির এই স্লাইডটা লিখ করার আগে যেটা সামারি হচ্ছে, যার যার প্রসপেক্ট থেকে দুইটাই ইজি। আর যদি আইএলটিএস এ না হচ্ছে, আমি দেখা যায় অনেক পরে অনেকজন কিভাবে সাজেশন দিয়েছি, তাহলে আপনি ওইটিটা ট্রাই করেন। কারণ ওইটিতে আর্টিকেল গুলো হচ্ছে আমাদের মেডিকেল ল্যাঙ্গুয়েজে থাকে, সো কিছু কিছু ক্ষেত্রে ইজি হয়। বাট এটা মনে, আর মোস্ট নাম্বারসে যেটা মিস হয় আসলে মার্কস, সেটা হচ্ছে রাইটিং এ আমরা পাই। যত স্টুডেন্ট যা পাই ম্যাক্সিমাম হচ্ছে রাইটিং এ আসলে মিস যায় আর কি। হ্যাঁ, ইয়ে যেটা সামনেটা বললো যে যাদের ইন জেনারেলি ওই অংশটা ইমপ্রুভ করা যায় না, তেমন যে লিসেনিং এ উঠে বসে থাকে সবগুলোতেই, আর রাইটিং এ হচ্ছে যে 0.5 এর জন্য অনেক দিন ধরে আটকে আছে, এরকম অনেক গ্রুপ থাকে আর কি সেক্ষেত্রে। ঠিক আছে, সো এইটা একটা বিষয় আর কি এখানে দেখতে হবে যে ওই অংশটা যেন। আর সেক্ষেত্রে যেটা বললো যে আরেকটা হচ্ছে বিভিন্ন আইএলটিএস এর সেন্টার গুলোতে গিয়ে মক দিয়ে আসতে পারে, এটাও একটা ইয়ে আর কি। অনেকে আবার জিজ্ঞাসা করে হ্যালো, সবাই কি শুনতে পাচ্ছে? জি আপু শোনা যাচ্ছে। সম্ভবত সুজয়ের কোনো টেকনিক্যাল প্রবলেম হয়েছিল। হ্যাঁ, এখন ঠিক আছে। আচ্ছা, সুজয় ভাই মনে হয় ব্যাক করছেন। আমি ব্যাক করেছি, কোনো অসুবিধা নেই। ওকে, হ্যাঁ পরের সেকেন্ড আসলে একটু ফাম্বল হয়েছিল সেটাই। আচ্ছা, তো স্লাইডের ইয়েটা দেখা যাচ্ছে? আমি একটু একবার রিকনফার্ম করছি স্লাইডের ইয়েটা কি দেখা যাচ্ছে কিনা। জি ভাই দেখা যাচ্ছে। ওকে, তো এই প্ল্যাব 1 প্ল্যাব 2 কিছু কিছু এখানে ইয়ে দেওয়া আছে, আপনারা যদি দেখেন প্ল্যাব 1 এন্ড প্ল্যাব 2, সবচেয়ে বেসিক ডিফারেন্সটা হচ্ছে আমাদের দেশেই হচ্ছে প্ল্যাব 1 দেওয়া যায়, এটা গুড নিউজ। প্ল্যাব 2 এর জায়গা হচ্ছে অনলি ইউকে, এটাই আর কি। তো এবং প্ল্যাব 2 যেটা, প্ল্যাব 2টা হচ্ছে মোটামুটি রাউন্ড দ্য ইয়ারই হয়। প্ল্যাব 1 এর আগে যেটা আমরা জানতাম যে ইউকে তে হতো 4 বার এক্সাম হতো, আর যেটা হচ্ছে আমাদের দেশে মানে বাংলাদেশে 2 বার হতো, সেটা এখন 4 বারে ইয়ে করা হয়েছে, সো হুইচ ইজ এ গুড থিং।
আর ওই পাসিং মার্কের ইয়েটা এগুলো এখন একটু চেঞ্জ হচ্ছে, এখানে এখন হচ্ছে যে 180 তে এটা চলে আসছে। পাসিং মার্কের ইয়েটা কিন্তু এক্সাক্ট ঠিক থাকে না, এখন যেমন যে আবার চেঞ্জ হয়েছে যে 180, আর পাসিং মার্কেট এইটা কিন্তু এরকম ঠিক থাকে না, এটা ভ্যারি করে। একবার একটা স্টুডেন্ট দেখলাম যে বললো যে 125 ছিল লাস্ট পাসিং মার্ক। তো এরকম এক একবার এটা পার্সেন্টাইল সিস্টেম বলে। হ্যাঁ, এটার কমপ্লেক্সিটিতে আমরা না যাই, এক একবার পার্সেন্ট কেউ হাইয়েস্ট কত পাচ্ছে, লোয়েস্ট কত পাচ্ছে, ক্যান্ডিডেট কত থাকছে, এটার উপর বেস করে। যেমন এই সেম সিস্টেম ইউসিবিলি তে ফলো করে, সেম সিস্টেমটা এমসি তে ফলো করে। বাইরের দেশে এই সিস্টেমটাকে পার্সেন্টাইল সিস্টেম বলে আসলে। ওকে, সো এই হচ্ছে জিনিস। আর টাকা কত লাগে, টাকা হচ্ছে 40,000 লাগে হচ্ছে পার্ট 1 এর জন্য, আর প্ল্যাব 2 এর জন্য লাগে হচ্ছে কারেন্টলি লাস্টলি একজন দিল, সে রেজিস্ট্রেশন করলো 90,000 এর মতো লেগেছিল পার্ট 2 রেজিস্ট্রেশন করতে। সেই হচ্ছে বেসিক এটা। অ্যাপার্ট ফ্রম দ্যাট যদি খরচ করি, এখানে প্লেন ফেয়ার আছে, তারপর হচ্ছে অনেকে প্ল্যাব 2 ওখানে কোর্স করে গিয়ে সেগুলোর কিছু খরচ আছে, তো এরকম অ্যাডিশনাল আরো কিছু আছে বাজেট। তো আমরা যখন জিজ্ঞাসা করি বিভিন্ন জনকে বা আমাদের অনেক স্টুডেন্টদেরকে দেখি, তো তারা বলে যে 5 লাখ থেকে 6 লাখ টাকার বাজেটে আসলে মোটামুটি মানে এ টু জেড পুরোটা হয়ে, ইনক্লুডিং ইউকে তে গিয়ে কোচিং এর কস্টিং থেকে যদি আমরা এগুলা দেখি। আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা এখানে না বললেই না, যে প্ল্যাব 1 এর ভ্যালিডিটি কত। প্ল্যাব 1 এর ভ্যালিডিটি অনলি 2 ইয়ার্স উইথ ম্যাক্সিমাম 4 অ্যাটেম্প। ঠিক আছে, এই 2 বছরের মধ্যে। তো বেসিক্যালি যেটা ট্রুথ হচ্ছে 4 অ্যাটেম্প জীবনেও দিতে পারবেন না 2 বছর, মানে 2 বছরের মধ্যে। তো বেসিক্যালি যেটা হবে যে 3 অ্যাটেম্প আসলে পসিবল হয়। তো চেষ্টা থাকে যেন অ্যাজ আর্লি এস পসিবল আর কি শেষ করে। আর 2 ইয়ারের ইয়েটা যদি ব্যারিয়ারটা চলে যায় একবার, তাহলে হচ্ছে যে আবার দিতে হবে হচ্ছে প্ল্যাব 1 এই ইনফরমেশন। সো প্ল্যাব যখন শুরু করবেন, প্রপারলি শুরু করবেন, 2 বছরের মধ্যেই যেন সব ঝামেলা শেষ হয়ে যায়। আদারওয়াইজ ওই যে এমআরসিপি তেও কিন্তু এই জিনিসটা আছে আর কি, একটা সার্টেন টাইমের মধ্যে এমআরসি শেষ না করলে ওইটা হচ্ছে পার্ট 1 নিয়ে সব ক্যান্সেল হয়ে যায়। তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আর প্ল্যাব 2 এর ক্ষেত্রে যদি আমি আসি, অনলি সেন্টার হচ্ছে ইউকে তে, ম্যানচেস্টার বিল্ডিং এ ওটা হয়। আর সেকেন্ডলি হচ্ছে রাউন্ড দ্য ইয়ার এক্সাম হয়, সেটা আপনাকে ডেট টাকা দেওয়ার পরে। আরেকটা জিনিস অনেকে জিজ্ঞাসা করে যে ভাইয়া আমি তো ডেট দেখতে পাচ্ছি না, কোথায় ডেট? আপনি তো রেজিস্ট্রেশন করেন নাই, আপনি তো টাকা জমা দেন নাই, এই জন্য আপনি ডেট দেখতে পাচ্ছেন না কোনোটারই। প্ল্যাব 1 এর ক্ষেত্রেও এটা অ্যাপ্লিকেবল, প্ল্যাব 2 এর ক্ষেত্রেও এটা অ্যাপ্লিকেবল। আবার যে অনেকে জিজ্ঞাসা করে যে ভাইয়া তাহলে যে অনেকে আপলোড করছে ডেট গুলা, তারা অলরেডি রেজিস্ট্রেশন করেছে এবং টাকা জমা দিয়েছে, তারা অনেক সময় নিয়ে স্ক্রিনশট নিয়ে দেয় আর কি। এটা একটা কনফিউশন হয় আর কি অনেকের আসলে। তো আপনি বেসিক্যালি দেখতে পাবেন না, বাট যে হচ্ছে আইটিএস করে রেজিস্ট্রেশন করে ফেলছে সে দেখতে পাবে। অনেক সময় স্ক্রিনশট তুলে অনেক ফোরাম টোরামে তারা দিয়ে দেয় আসলে, তো তখন আসলে দেখা যায় জিনিসটা। এই হচ্ছে কিছু বেসিক ইনফরমেশন। প্ল্যাব 2 এর ক্ষেত্রে যে আমি একটু আগে বলেছিলাম যে 18 স্টেশন ছিল, 2 মিনিট হচ্ছে আউটসাইড, আর হচ্ছে 8 মিনিট হচ্ছে যে 2 মিনিট আউটসাইড, 8 মিনিট ইনসাইড। সো বেসিক্যালি যেটা হয় যে আমি যদি যে আমার ব্যাকগ্রাউন্ডে যদি দেখেন, অ্যাকচুয়ালি এরকম হয় না, তো আরামের সোফা তো আর দিবে না যে হয়তো পেশেন্ট থাকবে, এক্সামিনার থাকবে, এই ধরনের থাকে। তো এই যে একটা বেল বা হুটার আমরা বলি, ওটা র্যাং হয়, দেন হচ্ছে আসলে এন্টার করতে হয়। এন্টার করার পরে আর এখন যেটা হচ্ছে 1.5 মিনিট, এখন যেটা আমরা জানি 1.5 মিনিট আর কি, মানে আউটসাইডে। আর ইনসাইডে হচ্ছে 8 মিনিট আর কি এটা। তো আপনি ওই যে একটা ডিসপ্লে বা ইয়ে থাকে, ওইটাতে হচ্ছে আপনাকে পড়তে হবে আর কি, মানে কোশ্চেনটা পড়ে দেন হচ্ছে যে আপনি এন্টার করবেন, দেন হচ্ছে পেশেন্টের সাথে কনভারসেশন করবেন আর কি। এটা হচ্ছে প্ল্যাব 2 এক্সাম বেসিক্যালি। আচ্ছা, দু একজনের মাইক কোথাও একটু অন আছে, একটু খেয়াল করতে হবে যাতে যারা হচ্ছে যে অন্যান্য হোস্ট আছে একটু খেয়াল করেন যে মাইকটা যেন ইয়ে না হয়। আচ্ছা, এই পর্যায়ে যদি কোনো কোশ্চেন থাকে আপনারা বক্সে দিতে পারেন, আমরা দুই একটা কোশ্চেন নেওয়ার চেষ্টা করছি। এখানে যদি দুই একটা কোশ্চেন থাকে আপনারা এখানে লিখতে পারেন, আর সেক্ষেত্রে আমরা অ্যান্সার করে দিতে পারি আর কি। আচ্ছা, মুভ করছি নেক্সট স্লাইডে। আমি এখানে আসলে অত কিছু এরকম বলার নাই। বুকস রিলেটেড অনেক সময় আসে আসলে এখন কি কি বুক ট্রেন্ডিং। খুব পপুলার একটা স্টেটমেন্ট দেখবেন যে এখন যেটা করে প্ল্যাব 1 কিজ করছে, খুব পপুলার এখন চলছে, প্ল্যাবেবল এখন চলছে, খুব ট্রেন্ডিং। বাট এগুলা কিন্তু ভুলে গেলে হবে না, অক্সফোর্ড, তারপর ক্যাপলান, এটা আমার অনুরোধ। এই শর্টকাটের ইয়েতে পড়ে কিন্তু স্টিল ফেইল হয়। প্ল্যাবের পাসিং রেট, পার্ট 1 এর পাসিং রেট কিন্তু স্টিল 50 to 60%, 50%। তার মানে যতজন দিচ্ছে হাফ অফ দেম মানে ফেইল হচ্ছে। কেন হচ্ছে? ওই যে
খালি হ্যাঁ আমরা স্যাররাও বলতো, এখন বললে যে আচ্ছা স্যার আপনারাও টিচার তাই ওভাবে বল, আসলে ওরকম না, কিছু বেসিক জিনিস তো জেনে যেতে হবে। আর আমাদের পড়ার সিস্টেম হয়তো অনেকে খুব ভালো স্টুডেন্ট তারপরে অনেক সময় ফেল হয়। ওই বাইরের পড়ার সিস্টেমটা যেমন ফিভার নিয়ে আসলে বাইরের দেশে কিন্তু ব্লাড কালচার দিবেই, এটা সালমা অবশ্যই যেহেতু প্র্যাকটিস করছে, ফিভার টিভার নিয়ে আসলে আমাদের কিন্তু এত প্র্যাকটিস আমরা করি না যে ব্লাড ফিভার নিয়ে আসছে অন্যান্য নিয়ে আসছে আমরা, তো ওখানে যেমন ওটা বলতেই হবে, যেমন প্ল্যাব টুর যখন এক্সাম হবে এটা বলতেই হবে যে ফিভারের ইয়েটা আছে, পেশেন্টের একটা কমপ্লেন নিয়ে এসেছে, ব্লাড কালচারটা কেন উল্লেখ করি না ইনভেস্টিগেশনে, তাহলে এক্সামিনার মার্ক কেটে দিবে ওখানে আর কি জিনিসটা। তো এই বেসিক জিনিসগুলো কিন্তু অত মানে চটি নোট বা এগুলোর মধ্যে কিন্তু থাকে না অত। সেই জন্য যে অক্সফোর্ড বা হচ্ছে যে ক্যাপলান সিরিজ, যারা 5th ইয়ারে আছেন বা আছো যেটাই আর কি, তারা কিন্তু ওই ক্যাপলানের বইগুলো পড়তে পারেন, বা অক্সফোর্ডটা একটু কমপ্লেক্স রাখতে পারে, সেক্ষেত্রে ক্যাপলানের ভিডিও পাওয়া যায়, মানে নীলক্ষেতেই পাওয়া যায়, ক্যাপলানের বইও পাওয়া যায়, নিয়ে নিজে নিজে একটু পড়া যেতে পারে। তো সাইড বাই সাইড ওইটার সাথে আমি বলবো এখন কি করা যেতে পারে, 5th ইয়ারে ক্যাপলানের বইগুলো একটু পাওয়া যেতে পারে, যদিও এটা ইউএসএমএল এর বই। ক্যাপলানের কোন বইগুলা ভাইয়া? ক্যাপলানের হচ্ছে স্টেপ 2 বইগুলা, স্টেপ 2 সিকে, বিকজ ইউএসএমএল এর স্টেপ 1টার সাথে কিন্তু প্ল্যাব 1 আর এমসি 1 এর মিল নাই। ওকে, ইউএসএমএল স্টেপ 2 সিক এর সাথে প্ল্যাব 1 এর মিল আর কি। সো এই জন্য বইটা বুঝে কিনতে হবে আর কি, যে আমি সার্জারির বই বা পেডিয়াট্রিক্স বা সাইকিয়াট্রি বই ওগুলা কিনে নিয়ে এসে ওগুলার ভিডিও দেখা যেতে পারে এই সময়, তাহলে কিছু আগায় থাকবে। সো প্ল্যাব 1 প্লিজ প্ল্যাবেবল এখন হচ্ছে খুবই ট্রেন্ডিং। এখন প্ল্যাব ভাস্টও এসেছে একটা, এটাও মানে সর্বশেষ সংযোজন আর কি। আর ইউনিভার্সালি 1700 কোশ্চেন ব্যাংক, যেটা হয়তো একসময় তো তোমরা কি পেয়েছিলে এটা সালমা? না না, আমি বলি, আমি আসলে যেহেতু আমি বলেছিলাম প্রথমে যে আমি কিছুই জানতাম না, তো ওই যে বললাম যে নীলক্ষেতে গিয়ে একটা বই কিনেছিলাম, সো ওই বইটা ছিল অক্সফোর্ড হ্যান্ডবুক অফ মেডিসিন। তো এই একটা বাংলাদেশি মানে ইন্ডিয়ান ভার্সন যেটা পাওয়া যায় কপি আর কি, এবং এখন পর্যন্ত দিস ইজ দ্য বেস্ট বুক। এবং শুধুমাত্র প্লাব পার্ট 1 পার্ট 2 জন্য না, এখানে এসে যখন কেউ পার্ট 1 পার্ট 2 রেজিস্ট্রেশন, যখন লাইসেন্স পাবে এখানে কাজ করার জন্য, তারপর তারা যদি ফাউন্ডেশন ইয়ার 1 থেকে কাজ শুরু করতে চায়, ফাউন্ডেশন 2 তে, এমনকি তারপর ওয়ার্ডে যখন এখানে তারা জয়েন করবে, এই অক্সফোর্ড হ্যান্ডবুক অফ মেডিসিন হচ্ছে সবকিছু আছে এখানে। এবং কেউ যদি এই বইয়ের প্রথম থেকে শেষ পাতা পর্যন্ত, আমার মনে হয় কেউ যখন ফাইনাল ইয়ার মেডিকেল স্টুডেন্ট বা 4th ইয়ার মেডিকেল স্টুডেন্ট, তারা যদি এরকম প্ল্যান করে থাকে যে আমি প্লাব দিব পরীক্ষা শেষ করে, বেস্ট হচ্ছে তারা তখন থেকেই তাদের রেগুলার মেডিসিনের পড়ার পাশাপাশি অক্সফোর্ড হ্যান্ডবুকটা পড়বে, এবং ওটাতে কোনো দিকে লস হবে না, কারণ ওটা ভেরি আপ টু ডেট, এবং বাংলাদেশেও এটা হচ্ছে তাদের অনেক হেল্প করবে। তো এই আমি বলবো যে এটা আমার জন্য একদম এটাই মেইন বই ছিল এবং এখনো ছিল, আছে। আসলে অনেকে আসলে শর্টকাট বেশি নিতে চায়, এই জন্যই আসলে এটা লাইন টু লাইন না পড়লে যতই আমরা বিভিন্ন কোয়েশ্চেন ব্যাংক করি না কেন হবে তো। আর এটা কিন্তু ভুলে যাচ্ছে যে ইউকে থেকে কিন্তু কাজ করতে হবে এবং ওই কনসালটেন্টের আন্ডারে কাজ করতে হবে, ওখানে কিন্তু মানে এমন না যে ছেড়ে কথা বলবে তখন, কিন্তু তো ওইটাও কিন্তু মাথায় রাখতে হবে তখন আর কি। আচ্ছা, আরেকটা কথা, সেটা হচ্ছে এটা তো গেল পার্ট 1 এর আগে, যে অক্সফোর্ড হ্যান্ডবুকটা শেষ করে ফেলতে হবে প্রথম পাতা থেকে শেষ পাতা কয়েকবার, সেটা একটা। আর পার্ট 2 এর জন্য যেটা শাহরিয়ার অলরেডি বলছিল, যে স্টেশনগুলো যেটা যেখানে ব্লাড কালচারের কথা বলছে, বা কিছু কিছু স্টেশন থাকে এরকম ব্লাড কালেকশন করা বা ক্যানুলা করা। তো আমি জানি না হয়তো বাংলাদেশে এখন প্র্যাকটিস কেমন, কিন্তু আমরা কিন্তু ওরকম বেশি এগুলো করিনি। ব্লাড কালেকশন হয়তো ফ্লেবোটমিস্টরা যারা ছিল তারাই এসে করতো। তারপরে আর্টারিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস করা, এবিজি যেটা, তো এগুলো বাংলাদেশে কিন্তু করিনি। তো এই জিনিসগুলোর স্টেশন থাকে পার্ট 2 তে, খুবই প্র্যাকটিক্যাল কিছু স্টেশন, এবং সেটাও আমরা যখন ইন্টার্নি করব বা যখন এই যে অক্সফোর্ড হ্যান্ডবুকেই মোটামুটি প্রসিডিউরগুলো সম্পর্কে অনেক আইডিয়া দেওয়া থাকে, তো তখন থেকেই কিছুটা প্র্যাকটিস করে থাকলে এখানে এসে কেউ যদি লাইসেন্স পাওয়ার পর কাজ শুরু করতে চায়, তাহলে তাদের স্ট্রাগলটা হবে না। কারণ বাংলাদেশে আমার মনে হয় খুব বেশি সুবিধা, অনেক বেশি ব্লাড কালেকশন করার, ক্যানুলা করা, তো সুযোগ অনেক বেশি থাকে। তো এখানে জবে ঢোকার আগে ওই ভয়টা আর থাকবে না যে ঢুকে আমি আসলে কাজ পারবো কি পারবো না। তো এই সেটাই। আর এখানে আসলে ওই কিছু প্র্যাকটিস হচ্ছে প্লাব টুর আগে করতে হয়, তার মধ্যে একটা হচ্ছে যে প্লেবোটমি প্র্যাকটিসটা, ওটা ডামির উপরে আসলে প্র্যাকটিস করে যেতে হয়। আর হচ্ছে আরো কিছু কিছু থাকে, পেলভিক এক্সামিনেশন একটা স্টেশন থাকে, তারপর একটা রেডিমেড আই এর একটা স্টেশন থাকে, ইএনটি এর একটা স্টেশন থাকে, ওগুলোর ভিতরেও আবার টেলিভিশনের মতো পিকচার থাকে। সো এই ধরনের অনেকগুলা স্টেশন আছে যেগুলো হচ্ছে ওই পার্টিকুলার ডামিগুলো না দেখলে কিন্তু ওই এক্সামে হঠাৎ গেলে কিছু বোঝা যাবে না।
এটা একটা ব্যাপার। আর হচ্ছে 2টা থেকে 3টা স্টেশন অলওয়েজ গায়ে হাত দিয়ে যে ফিজিক্যাল এক্সামিনেশন এগুলো থাকে, বাট কোভিড এর কারণে এখন অফ। আবার কিছু কিছু সাইকিয়াট্রিক কেস থাকে, যেমন একটা খুবই অ্যাজিটেটেড পেশেন্ট, মানে টোটালি কোঅপারেট করবে না, থ্রু আউট উল্টাপাল্টা কথা বলবে, এরকম কিছু স্টেশন থাকে। কিছু বেসিক স্টেশন থাকে, যেমন বাচ্চার মা, বাচ্চা তো কখনো রিয়েল লাইফে আসলে দেয় না মেইন ক্লাব টু এক্সামে, সো কোনো রিয়েল পেশেন্টও আসলে থাকে না সত্যি কথা। তো যেগুলো থাকে ডামি পেশেন্ট, ওরা আসলে দে আর গুড অ্যাক্টরস, আসলে তারা আসলে থিয়েটার করে, তারা আসলে ভেরি গুড সিজন অ্যাক্টর আর কি। তো দেখা যায় ওদের কি দেয়, তো ওদেরকে ওইভাবেই মানে আসলে শিখায় টিখায় দেওয়া হয় যাতে ওভাবে অ্যাক্ট করতে পারে। যেমন হচ্ছে বাচ্চা তো থাকে না, বাচ্চার মা আসলে দেখা যায় ওখানে সেই হচ্ছে বলতেছে আমার বাচ্চার এই সমস্যা এই সমস্যা, তো আপনাকে শুনতে হবে, মানে তারপর হচ্ছে ওটা আবার হিস্ট্রি প্রপারলি নিতে হবে, ইনভেস্টিগেশন কাউন্সিলিং এগুলো করে বের হতে হবে, পুরো জিনিসটা 8 মিনিটে করে আসতে হবে। তো এখানে একটা এসে খুব ইম্পর্টেন্ট জিনিস, ইংলিশে সবাই দক্ষ আমি বিশ্বাস করি এখানে, বাট হচ্ছে ওই যে 8 মিনিটের যে মানে মানে শেষ করার মতো স্মার্টনেস না আছে কিনা, ওই ক্যাপাবিলিটিটা ডেভেলপ করতে হবে। ঠিক আছে, সো এই হচ্ছে মানে প্ল্যাব 1 এর কিছু সামারি। প্ল্যাব 2 এর এরকম বইটই আছে, স্টেশন বেসড, আবার অনেক একাডেমিক বেসড পড়ে মানুষজন আর কি। তো সেটা ওটা নিয়ে স্টেশন লেটেস্ট স্টেশন গুলা করে যেতে হয়। এখন তো অনেক জিনিস বের হয়ে গেছে বিভিন্ন ফোরামে, আগে তো অনেক কষ্ট হতো আর কি। তো এই যে ওই সেম জিনিস, ওই বুকস এর ইয়েগুলো এখানে দেওয়া আছে। সেকেন্ড, আমি এখানে একটু করছি, আমি একটু স্টেশন রিলেটেড চলে যাচ্ছি। আচ্ছা, ডকুমেন্টস নিডেড, এটা জাস্ট মানে একটু ওভারলুকের জন্য আমি দিলাম যে কি কি ডকুমেন্ট এখানে আসলে রিকোয়ার্ড, অলরেডি আমি বলেছিলাম। বাট হচ্ছে এক সময় না এক সময় দরকার পড়বে সব জিনিসগুলো, এক সময় না এক সময়। ইটস নট লাইক যে এক্সামের জন্য এক সময় না এক সময়। আমি গুড স্ট্যান্ডিং তো আমার এক্সাম দিতে লাগছে না, কিন্তু আমি যখন কান্ট্রি লিভ করছি তখন কিন্তু আমার গুড স্ট্যান্ডিং সার্টিফিকেট লাগছে, একাডেমিক ট্রান্সক্রিপ্ট লাগছে। এই জিনিসগুলো কিন্তু জানতে হবে, এই জিনিসগুলো একটু শিখে রাখেন যে আমি যখন আমার ইন্টার্নশিপ শেষ করছি তখন কিন্তু একাডেমিক ট্রান্সক্রিপ্ট নিতে হয়। আবার অনেক কান্ট্রির জন্য এমএসপি নিতে হয়, যারা ইউএসএমএলই দিবেন তাদের এমএসপিও নিতে হয়। আবার অনেক ধরনের এরকম পেপার থাকে, এক এক এক্সামের জন্য এক একটা চায় আর কি। হ্যাঁ, সো এই আর কি জিনিস। এবং আরেকটা জিনিস অনেকে জিজ্ঞাসা করে, ভাইয়া আমার কি এক্সপেরিয়েন্স লাগবে কিনা প্ল্যাবের কথা যেহেতু বলছে, এটা যদি এএমসি হয় অস্ট্রেলিয়ান মেডিকেল কাউন্সিল, অবশ্যই এক্সপেরিয়েন্স ছাড়া অস্ট্রেলিয়াতে নিবেই না। আর ইউকের ক্ষেত্রে ইয়েস এক্সপেরিয়েন্স ছাড়াও নেয়, বাট যদি একটা 6 মাস বা 8 মাসের আসলে অ্যাটাচমেন্ট থাকে তাহলে হচ্ছে সম্ভাবনাটা অনেক মানে বেড়ে যায়। যেমন হচ্ছে রিসেন্ট, যেমন গত বছর একটা মেয়ে গেল, তার হচ্ছে যেমন সার্জারিতে, অনেকে বলে আবার সার্জারিতে নাকি টোটালি পায় না, এটাও কিন্তু ভুল কথা। ট্রাস্ট গ্রেড অনেক সার্জারিতেও পায় অনেকে। তো যখন গেল তখন হচ্ছে যে সে এমআরসিএস একটা পার্ট করা ছিল আর কি, প্লাস 6 মাসে একটা ট্রেনিং করা ছিল। তো যখন ইন্টারভিউ হলো সে মোটামুটি 5-6টা ইন্টারভিউ দিছে, অলমোস্ট সবগুলোতেই হয়েছে, কারণ প্রোফাইল ভালো ছিল, ইংলিশে অনেক দক্ষ ছিল আর কি। তো ওই দক্ষতাটা আসলে ডেভেলপ করতে হবে আর কি। প্রথম প্রথম দেখবেন যে সিভি যখন আপনি ফেলবেন, এনএইচএস জব যে মেইন প্রোফাইলটা বা ওয়েবসাইটটা, ওখানে জবগুলো দেখতে হয়। প্রথম প্রথম দেখবেন যে মানে আপনাকে ডাকছে না, আবার যখন ডাকা শুরু করবে দেখবেন যে সবগুলোতেই ডাকছে, এরকম হয়। এটার ব্যাপারে অবশ্য সালমাকে আমি বলবো যে জব ইয়ের সময় মানে আসলে তখন কি প্রসেস ছিল, এখন কি অবস্থা। এখন যেমন হচ্ছে এনএসএস জব প্রোফাইলে সবাই দেখে জবগুলা, তো ওখানেই কি মানে তোমরাও কি সেম ওখানেই? আচ্ছা, আমি এই প্রশ্নটার উত্তর দিচ্ছি। আমি শুধু একটা প্রশ্ন নেই, এই প্রশ্নটা খুব রিলেভেন্ট মনে হচ্ছে ভুলে যাওয়ার আগে, উইদাউট ইন্টার্নশিপ ক্লাব পসিবল কিনা। তো ক্লাবের জন্য আসলে ইন্টার্নশিপটা ম্যান্ডেটরি না, এটা শারিয়ার যে প্রথমে দেখালো যে এমবিবিএস এর সার্টিফিকেটটা জরুরি, কিন্তু আমরা অনেকেই কিন্তু ইন্টার্নশিপটা করে আসি, এটাও ক্লাবের এক ধরনের এক্সপেরিয়েন্স, যে আমরা অলরেডি ক্লিনিক্যাল আমাদের কিছু এক্সপেরিয়েন্স আছে, যেটা আমাদের এখানে যখন আমরা সিভিটা প্রোভাইড করছি জবের জন্য কাজে লাগে। আর আরেক 2 নম্বর কথা হচ্ছে, ইন্টার্নশিপ ছাড়া যারা ক্লাব পরীক্ষা পাশ করে এখানে লাইসেন্স নেয়, তখন হচ্ছে তাদেরকে শুরু করতে হয় অ্যাজ ইউজুয়াল F1 থেকে। কিন্তু তাদের একটা বড় সুবিধা আছে, যারা ইন্টার্নশিপ না করে এখানে এসে ফাউন্ডেশন ইয়ার 1 শুরু করতে চায়, তাদের বড় সুবিধাটা হচ্ছে F1 শুরু করার আগে আরেকটা পরীক্ষা দিতে হয়। এটা একটা ক্লিনিক্যাল অ্যাসেসমেন্টের মতো পরীক্ষা। এটা অনেকটা এরকম, যেহেতু বাংলাদেশে আমি ইন্টার্নশিপ করিনি, আমার ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স নেই, ওটা একটা আরেকটা ক্লিনিক্যাল স্টেশনের মতো পরীক্ষা হয়। ওটা খুব বেশি ডিফিকাল্ট না, যারা প্লাব 1 এবং প্লাব পার্ট 2 দুটোই পাশ করেছে তারা ইজিলি ওই পরীক্ষাটাও পাশ করে। এবং তাদের বড় সুবিধা হচ্ছে তারা F1 থেকেই, যে আমরা যে একটা ট্রেনিং এর ট্র্যাকে ঢুকে যাই, তারা ওই ট্রেনিং এর ট্র্যাকে সরাসরি ঢুকে যেতে পারে এবং ওখান থেকে দে ক্যান প্রোগ্রেস অন দেয়ার ক্যারিয়ার। আর এখন শাহরিয়া, তুমি যেটা বলছিলে যে এখন জিনিসটা সেরকম আছে কিনা,
প্রথমে বলি যে আমি যেটা তুমি বলছিলে যে প্লাব পার্ট 1 দেওয়ার পরে আমি 2011 জানুয়ারিতে যুক্তরাজ্যে এসেছিলাম। সম্ভবত আমি সেম টাইমে আসার সাথে সাথে আমি প্লাব পার্ট 1 এবং আইএলটিএস দুটার প্রিপারেশন একই সাথে নেওয়া শুরু করেছিলাম, যাতে একটার জন্য আমি বসে না থাকি। আমার আইএলটিএস পরীক্ষার সম্ভবত 1 মাস পরে পার্ট 1 এর একটা ডেট ছিল, তো আমি সেম টাইমে প্রিপারেশন নিয়েছি ফর অ্যাবাউট 3 to 4 মান্থস, এবং আইএলটিএস পরীক্ষা দিয়ে আইএলটিএসটা ক্লিয়ার হয়ে যাওয়ার সাথে সাথে আমি পার্ট 1 এর জন্য পরীক্ষার জন্য পে করে দিলাম। সো আমার এক্সট্রা প্রিপারেশনের জন্য আমি টাইম ওয়েস্ট করিনি। আমি পার্ট 1 পাস করার সাথে সাথে আমি 2 মাসের পার্ট 1 দিয়ে আমি আসলে রেজাল্টের জন্য ওয়েট করিনি, আমি পার্ট 2 প্রিপারেশন নিয়ে শুরু করেছি, এবং পার্ট 1 এর রেজাল্টের সাথে সাথেই আমি 2 মাসের মধ্যে পার্ট 2 জন্য বুকিং দিয়ে দিলাম। সো জানুয়ারি থেকে নভেম্বর, আমি ডিসেম্বরে আমার লাইসেন্স পেয়ে গিয়েছিলাম। তো আমি জানুয়ারিতেই যুক্তরাজ্যে এসেছিলাম, এবং আমি সবাইকে বলে রাখি আমি খুব হাইফাই টাইপের কোনো স্টুডেন্ট ছিলাম না কখনো, এবং খুব ফাঁকিবাজ। আমি পড়াশোনার পাশাপাশি আরো অনেক কিছু করি। তো আমি কিন্তু ওই সময়টা আমি শুধু এটাই করেছি, এই যেমন বিভিন্ন কোয়েশ্চেন ব্যাংকের কথাগুলো এখানে আসলো, এবং পাশাপাশি ওই যে বাংলাদেশ থেকে যাওয়ার আগে আমি অক্সফোর্ড হ্যান্ডবুকটা পড়া শুরু করেছিলাম। আর হচ্ছে আমি অনলাইনে রিডিং পার্টনার খুঁজে নিয়েছিলাম, যারা যে পার্ট 1 এবং আইএলটিএস দিচ্ছে এরকম আলাদা আলাদা রিডিং পার্টনার আমি খুঁজে নিয়েছিলাম। তো আইএলটিএস প্র্যাকটিস করতাম কিছু স্টাডি পার্টনারের সাথে, এবং প্লাব পার্ট 1 প্র্যাকটিস করতাম কিছু পার্টনারের সাথে। তো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এবং এখন তো আসলে নেটওয়ার্ক আরো বেশি ভালো, স্টাডি পার্টনার পাওয়াটা আরো বেশি ইজি, এবং তাদের কাছ থেকে অনেক টিপস পাওয়া যায়, অনেক আপ টু ডেট থাকা যায়। এবং প্লাব পার্ট 2 যখন আমি আমার যখন রেজিস্ট্রেশনটা পাই আমি ডিসেম্বরে, তখন আমি কি করি, যেহেতু আমি পাস করে ফেলেছিলাম নভেম্বরে, আমি জানি যে আমার ডিসেম্বরে আমার লাইসেন্সটা চলে আসবে। দেন ওই যে শাহরিয়া যেটা বলছিলে যে ক্যারিয়ারে যে বিষয়টা আমি ঢোকার জন্য, যেহেতু আমি প্রথমেই আমার মন তৈরি করে ফেলেছিলাম আমি F1 থেকেই শুরু করতে চাই, আমি কোনো হেডেক নিতে চাই না, রিল্যাক্স থাকবো, সবাই আমাকে হাতে ধরে কাজ শেখাবে। তো আমি সেখান থেকে শুরু করি। আমি একটা কাজ তখন করেছিলাম আমার সিভি কে আরো ইমপ্রুভ করার জন্য, সেটা হচ্ছে অ্যাডভান্সড লাইফ সাপোর্ট। তো অ্যাডভান্সড লাইফ সাপোর্টটা হচ্ছে বাংলাদেশে আমি জানি না বেসিক লাইফ সাপোর্ট এটা আমাদেরকে আসলে মেডিকেল স্টুডেন্টদেরকে শেখানো হয় নাকি, আমার সময় শেখানো হতো না। তো বেসিক লাইফ এখনো হয় না। তো এটা খুবই খুবই একটা একটা লাইফ চেঞ্জিং কোর্স ছিল। তো এটা আমি অবশ্যই যারা পরীক্ষা দিবে প্লাবের প্রসেসে যারা একবার ঢুকে যাবে তারা জানবে যে এটা করার পরে দিস ইজ দ্য বেস্ট থিং উই ক্যান ডু। অ্যাডভান্স লাইফ সাপোর্ট কোর্সটা আমি করেছিলাম, এবং ওটাই হচ্ছে আমার সিভি কে সবচেয়ে বেশি স্ট্রং বানিয়েছিল। কারণ অ্যাডভান্স লাইফ সাপোর্ট মানে রুটি বানাইতে বানাইতে বেচারের মাইক্রোফোন একটা অন আছে, একটু খেয়াল রাখবেন অ্যাডমিনরা, কে রুটি বানাচ্ছে। আচ্ছা যাই হোক, অলরাইট। অ্যাডভান্সড লাইফ সাপোর্ট এটা করেছিলাম। আর হচ্ছে যেহেতু আমার ইন্টার্নশিপের এক্সপিরিয়েন্স ছিল, এবং বাংলাদেশ থেকে আসার আগে আমি যখন ওয়েট করছিলাম তখন সম্ভবত আমি ডার্মাটোলজিতে কয়েক মাসের একটা অ্যাটাচমেন্ট করছিলাম, তো আমার মনে হয় না যে ওটা খুব রিলেভেন্ট ছিল। আর একটা বিষয় যে ইন্টারভিউগুলোতে আমি আসলে ওই সময় কিন্তু জব অপরচুনিটি প্রচুর, জব নিয়ে কারো চিন্তাই করার দরকার নেই। একবার লাইসেন্স পাওয়ার পরে ইউ জাস্ট হ্যাভ টু প্রিপেয়ার ইয়োরসেলফ টু প্রেজেন্ট। ইন্টারভিউ, এটা ইন্টারভিউ এমন জিনিস ওইটাই দেখে আপনার কারণ জানে যে ইন্টারভিউতে যে বসতেছে সে সব ক্লিয়ার করেই আসছে, তখন ইটস অল অ্যাবাউট তখন নার্ভ ধরে রাখা। কিছু খুব বেসিক স্টার্ট সব জায়গাতেই করে যে আপনার ব্যাপারে বলেন, আচ্ছা আপনি কোথায় কাজ করছেন, ইউকে তে কেন আসা, বা এই কিছু বেসিক থাকে। তারপর যে ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করা হচ্ছে ওই ডিপার্টমেন্টে একজন কনসালটেন্ট থাকে, সেও একটা দুইটা জিনিস জিজ্ঞাসা করে। আমার সাথে যেমন কাজ করতো একটা টিচার, ওর নাম অমিয়া, ও এখন ইউকেতে আছে। ওর জাস্ট 1 মিনিট নিব মজার। ওর বেচারা বলবো এই সেন্সে যে 1 শেষ করছে, 2 শেষ করছে, প্রথম 2 মাস ইন্টারভিউ পাচ্ছে না। তো যেদিন পাইছে ওই দিন ওর বিয়ে আর কি। এখন হচ্ছে রিশিডিউল ওভাবে করতে পারেনি, কারণ প্রথম ইন্টারভিউ, আবার যদি রিশিডিউল করে আবার না দেয় এরকম একটা ভয় কাজ করতেছে। ইন্টারভিউ কল হচ্ছে যখন বর যাত্রা শুরু হয়েছে, তখন তার হচ্ছে ইন্টারভিউ কল। পাশ থেকে পরে 2 ফ্রেন্ডকে বলছে যে তোরা বের হয়ে যা, আমি ইন্টারভিউ দিব। ওরাও হতবাক, ওরা আরো নজর রাখতেছে যে আচ্ছা অন্য কোনো কাহিনী নাই তো, পালায় টালায় না যায় আবার কোনো কাহিনী আছে কিনা। তো ওরা আবার গাড়ি থেকে বের হয়েছে। তো
যখন সে শুরু করছে প্রথমে সরি বলতো যে সবার উদ্দেশ্যে সরি, মানে এক্সকিউজ মি ফর মাই আউটফিট, আই এম গেটিং ম্যারিড টুডে। ওরাও হাসতে হাসতে শেষ আর কি, মজার ব্যাপার আর কি। তো ওরা বলছে আমরা অনেক ইন্টারভিউ এরকম নেই আসলে আগে, তো কিছু করার নাই। ওই যে বললো যে, তো ওরা বুঝছে যে না ডেডিকেটেড ছেলে, বাট জিজ্ঞাসা করছে সবই। লাকিলি ওটা হয়েছিল তার আর কি, পরে আরো দুইটাতে হয়েছিল, তো অনেক অপশন পাবো চুজ করার আর কি, যেটাতে মানে হসপিটাল ভালো, স্যালারি ভালো, ওইটাতে সেই আর কি। আর এখানে একটু আমি ঢুকি, এখানে আমাদের দেশে বেশিরভাগ ডক্টররা এখন যেটা জয়েন করে তারা FY2 তে জয়েন করে। FY2 মানে 1 is no longer that easy like before, মানে এটা আমি একটু অ্যাড করতে চাই। এখন FY1 এ স্টিল ঢোকা যায়, বাট FY1 টা আগের মতো এতটা ইজি না, কারণ আগের থেকে এখন মানে কম্পিটিশন এটিও আছে। সো FY1 এ যদি জিজ্ঞাসা করেন যাওয়া যায় কিনা, ইয়েস অবশ্যই যাওয়া যায়। FY1 এর FY2 এর মধ্যে ভাই কোনটায় ঢোকা সহজ? FY2 তে ঢোকা বেশি সহজ। FY2 তে ঢুকবো কিভাবে? আমি ইন্টার্নশিপ শেষ করে, মানে FY1 ইকুয়ালস টু ইন্টার্নশিপ। ওকে, সো আপনার যখন ইন্টার্নশিপ হয়ে যায় তখন হচ্ছে মানে FY1 ডান হয়ে গেল, তখন FY2 তে। আর তারপর হচ্ছে যে আরেকটা মানে আমার যে টিউটর ছিল সো হচ্ছে এমিকো অনেকেই হয়তো দেখছেন ক্লাবে, মানে বেশ এক্সপার্ট টাইপের। তো ও আবার ঢুকছে ডাইরেক্টলি হচ্ছে মানে CT1 এর দিকে চলে গিয়েছে কিভাবে। তো ও দেখিয়েছে তার MRCS ও করা ছিল, MRCS পার্ট 1 টা করা ছিল, প্লাস হচ্ছে এক্সপেরিয়েন্স ছিল 1 বছরের মতো সার্জিক্যাল ইয়েতে। তো ওইটা দেখায় সে কিভাবে জানি CT1 এ ঢুকে গিয়েছে। সো অনেক রকমের হ্যাকস থাকে, সে যদি প্রুভ করতে পারে যে না আমি মোর এক্সপার্ট লেভেলের, তো এখন তার মানে ওই অপশনগুলো আপনার আগে সামনে থাকছে আর কি। তাইলে তো ডিপেন্ড করছে আমি আপনার উপরে। একটা কথা অ্যাড করতে হ্যাঁ চাই। হ্যাঁ প্লিজ, হ্যাঁ আমি আসছিলাম বলেছি। হ্যাঁ, আমরা ওই যে F2 তে যারা ঢুকছে বা CT1 এ যারা ঢুকতে পারবে, CT1 মানে স্পেশালিটি ট্রেনিং। তো সেটা হচ্ছে যে এখানে দুভাগে হয়। এক ভাগে হচ্ছে যখন আমি F2 টা কমপ্লিট হয়, একটা হচ্ছে ন্যাশনাল লেভেলে ওদের ট্রেনিং অ্যাপ্লিকেশন ওপেন করে, যেমন বাংলাদেশে যেরকম ন্যাশনাল লেভেলে BCS করে যেমন ডাক্তার নিচ্ছে সারা বাংলাদেশে, অনেকটা সেরকম ওরা ন্যাশনাল লেভেলে ট্রেনিংটা ওপেন করে। এবং সেখানে যাদের F1 কমপ্লিট আছে, F2 কমপ্লিট আছে, আমাদের কিছু কম্পিটেন্সি সার্টিফিকেট প্রোভাইড করতে হয় F2 কমপ্লিট করার পরে। তারপর তারা তাদের সবকিছু মিলে ন্যাশনাল লেভেলে কম্পিটিশনটা করতে পারে। এটা হচ্ছে একটা অপশন। এটা হচ্ছে একেবারে ওই যে রান থ্রু ট্রেনিং, যেটা শাহরিয়ারের স্লাইডে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে রান থ্রু ট্রেনিংটা। যে সে প্রথমেই ঢুকে F2 কমপ্লিট করলো, কম্পিটেন্সি ছিল, সে ন্যাশনাল লেভেলে সে পরীক্ষা দিতে পেরেছে এবং ওখান থেকে কম্পিটিশন করে ন্যাশনালি যেভাবে সিলেক্টেড হয়ে সে রান থ্রু ট্রেনিং এ চলে গেল। সেটা হচ্ছে সেটা সে যেইটাই চয়েস করুক না কেন, সেটা মেডিসিন হতে পারে, সেটা সার্জারি হতে পারে, সেটা জেনারেল প্র্যাকটিস হতে পারে, রেডিওলজি হতে পারে, সাইকিয়াট্রি হতে পারে, এনিথিং লিটারেলি। আর CT1 বা CT2 যারা আলাদাভাবে ঢুকছে, সেটা হচ্ছে কি আমাদের আরেকটা অপশন আছে ন্যাশনাল লেভেল ছাড়া, সেটাকে আমরা বলি লোকাম অপশন। লোকাম অপশনটা কি? এই যে যারা ন্যাশনাল লেভেলে তো অনেক সিট খালি থেকে যায়, অনেক জায়গায় গ্যাপ সব জায়গায় থেকে যায়, যেহেতু আমাদের আসলেই কিন্তু গ্যাপ আছে, অনেক চিকিৎসক প্রয়োজন। তো ওই গ্যাপগুলো ফিল আপ করার জন্য ওরা আরেকটা হচ্ছে তারা অ্যাপ্লিকেশন প্রসেস ওপেন করে শুধুমাত্র ওই জায়গার জন্য, টেম্পোরারি লোকাম, এটাকে বলা হয় লোকাম। তো ওইখানে পরীক্ষা দিয়ে, এবং অনেক সময় এই পরীক্ষাগুলো হাসপাতাল আলাদা লোকালিও নেয়, তারা হাসপাতালগুলো নেয়, তো ওখানে তারা চান্স পায়। কিন্তু যারা লোকামেও ঢুকে যাচ্ছে, যেমন একজন হয়তো সে CT1 এ সে এখানে চান্স পেলো, সে বা ST1 এ সে মেডিসিন করতে চায়, সার্জারি করতে চায়, সে শুধু F2 করেছে কিন্তু সে সার্জারি করতে চায়, সে পরীক্ষা দিয়ে সে শুধু ওই CT1 এর জন্য ঢুকলো। কিন্তু সেখান থেকে কি পরে দেখা যায় সে যদিও 1 বছরের জন্য ঢুকেছে, ওটা কিন্তু পরে আবার CT2 ও খালি হয়, CT3 ও খালি হয়, তাকে তারা ওভাবে ওখান থেকে নিয়ে ট্রেনিংটা কমপ্লিট করায়। তো এভাবে দু ওয়েতেই দেখা যায় কি যে আমরা আসলে এন্ড অফ দ্য ডেতে এখানে ট্রেনিং কমপ্লিট করে স্পেশালিস্ট হতে পারছি। তো অপরচুনিটি দুভাবেই আছে, দুদিক থেকেই কাজ করা যায়, এটা শাহরিয়ার বলছিল। কোনোটা একটু এটা সময় এবং আমাদের উপর ডিপেন্ড করছে। এই আচ্ছা, এখানে মানে আমার কিছু কাউন্টার কোশ্চেন আছে তোমার জন্য, সেটা হচ্ছে যে যেটা নিয়ে আসলে বেশিরভাগ মানুষ মানে জানে খুব কম, মানে এই অংশটা পর্যন্ত যেটা বললে এটা আসলে ইন্টারনেট দেখে বা ইন্টারনেটে অনেক ভিডিও আছে দেখে এ পর্যন্ত উদ্ধার করে ফেলে সবাই, কিন্তু এই যে জিপি লেভেলের ইয়েটা অনেকেই ক্লিয়ার না, যে এখন এখানে যেমন তুমি এখানে ঢুকেছো FY1 এখানে ঢুকে FY2 গিয়েছে, এটার লেভেলটা শেষ হওয়ার পরে তুমি এখন চলে গিয়েছো যে জিপি দের যে স্পেশালিটি
সাইটটাতে যে এমআরসিজিপি ওইটার ব্যাপারে আসলে যদি, কারণ ওইটা খুব পপুলার আর কি ইউকেতে, কিন্তু আমাদের দেশে ওটা নিয়ে কথাবার্তা কম হয়, সবাই খালি প্ল্যাব এমআরসি, কিন্তু যখন যায় তখন কিন্তু একটা খুব বিগ নাম্বার ওখানে যায় এবং সেটা নিয়ে কথা হয় না আনফরচুনেটলি, কারণ আমাদের দেশে আসলে ডিক্লারতে দেখা যায় তো স্যারদের এমআরসিপি, সো এই জন্য হচ্ছে যে ওইটার ব্যাপারে একটু কথা কম হয়, বাট ওটা খুবই কমন আর কি ইউকেতে। আচ্ছা, প্রথমত তো F1 F2 শেষ আমাদের, আমরা ধরে নিতে পারি আমরা F1 করেছি, F2 করেছি, বা F2 করার সময় আমরা যেমন বাংলাদেশ ইন্টার্নি করার সময় আমরা ডিসিশন নেই যে আমরা মেডিসিনে যাব না সার্জারি যাব না গাইনিতে যাব, ঠিক সেখানেও এখানে F2 সময়ে আমাদের সেই সিদ্ধান্তটা নিতে হয় যে আমরা কোথায় যাব। আমরা কি এখন মেডিসিনে যাব, তাহলে আমাদের হচ্ছে মেডিসিনে ট্রেনিং এ অ্যাপ্লাই করতে হবে, যেটা হচ্ছে CT1 বা ST1। আমরা সার্জারিতে যাব, সেটা হচ্ছে CT1, এবং আমরা রেডিওলজিতে যাব, সেটাকেও বলছে ST1। তো ঠিক সেরকমই আমরা যদি ডিসাইড করবে আমরা জেনারেল প্র্যাকটিসে যাব, সেটাও হচ্ছে ST1। তো ঠিক এভাবেই F2 পরে যেটা বলেছি যে আমাদের ন্যাশনাল লেভেলে একটা পরীক্ষা হয়, ওই পরীক্ষা দেয় প্রত্যেকটা যেটা ডিসাইড করবে। আমাদের অ্যাপ্লিকেশন সেম ডেতে ওপেন হয়, কিছু অ্যাপ্লিকেশন থাকে মেডিসিনের জন্য, কিছু সার্জারির জন্য, কিছু জেনারেল প্র্যাকটিসের জন্য। এবং ঠিক CT1 ST1 এর জন্য আমাদের যে পরীক্ষাগুলো দিতে হয়, ইন্টারভিউ দিতে হয় 2-3 লেভেলে, তিনটা ক্যাটাগরিতে। প্রথমটা হচ্ছে MCQ থাকে, তারপরে হচ্ছে একটু থিওরি বেসড থাকে, অস্কি স্টেশন থাকে, একেবারে প্লাবের মতোই অনেকটা। তারপরে কি হচ্ছে ফেস টু ফেস ইন্টারভিউ দিতে হয়, 3টা লেভেলে হয়, এবং সেম জিপিতে এবং মেডিসিন সার্জারি গাইনি সবগুলোতে সেম ওয়েতে দিতে হয়। আর আমাদের এখানে একটা বিষয় যে বাংলাদেশে তো সবাই অনেকেই এমআরসিপি বা এমআরসিএস চাইলে করতে পারে এবং বাংলাদেশে তারা কাজও করে, সেটা একটা অপশন আছে। কিন্তু এমআরসিজিপির কনসেপ্টটা বাংলাদেশে নেই, কারণ যেহেতু আসলে বাংলাদেশে আমাদের জেনারেল প্র্যাকটিসের আলাদা কোনো কনসেপ্ট নেই। আর ইউকেতে একটা বিষয় আছে, আমাদের এখানে আমাদের হেলথ কেয়ার সিস্টেম 2 ভাগে ভাগ, একটা হচ্ছে প্রাইমারি কেয়ার আর একটা হচ্ছে সেকেন্ডারি কেয়ার। প্রত্যেকটা এলাকার জন্য আলাদা আলাদা প্রাইমারি কেয়ার সেক্টর থাকে এবং প্রাইমারি কেয়ারের কন্ট্রোলটা হচ্ছে জেনারেল প্র্যাকটিশনারদের হাতে। তো অনেকটা আমরা ডিসাইড করি এবং আমরা ম্যানেজ করি যে এই রোগীর আসলে কার কাছে যেতে হবে, কিভাবে যেতে হবে বা কি করতে হবে। তো আমাদের 2 ভাগে ভাগ। তো যে কারণে আমাদের এমআরসি জিপিটা দিতে হয় যখন আমরা আমাদের জেনারেল প্র্যাকটিসে ট্রেনিং এ থাকি। যেমন বাংলাদেশে যে একটু আগে একটা প্রশ্ন দেখলাম যে এমআরসিপি করে আসা ভালো নাকি প্লাব করে আসা ভালো, এই কোয়েশ্চেনটা। এখন আমার কথা হচ্ছে আমি কি চাই আসলে, আমি কি এখানে এসে এক্সপ্লোর করতে চাই আমার কোনটা ভালো লাগে, আমি সেই সাবজেক্টে গিয়ে কাজ করব, নাকি আমি অলরেডি আমার মাইন্ড সেট করে নিয়েছি যে আমি মেডিসিনেই কাজ করব। যদি কেউ 100% কনফিডেন্ট হয় ইন্টার্নি করা অবস্থায় আমি মেডিসিনেই কাজ করব ফরএভার, নো ম্যাটার হোয়াট, ইউকেতে গিয়ে আমার লাইফে আমি মেডিসিনেই কাজ করব, সে এমআরসিপি করেই আসতে পারে। কিন্তু কেউ যদি মনে করে, যেমন আমি কোয়াইট ইয়াং ছিলাম, আমি তখনও জানতাম না যে আমি কি চয়েস করব, আমি জানি না ইউকেতে আমার জন্য কি অপশনস অপেক্ষা করছে, যে কারণে আমি খুব ফ্লেক্সিবল ছিলাম, আমি প্লাব করে এসেছি। এটাই হচ্ছে প্লাবের সুবিধা, যে আমি অনেক ফ্লেক্সিবল, আমি একেবারে শিশু, আমি এখানে এসে এক্সপ্লোর করব যেই সাবজেক্টটা আমার, যেহেতু আমি এখানে থাকবো, টু বি অনেস্ট, আমার যেই সাবজেক্টটা আমার কাছে মনে হবে এখানে খুব কম্পিটিটিভ এবং খুব ভালো টাকা পয়সা আছে এবং আমার কোয়ালিটি অফ লাইফ আছে, আমি ওয়ার্ক লাইফ ব্যালেন্স করতে পারবো এবং আমার আরো এক্সট্রা কারিকুলার কাজ করার সুবিধা আছে। তো আমি ফ্লেক্সিবল ছিলাম, যে কারণে আমি এখানে এসে আমি চয়েস করতে পেরেছি। যখন আমি F2 করি, F2 করার সময় একটা সুবিধা হয়, প্রত্যেককে দেওয়া হয়, প্রত্যেক চিকিৎসককে একটা টেস্টার সেশন করতে দেওয়া হয়। আমি যখন F2 করছিলাম তখন আমার ইচ্ছা ছিল 2টা সাবজেক্ট, একটা হচ্ছে আমি রেডিওলজিস্ট হব অথবা আমি জেনারেল প্র্যাকটিশনার হব। তো আমাকে রেডিওলজিস্টদের সাথে আমি মনে হয় 2 সপ্তাহ কাজ করেছি, ওটা আমার ট্রেনিং F2-ই অংশ, ইট ওয়াজ পেইড। আমি ওদেরকে দেখেছি, হ্যাঁ অ্যাটাচমেন্টের মতো, আমি ওদেরকে দেখেছি ওরা কিভাবে কাজ করছে, ওদের সাথে কথা বলেছি, সব বুঝলাম, দেখলাম যে ওরা সারাক্ষণ অন্ধকারের মধ্যে বসে কম্পিউটারে তাকিয়ে থেকে, তখন আমি বুঝলাম দিস ওয়াজ নট মাই জব। তারপর আমি হচ্ছে টেস্টার সেশন করেছি জেনারেল প্র্যাকটিশনারদের সাথে, তাদের ওখানে জেনারেল প্র্যাকটিসে গিয়ে কাজ করলাম এবং ওখানে আমি দেখলাম যে তাদেরকে পা থেকে মাথা পর্যন্ত সবকিছুই দেখতে হয়, ফুল মেডিসিনেরই তারা কাজ করছে, কিন্তু তাদের রেসপন্সিবিলিটি অনেক বেশি, তাদের আন্ডারে এক একটা এরিয়ার বিশাল একটা পপুলেশন থাকে এবং তারা তাদের মানে ফ্যামিলি মেডিসিন স্পেশালিস্ট, যেটা অন্য টার্মে বলা যায়, মানে আমার নিজের প্রচুর পেশেন্ট থাকবে আমার এলাকায়,
আমার আন্ডারে তাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমি তাদেরকে ম্যানেজ করতে পারবো। শুধুমাত্র কখনো ইমার্জেন্সি হলে, বেশি অসুস্থ হলে আমি তাদেরকে হাসপাতালে রেফার করতে পারবো বা বিভিন্ন স্পেশালিটিতে রেফার করতে পারবো। এবং শুধুমাত্র তাই না, জেনারেল প্র্যাকটিশনারদের হচ্ছে এখানে আরো অনেক, তারা এখানকার কোয়ালিটি ডেভেলপমেন্টে যে কাজগুলো, লিডারশিপের কাজ, প্রচুর কন্ট্রোল হচ্ছে জেনারেল প্র্যাকটিশনারদের হাতে থাকে, প্রাইমারি কেয়ারের হাতে থাকে। তো যে কারণে হচ্ছে আমি এটা পছন্দ করেছি, দেখেছি, এবং ওয়ার্ক লাইফ ব্যালেন্স খুব ভালো। আমার হসপিটাল রোটেশন শেষ করার পরে এখানে আমার নাইট শিফট কখনো করতে হয় না। জেনারেল প্র্যাকটিসে আসা মানে হচ্ছে আমার কখনো নাইট শিফট করতে হবে না। আমি হয়তো যে বুড়ো বয়সে আমি নাইট শিফট করতে চাই না, টু বি অনেস্ট। উইকেন্ডে সেশন করতে হয়, কিন্তু উইকেন্ডে হচ্ছে আমাদের হাতে থাকে রোটাটা। তো এরকম কিছু বিষয়, এই কারণে এমআরসি জিপিটা বাংলাদেশে কেউ জানে না। আরেকটা বিষয়, এখানকার ডাক্তাররা যারা F1 আর F2 করে, তারা কিন্তু F1 F2 করার অবস্থাতেই কিন্তু এমআরসিপি, এমআরসিএস, এমআরসিজিপি করা শুরু করে না। যেমন বাংলাদেশে আমরা সবাই ইন্টার্নি করার সময় চিন্তা করতে থাকি এমআরসিপি করে ফেলবো, এমআরসিএস করে ফেলবো, কারণ তারা এটা করে পার্ট অফ দেয়ার ট্রেনিং। তারা যখন হচ্ছে মেডিসিনে ঢুকলো পরীক্ষা দিয়ে, ওই যে FY2 থেকে ST1 এ গেল বা CT1 এ গেল, তখন আমাদের ট্রেনিং, যে এই যে 3 বছর 4 বছরের যে ট্রেনিং, এটা আমাদের ট্রেনিং এর রিকোয়ারমেন্ট থাকে। ট্রেনিং এর পাশাপাশি আমাদেরকে এই পরীক্ষাটা পাশ করতে হবে। তার মানে আমি হচ্ছে জেনারেল প্র্যাকটিশনার হিসেবে কাজ করব, আমার রিকোয়ারমেন্ট হচ্ছে এমআরসি জিপি পাশ করতে হবে। আমার যে কলিগ যে মেডিসিনে কাজ করে, তার রিকোয়ারমেন্ট হচ্ছে তাকে এমআরসিপি পাশ করতে হবে। তো যে কারণে জিনিসটা অনেক চিল থাকে, অনেক আরাম থাকে, কারণ ওটা কয়েক বছর ধরে ট্রেনিং চলতে থাকে। ট্রেনিং এর মাঝখানে রিল্যাক্সলি আমরা পরীক্ষাগুলো দিতে পারি, তো আগে থেকে কিছু করে আসতে হয় না। তো এটা হচ্ছে আমার কাছে মনে হয় এই এমআরসিপি এমআরসিএস করে আসা, প্লাব করে আসার দুটার মধ্যে পার্থক্য। সরি, আমি Thank অনেক you. I mean, না মানে এটা আসলে অনেকে জানে না, মানে এটা আসলে ইউজফুল হবে আসলে সিজিপি। আমি অনেক সময় এরকম বলি ক্লাস নেওয়ার সময়, কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট। এটা এই সেম জিনিস যদি আমি অস্ট্রেলিয়ার ক্ষেত্রে বলি, তাহলে ইউজুয়ালি যেটা হয় যে অস্ট্রেলিয়াতে যে নরমালি MC1 বা MC2 যেটা করি কাজ করুক না কেন, জিপি লাইনে ওদেরও সেম সিস্টেম, ওই প্রাইমারি কেয়ার এরকম সিস্টেম, এবং ওখানে যে মেইন দেখাশোনা ওই জিপিরাই করে। এবং জিপিদের মধ্যেও যেটা একটু হায়ার ক্যাটাগরি থাকে, সেটা হচ্ছে ওখানে বলে FRSC জিপি এরকম আর কি। সো এই টার্মগুলো একটু বেসিক জাস্ট ডিফারেন্স, কিন্তু কাজ একই আর কি। ওখানে কেউ ডাইরেক্টলি স্পেশালিস্টের কাছে যেতে পারবে না, মানে ওই পার্টিকুলার এরিয়া উইদাউট ওই জিপিদের রেকমেন্ডেশন ছাড়া কোনো ওষুধও কিনতে পারবে না, সেটাই আর কি। তো এখানে একটা বিগ নাম্বার পেশেন্ট ডিল করা যায়। ওয়ার্ক ফ্লেক্সিবিলিটি থাকে, অ্যাকচুয়ালি থাকে 9 to 5 পর্যন্ত কাজ করে বা 9 to 6 পর্যন্ত কাজ করে, বা বিভিন্ন শিফটে কাজ করে। শনি রবিবারের মধ্যে এটা অপশনাল থাকে, হয়তো একটা খুব ছোট আবার একদিন, মানে বাই রোটেশনে ওই মান্থে হয়তো ওই শনিবারটা তাকে কাজ করতে হয়, কারণ একজনকে তো থাকতে হবে সেন্টারে, এরকম আর কি। তো এরকম আর কি ব্যাপারগুলো থাকে আর কি ওখানে। তো এখানেও সেম, মোটামুটি অলমোস্ট সিমিলার আর কি থাকে। তো আই হোপ সো এই অংশটা মানে ইউজফুল এবং কাজে লেগেছে। আমি এই স্লাইডটা চেঞ্জ করার আগে দু একটা জিনিস অ্যাড করবো, যেমন সালমা যেটা অ্যাড করলো এখানে, যে ATLS BLS গাইডলাইনের এই জিনিসটা যেমন অ্যাকচুয়ালি খুব ইউজফুল। এটার বাইরে হচ্ছে যে কোনো ধরনের অ্যাটাচমেন্ট, যে জিনিসটা, হ্যাঁ, ওটাকে আমরা বলি যে যে কোনো ধরনের আসলে ক্লিনিক্যাল অ্যাটাচমেন্ট। সো যে কোনো অ্যাটাচমেন্ট থাকলেই এখানে ভালো। এখন হচ্ছে কম্পিটিশন বাড়ছে, হ্যাঁ সিট আছে, কিন্তু ওরা কিন্তু যোগ্য ক্যান্ডিডেট না হলে কিন্তু নিবে না, লাগলে সিট খালি রেখে দিবে, তারপরেও কিন্তু যোগ্য ক্যান্ডিডেট না হলে অনেক সময় নিবে না। তো প্ল্যাব 2 শেষ করে মনে করার কারণ নাই যে আমি একদম যোগ্য হয়ে গেছি, তারপরও আবার নিজেকে রেডি করতে হবে ইন্টারভিউর জন্য। তখন ওই যে অ্যাটাচমেন্টের বিষয়গুলো আসে, হ্যাঁ, সেই অ্যাটাচমেন্ট গুলো হতে পারে যেমন খুবই রিসেন্টলি, মানে যে জাস্ট কোভিড এর আগে আমার পরিচিত, আমারই মেডিকেল ইয়েকে চিনবা নাকি, তুমি খেয়াল আছে কিনা, যে আমাদের দিবের জুনিয়র রুম্মান নামে একটা মেয়ে ছিল, লাইব্রেরিতে পড়তো অনেক সময়। রুম্মান যেমন হচ্ছে যে একটু পরে গিয়ে দিল আর কি, হ্যাঁ, প্ল্যাবটা আর কি। তো ওই প্ল্যাব 2 যখন দিল, দিয়ে আবার পরিচিত ছিল ইউকেতে, তো ইউকেতেই কথা বলে আবার ইউকেতে অ্যাটাচমেন্ট, ওই সময় প্ল্যাব 2 এক্সাম দিয়ে ইউকেতে 1 মাস ওই যে অবজারভারশিপ করে তারপর দেশে আসলো। তো অলরেডি ওর ট্রেনিং ছিল দেশে, কিন্তু তারপরে ওই যে ইউকের অ্যাটাচমেন্টটা, তো যেগুলো ইন্টারভিউতে অ্যাপ্লাই করেছে সবগুলোই পাচ্ছিল আর কি। সো এটা একটা টিপ আর কি, যে যদি ইউকের কোনো অ্যাটাচমেন্ট করা যায়, ওইটা ওই যারা অলরেডি হয়তো কোনো ফ্রেন্ড চলে গেছে ইউকেতে বা জিজ্ঞাসা করে
বা যেখানে এখানে এটা পসিবল, তো ওখানে করতে পারলে এটা খুব ভালো। সো যেকোনো অ্যাডিশনাল জিনিস দিলে ওটা সিভির জন্য ভালো। সিভি ভালো হলে হয় কি ইন্টারভিউ কল বেশি আসে। ইটস নট লাইক যে কিন্তু আমার সিভি আছে মিন্স আমাকে সব ইন্টারভিউ কলের জন্য ডাকবে, এটা কিন্তু না। সো সামারি হচ্ছে হায়ার দ্য ইন্টারভিউ কল আই উইল গেট, হায়ার দ্য চান্সেস অফ গেটিং জব। ব্যাপারটা কিন্তু এরকম। তো এই জন্য অ্যাটাচমেন্ট হিসেবে এখন এটিএলএস থাকুক, একটা ক্লিনিক্যাল অ্যাটাচমেন্ট থাকুক, এখন সাথে আপনি ওই পাবলিকেশন বা এগুলো রাখেন, ওইটা হলেও খুব বেশি কিছু এসে যায় না, থাকলেও খুব বেশি কিছু এসে যায় না। হ্যাঁ, কিন্তু ওই দুইটা আমার কাছে মনে হচ্ছে এটিএলএস বিএলএস আর হচ্ছে যে ক্লিনিক্যাল অ্যাটাচমেন্টটা এখনকার জন্য খুব কাজে দিচ্ছে আর কি। থাকে না একটা ওয়ার্ড আমরা বলি ট্রেন্ডিং, তো এই দুটো জিনিস এখন ট্রেন্ডিং আর কি। এটিএলএস বিএলএস, এটিএলএস বিএলএস বিসিপিএস এ হয়, সম্ভবত বারডেমেও হয়, আর হচ্ছে প্রাইভেটের মধ্যে গেলে ওই যে ধানমন্ডিতেও একটা আছে আমেরিকান কি যিনি বলে ওটাকে, বাট বিসিপিএস এ কিন্তু হয় আর কি। সো এটা এটা করতে পারেন যে কোনো সময়। তবে এগুলো কিন্তু ভ্যালিডিটি থাকে, যে মনে হলো আমি ফোর্থ ইয়ার এখনই করবো, হ্যাঁ জেনে রাখা ভালো। আমি ইন্টারনেটে যাওয়ার আগে আমরা খালি হিসাব করি, হ্যাঁ এটা করব, এটা করলে এটা পাবো। ব্যাপারটা কিন্তু এরকম না। অ্যাজ এ ক্লিনিশিয়ান কিন্তু আমার জানা উচিত এটিএলএস বিএলএস এ যে আমি একজন ক্লিনিশিয়ান হচ্ছি, আমি একটা পেশেন্টকে হাত দিচ্ছি, আমি সিপিআর এর জানি না ঠিক মতো, এটা এটা কিন্তু কাম্য না আর কি। এবং এটা কিন্তু আসলে ইন্টার্নশিপে করানো উচিত, যে ইন্টার্নশিপে যখনই করছে তার আগে কিন্তু এই ট্রেনিং হয়ে ঢুকানো উচিত আসলে। হ্যাঁ সেটাই। তো এই স্লাইডটা তাহলে চেঞ্জ করছে এখান থেকে। আর এই স্লাইডটার ব্যাপারে কারো কোনো কোশ্চেন থাকলে এখন বক্সে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। অ্যাজ আই সেড লাস্টে আমরা কিছু ইনকোয়ারিজ নিব, তারপরও যদি এইটার রিলেভেন্ট স্লাইডে কোনো কোশ্চেন থাকে আমরা চেষ্টা করবো আনসার দেওয়ার। আর যদি এমআরসিপি এমআরসিএস এর লাইনে যেতে হয়, তাহলে যে মাঝখানের এই রুটের ট্রেনিং গুলাও করতে হবে আর কি। সালমা এখানে একটু তাহলে অ্যাড করে দিতে পারো তাহলে, যে এমআরসিপি দিয়ে যারা যাচ্ছে তাদের তাহলে কোন কোন রুটে এখানে এন্ট্রি নিচ্ছে এন্ড কতদিন লাগছে। এটা কমনলি ভাই এমআরসিপি করব, আর কি করতে হবে তাহলে আর কি? আচ্ছা, প্রথমত যেটা বলেছি যে যারা এমআরসিপি করবে তাদেরকে তো তাদের মাইন্ডটা সেট করে নিতে হবে, না হলে এত পরিশ্রম করার কোনো মানে হয় না, অনেক বেশি পরিশ্রম। তো তাদেরকে মাইন্ড সেট করে নিতে হবে, তারা মেডিসিনে কাজ করতে পারবে। আর এমআরসিপি করার পরও সেম লাভের মতো লাইসেন্সটা পাওয়া যাচ্ছে। এবং অনেকে দেখা যায় এমআরসিপি করা থাকলেও হয়তো বা F2টা করে, F2টা করার মানে FY2টা করে। তার কারণ হচ্ছে যে আমি যেটা বলেছি প্রথমে, FY2 এর আমাদের একটা কম্পিটেন্সি সার্টিফিকেট লাগে। এটা সবার লাগে, এখানকার ডাক্তার বাইরের ডাক্তার সবাই, এটা FY2 এর পরে পাওয়া যায়। তো FY2 করে এই যে সবাইকে জেনে শুনে ওখান থেকে দেখা যায় আমরা একটা সার্টিফিকেটটা তারা নিতে পারে। এমআরসিপি করে আসলেও ওই কম্পিটেন্সি সার্টিফিকেটটা লাগবে। আর তারপরই হচ্ছে তাদেরকে অ্যাপ্লাই করতে হবে। কিন্তু তারা হচ্ছে সরাসরি ওই যে প্রপার ন্যাশনাল লেভেলের যে ট্রেনিংটা, সেটা দিয়ে তারা ঢুকতে পারবে না। তাদেরকে ঢুকতে হবে ওই যে লোকাম যে গ্যাপ অপশনটা আছে সেটা দিয়ে। কিন্তু লোকাম গ্যাপ অপশন যেটা আমি প্রথমেই বলেছি, এটাও অনেক ভেরিলি অ্যাভেলেবল। যেমন আমি একটা উদাহরণ দেই, আমার এক কলিগ আছে, আমার ছোট বোন আসলে বলা যায়। সে বাংলাদেশ থেকে এমআরসিপি পার্ট 1 দিয়ে এসেছিল। এখানে এসে সে তার বাচ্চা ছোট ছিল, বাচ্চাকে একটু বড় করতে করতে সে এমআরসিপি পার্ট 2 কমপ্লিট করলো। তারপর সে হচ্ছে আমার বাসার কাছে যে হাসপাতাল, সেখানে সেই লোকাম হিসেবে ঢুকলো, ওই যে ট্রাস্ট গ্রেড বা নর্মাল FY2 লেভেলে ডক্টর হিসেবে সে ঢুকলো। এবং ওখানে সে সবাই জানলো অলরেডি যে সে আসলে এমআরসিপি করে এসছে, তার এমআরসিপিটা আছে অলরেডি, সে খুব ভালো, সে খুব প্রফেশনাল। তাকে এখানকার যে সুপারভাইজার আছে সেই তাদের যখন এখানে লোকাম CT1 খালি হয়েছিল, তাকে বলেছে যে তুমি অ্যাপ্লাই করো, এবং তারা তাকে ওখানে নিয়ে নিল অ্যাপ্লাই করে CT1 এর জন্য। তো এভাবে হচ্ছে অপরচুনিটিটা ওপেন হয়। তো এই জন্যই ম্যাক্সিমাম ডক্টর এমআরসিপি করে আসুক বা এমআরসিএস করে আসুক, তারা FY2 তেই ঢুকে যায়। ঠিক সেম ওয়েতে কেউ যখন চিন্তা করলো যে আমি সার্জারিতে ঢুকবো, FY2 তে এসেই সে ওখানে যে হাসপাতালে সে ইনফ্লুয়েন্স করলো সবাইকে, এবং সবাই জানলো যে সে এমআরসিএস অলরেডি, সে যেমন ওই যে একজন পার্ট 1 পাস করে ফেলেছে, সো শি ইজ ইন্টারেস্টেড ফর সার্জারি। সে তার কম্পিটেন্সিটা নিল FY2 এর, এবং সে ওই সার্জারি যে লোকাম যে গ্যাপগুলো আছে সে ওখানকার ট্রেনিং এর জন্য সে অ্যাপ্লাই করলো এবং সে ট্রেনিং এ ঢুকে গেল। সো দিস ইজ দ্য ওয়ে। প্রত্যেকটাতেই ওয়ে আছে, কোনোটাতেই যে ওয়ে নেই সেটা না। আর আমরা কি কয়েকটা প্রশ্ন নিব? এখানে বেশ কয়েকটা প্রশ্ন অনেকক্ষণ আগে এসেছে। কয়েকটা প্রশ্ন এখন নেই, নাহলে একটু অনেকে আবার হয়তো চলে যাবে, তার হয়তো অন্য বাইন্ডিং আছে, অনেকের ছোট বেবি থাকে বেশিক্ষণ থাকতেও পারে না, এরকমও হয় অনেকের। তো হ্যাঁ আমরা নিতে পারি কয়েকটা কোশ্চেন। আর আনমিউট করে বলবে নাকি হচ্ছে যে বক্সে বলবে আর কি, কোনটা? বক্সে এখানে লিখতে পারেন। বক্সে বেশ কিছু প্রশ্ন আছে অলরেডি। যেমন আমরা মনে হয় কিছু প্রশ্ন উত্তর দিয়ে দিয়েছি। যেমন একটা প্রশ্ন হচ্ছে এমআরসিএস নাকি প্লাব, কোনটা বেস্ট ওয়ে?
যেটা আমি প্রথমেই বলেছি, ইফ আমরা যদি খুব ইয়াং অবস্থায় মেডিকেল স্টুডেন্ট ফাইনাল ইয়ার অবস্থায় প্রিপারেশন নেওয়া শুরু করি তাহলে প্লাবই বেস্ট। তাহলে আমি পরে এখানে এসে সিদ্ধান্ত নিতে পারবো আমি কোন সাবজেক্ট চয়েস করব, এখানকার অবস্থা তখনকার আমিও অবস্থা। প্ল্যাবই রেকমেন্ড করি বেশি, কারণ হচ্ছে আরো একটা এখানে আসলে একটু অ্যাড করতে চাই যে সবার ক্ষেত্রে সিচুয়েশন সেম থাকে না। যেমন হচ্ছে মেলদের ক্ষেত্রে কিন্তু সিচুয়েশন অনেক সময় এক থাকে, ফিমেলদের ক্ষেত্রে আবার দেখা যায় যে বিয়ের প্রেশার এগুলোও কিন্তু থাকে। তো এমআরসিপিটা যখন হাতে নেয় তার মানে হচ্ছে অলমোস্ট একটা ৩-৪ বছরের প্রজেক্ট। তো দেখা যায় যে ইন্টার্নশিপের 1 বছর, তারপর আরো ৩-৪ বছর। বাই দিস টাইম যদি ফ্যামিলি অ্যালাউ করে আনম্যারিড থাকা, দ্যাটস এ ডিফারেন্ট থিং, বাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে কত প্রেশার ক্রিয়েট করবে। সেক্ষেত্রে হয়তো অনেক সময় ছেলেরা আমরা হয়তো একটু লাকি ওই দিক দিয়ে যে আচ্ছা হয়তো বুঝাইলাম যে না ঠিক আছে ইন্টারভিউ পরে আরো 4 বছর আমরা বেশিদের দিকে যাচ্ছি না, তো এরকম একটা ব্যাপার থাকে। সো ওই কারণে একটা স্পন্টেনিয়াস পড়াশোনার ব্যাপার কিন্তু এখানে। তো এটা যদি ব্রেক হয়, আবার ব্রেক হলেই দেখা যায় যে অনেক সময় বেবিও হয়ে গেছে, তো তখন কিন্তু ওই যে গ্যাপ চলে আসলো। ফ্লোটাও ইম্পর্টেন্ট, মানে যেটাই করবেন একবারে ধরে লাগলে প্ল্যাবটাই শেষ করে দেন। সেক্ষেত্রে কারণ হচ্ছে তো শেষ করে ফেলেন, একটা এন্ট্রি নিয়ে নেন, এন্ট্রি নিয়ে হচ্ছে তারপরে এমন তো না যে কেউ না করছে যে এমআরসিএস পরে করতে পারবে না, তারপরেও কিন্তু এমআরসিএস সিপি হোক জিপি হোক লোকাম সবকিছুই ওপেন থাকছে কিন্তু তারপরও। তো আমি যেটা সবাইকে বলি যে মেক শিওর করা যে আগে আর সিস্টেমে আগে ঢুকলে, এখন একটা আপনি হিসাব করেন যে এমআরসিপির জন্য যে সিস্টেমে এক্সিস্টিং ডাক্তার আছে তাকে ওরা বেশি প্রিফার করবে নাকি হচ্ছে একজন সাডেনলি বাংলাদেশ থেকে আসছে তাকে বেশি প্রিফার করবে? অবভিয়াসলি যে সিস্টেমে আছে ওই দেশেই তার এক্সপেরিয়েন্স হয়ে গেছে, সে সিস্টেম অলরেডি জানে। তো ওই সময় হচ্ছে যে চান্সেসটা যদি আমি ওভার প্রবাবিলিটিটা দেখি ওটা বেশি। বাট অ্যাজ সে সেড যে লোকামের ওই অপশনটা থাকছে সবসময়, অপশনস এখনো আছে, তো ওই দিক দিয়ে অবশ্যই যাওয়া যায় আর কি। সো ইটস আপ টু মানে স্যাক্রিফাইসিং এবং টাইম গিভিং এর উপর। এমআরসিপি পুরো শেষ করে অবশ্যই পসিবল আর কি যেটা। সেটাই যে প্লাবে আমার সময়টা খুব কম লাগছে, আমি যেহেতু সিদ্ধান্তই নিয়েছি আমি এখানে এসে কাজ করব, আমার 1 বছরের মধ্যে রেজিস্ট্রেশনের ঝামেলা শেষ। আরেকটা বড় সুবিধা হচ্ছে যখন এখানে এসে কেউ ফার্দার ট্রেনিং এ ঢুকছে মেডিসিন বা সার্জারি, দে উইল ট্রেন ইউ এই এক্সামের জন্য, এই এমআরসিপি এমআরসিএস এর জন্য দেশে বসে নিজের টাকা পয়সা দিয়ে গাধার মতো খাটতে হবে না। যদি আমি জানি আমি এখানেই আসবো এখানে কাজ করব, এখানকার হসপিটালেই কিন্তু ট্রেন করবে, আমাকে প্রিপেয়ার করবে এমআরসিপি কিভাবে পাস করব আমি, সেটা তখন ওদের দায়িত্ব হয়ে যায় যেহেতু আমি তখন ওদের ট্রেনি। সো ওখানে স্টাডি লিভ থাকে, ওরা হচ্ছে অনেক কোর্সের টাকা পয়সাও কিন্তু ওরা দেয়, এখানে একটা বড় সুবিধা এটা স্টাডি একটা লিভ বেসিক থাকে। ডিফারেন্স কিন্তু আছে, আমাদের দেশে কিন্তু আমরা আনপেইড থাকি, আর ওখানে আমি প্ল্যাব করে আমি কিন্তু পেইডও হচ্ছি আবার আমি পড়তেছিও, এটা কিন্তু একটা ক্লাবের বড় পরেই ডিফারেন্স প্ল্যাবের পরে। you will start earn straight away after getting the medical license, that's it. এক্স্যাক্টলি এটাই। So এবং অনেক স্ট্রেস কিন্তু রিলিফ হয়ে যায় তখন, মানে যখন আমি আর্ন করছি। আমাদের এইচএমওদের যে সমস্যাটা হয় যে আমার কিন্তু আর্নিং নাই, এটা সত্যি কথা এটাই। কিন্তু এই জন্য কিন্তু একটা বেসিক বড় ডিফারেন্স আছে যে সেটা ফ্যামিলি যাদের স্পেশালি রান করতে হয় তাদের জন্য আমি বলবো যে, বা ফাইন্যান্সিয়াল সাইড থেকে একটু আছে সেক্ষেত্রে অবশ্যই প্ল্যাব আর কি। ফাইন্যান্সিয়াল ইস্যুটাও দেখতে হবে, প্ল্যাবে কিন্তু ইজিয়ার আর কি সেদিক দিয়ে। এমআরসিপি করলে ইনভেস্টমেন্টটা খালি কিন্তু এক্সামে না, আপনার কিন্তু ওই 3-4 বছরের ফ্যামিলি চালানো, এক্সাম কস্টিং সবকিছুই কিন্তু ইনক্লুডেড থাকে আর কি। আচ্ছা, আরেকটা প্রশ্ন, উইদাউট ইন্টার্নশিপ প্লাব পসিবল, এটা মনে হয় উত্তর আমি দিয়ে দিয়েছি আগে। হ্যাঁ ডান অলরেডি। হ্যাঁ আর F1 থেকে F2 তে যেতে কি কোনো এক্সাম দিতে হয় নাকি? না, F1 থেকে F2 তে যেতে আর কোনো এক্সাম দিতে হয় না, কিন্তু যেহেতু এই F1 এবং F2 তেও আমরা লোকাম হিসেবে ঢুকবো, তো দেখা যায় আরেকটা ইন্টারভিউ দিতে হয় এবং আরেকটা ইন্টারভিউ দিয়ে তারপর আমাদের F2 তে ঢুকতে হয়, কিন্তু পরীক্ষা না, একই রকম ইন্টারভিউ, জবের ইন্টারভিউর মতো। ওয়ার্ল্ড ডিরেক্টরিতে এটা তো ইম্পর্টেন্ট, এটা ডেফিনেটলি, এটা ছাড়া তো হবে না। ওয়ার্ল্ড ডিরেক্টরি মেডিকেল স্কুলে আমাদের কলেজটা থাকতে হবে নামটা, তো ওটা দেখে নেওয়া অবশ্যই সবসময় জরুরি, কলেজের নামটা ওখানে আছে কিনা। 4th ইয়ার থেকে, এটা তোমার জন্য প্রশ্ন শাহরিয়ার, 4th ইয়ার থেকে কি কোনো স্পেশাল প্রিপারেশন নাকি? স্পেশাল প্রিপারেশন হচ্ছে ওই মানে ডিটারমাইন্ড থাকা, মানে অনেক ডিল করি তো, প্রায় মানে 40-50টা কান্ট্রি বেশি ডিল করে ফেলেছি। এক্সপেরিয়েন্স থেকে বলতে পারি যে যেটা ঠিক করে স্ট্রিক্ট থাকে না আর কি, মানে আজকে প্ল্যাব, কালকে এমসি, পরশু ইউএসএমএলই, এই প্ল্যানটা যেন না হয়। যেটা প্ল্যান করছে ওইটাই যেন থাকে। আমি প্ল্যাব ভেরি গুড এক্সাম বাই দ্য ওয়ে, সবগুলোই ভালো এক্সাম যার যার জায়গা থেকে, বাট প্ল্যাব ইটসেলফ ইজ এ ভেরি
ডক্টর সালমা বলে গিয়েছে যে অক্সফোর্ডের বইটা পড়া যেতে পারে। কিছু কোশ্চেন ব্যাংক, প্ল্যাবেবল এগুলো আমাদের নীলক্ষেত হলে কিন্তু সব অ্যাভেলেবল। নীলক্ষেতে 2টা দোকান আছে, একটা হচ্ছে পিজি বুক স্টোর, একটা হচ্ছে যে কেয়া, এরাই বিক্রি করে। আরো 2-3টা দোকানে এখন ইয়ের বই বিক্রি করে। তো গিয়ে আপনি যদি জিজ্ঞাসা করেন যে ওরা কি কি বই আছে, আর কোশ্চেন ব্যাংক টাইপের যে ধরনের মানে কোশ্চেন ব্যাংক অ্যান্ড এক্সপ্লেনেশন, মানে অনেক সময় আমরা পড়ি কিভাবে যে এটার অ্যান্সার এটা, এটার অ্যান্সার এটা, এমবিবিএস এ পড়া এরকম, কিন্তু এই নেক্সট লেভেলের পড়া এটার অ্যান্সার কেন না এটাও জানাটা ইম্পর্টেন্ট। মানে ডিফারেন্স, আমার চেস্ট পেইন নিয়ে এসেছে, এটা কি এমআই নাকি পালমোনারি এম্বোলিজম নাকি সিম্পল গ্যাস প্রবলেম, তো এটা যে ইন্টারপ্রেট করা, এটার জন্য কি ইনভেস্টিগেট করা, এইভাবে জানতে হবে এই লেভেলে এসে। হ্যাঁ, সো এই বেসিক ইয়েটা। আর এখন অনেক ধরনের মানে ভিডিও এসেছে, যেমন হচ্ছে ইউএসএমএল ভিডিওগুলো আছে, নীলক্ষেতে পাওয়া যায়, অসমোসিস প্রাইমের ভিডিওগুলো আছে, এগুলা দেখা যেতে পারে। হ্যাঁ, তো এই ধরনের অনেক যেগুলো লেকচারিও আছে এখনকার মধ্যে। সো যে কোনো একটা স্ট্যান্ডার্ড ভিডিও নিয়ে, অনেকে জিজ্ঞেস করে ডক্টর নজিবেরটা নো আই ডোন্ট রেকমেন্ড, ওইটা হচ্ছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের জন্য ডক্টর নজিবের ভিডিও ঠিক আছে। ফোর্থ ইয়ার ফিফথ ইয়ারের জন্য ক্লিনিক্যাল ভিডিওগুলো ঠিক আছে আর কি। হ্যাঁ, সেটার ক্ষেত্রে হতে পারে যে যেমন অসমোসিসের ভিডিওগুলো দেখা যেতে পারে, তাহলে বেসিক ভালো হবে। আর কোন বই পড়া যেতে পারে, যে অক্সফোর্ড পড়া যেতে পারে, ক্যাপলান সিরিজ পড়া যেতে পারে ফোর্থ ইয়ার ফিফথ ইয়ার, এটা আমার সাজেশন আর কি। আচ্ছা, আরেকটা প্রশ্ন, অ্যাজ এ বিগিনার আমরা মনে হয় এটা নিয়ে কথা বলেছি, অ্যাজ এ বিগিনার কিভাবে প্রিপারেশন শুরু করব। এটা ডান। খুব আর্লি শুরু করে দেওয়া ভালো এবং এক ধাক্কায় শেষ করে ফেলাটা ভালো উইদাউট এনি আর কে কি বললো এটা নিয়ে চিন্তা করেন না। হ্যাঁ, এটা একটা খুব কমনই আসে যে অমুকের তমুক বলতেছে, আমি প্ল্যাপ করে ফেলতেছি। আপনি যা ইচ্ছা করেন, এটা আসলে সম্পূর্ণই আপনার বিষয় আসলে। আর ওইটা নিয়ে যদি আমি খুব বদার থাকি যে দেখানো যাবে না, আর বিলিভ মি বাইরে যখন যাবেন দেখবেন যে শুধু গছপর জিনিস নাই, আমি পড়তেছি ওটা বলে আরেকজনকে ইনভাইট করে যে আচ্ছা দেখেন আমি এটা পড়তেছি, একটা নতুন আর্টিকেল আসছে, এখানে বলবেই না যে ক্ল্যাপ দিচ্ছি। পাশ হওয়ার অনেক কিরে তুই ক্ল্যাপ দিলি, বললি না আমাকে, আর কি না আসলে কেমনে কেমনে হয়ে গেল আমি বুঝলাম না। তো এই এই জিনিসটা যেন না হয় যে মানে লুকানো ছাপানোর কিছু না। আর একটা জিনিস অবশ্য আছে, আমাদের দেখা যায় যে যারা ইন্টার্নের সময়, এটা অবশ্য টিচিং সাইড থেকেও এগুলো আসে যে বই অন্য একটা পড়তেছে প্ল্যাবের, হ্যাঁ তুমি ডিউটি না করে তুমি কি পড়ো, তারপর খোঁজ তো পেয়ে যায় যে প্ল্যাব পড়তেছে অন্যদের কাছে আর কি। তো ওই সাইড টক গুলা তখন আসে, ক্রিটিসাইজিং আসে, তো এই জন্য ওগুলো করতে চাই, এটা আমরা বুঝি এটা আনওয়ান্টেড আসলে। তো আশা করি আর কি মানে থিংস আর চেঞ্জিং, কারণ তারা নিজেরাই এখন ইন্টারেস্টেড হচ্ছে অনেক, কারণ এত কল পাই কনসালটেন্টদের কাছ থেকে এখনকার, যে আসছি হচ্ছে 20 দিন হয়েছে অস্ট্রেলিয়া থেকে, কনসালটেন্টরাই ফোন করতেছে যে তারাও যাইতে চায় এখন আর কি, বুঝছেন। আগে তো কি ছিল যে হ্যাঁ এটা এরা তোমাকে নিশ্চয়ই জিজ্ঞাসা করে, অনেকের সাথে কোভিড টাইমে অনেকগুলো প্রোগ্রাম করলে তুমি নিশ্চয়ই ঘুরে ফিরে পরের প্রোগ্রামটা আচ্ছা কিভাবে আমরা এখন যেতে পারি, সেটাই কমনলি। হ্যাঁ, এখন যারা ইয়াং আমি তাদেরকে বলবো দিস ইজ দ্য বেস্ট টাইম, এবং গিভ ইট এ গো। এবং ইটস তখন আসলে ইয়াং অবস্থায় ফাইনাল প্রফের অবস্থায় আমাদের ব্রেইনও অনেক ফ্রেশ থাকে, অনেক তাড়াতাড়ি প্রিপারেশন নেওয়া ইজি হয়, এক্সাম গুলো একবারে ক্লিয়ার হয়ে যায়। সো ইটস ভেরি গুড। আর হচ্ছে এই প্রশ্নটার উত্তর আমরা দিয়েছি, আফটার জিএমসি রেজিস্ট্রেশন ক্যান আই জয়েন হসপিটাল ডিরেক্টলি? ডেফিনেটলি, there's lots of job opportunity। হ্যাঁ, আর প্লাব টু এনি ভিডিও অ্যাভেলেবল, এটা মনে হয় অলরেডি শারিয়ার কথা বলেছো। না, প্ল্যাব টুর ইউটিউবে ভিডিও পাবেন না। হ্যাঁ, প্ল্যাব টুর আসলে ওভাবে ভিডিও পাওয়া যায় না ইউটিউবে। আমরা দেখি আমরা নিজেরা কিছু ছাড়তে পারি কিনা ইন ফিউচার, বাট কিছু কিছু একাডেমির ভিডিও আছে। আপনি যেমন আমি বলবো অ্যাসপায়ারের কিছু ভিডিও আছে, অ্যাসপায়ার আপনি দেখতে পারেন। স্বামীর কিছু কিছু আছে, স্বামীও নামকরা ইনস্টিটিউশন, ওদেরও কিছু কিছু ভিডিও আছে, ওই ভিডিওগুলো আপনি দেখতে পারেন আসলে। এবং কিছু নাম্বার অফ লিমিটেড স্টেশন থাকে। আমার মনে হয় যে প্ল্যাব 1 শেষ না করে প্ল্যাব 2 নিয়ে বেশি চিন্তা করার দরকার নাই, আমি পার্সোনালি রেকমেন্ড করবো, কারণ ওইটার ওয়ে অফ টেকনিক অনেক ডিফারেন্ট। ওইটা এবং ওটার রেডিমেড কিছু জিনিস পড়তে হয়, যেটা বরং আমরা করতে পারি যে ইংলিশের যে স্কিলটা ওইটা যদি বরং ভালো থাকে ওই সময়, ওইটা সবচেয়ে ইম্পর্টেন্ট। কারণ ওই জিনিসগুলো এমনি তো রেডিমেড, আপনাকে হয়তো দেখা যাবে 100টা স্টেশন পড়তে হচ্ছে। হ্যাঁ, ওই স্টেশন গুলাকে যাতে আমি তখন যেন না আটকাই ইংলিশে, এটা বরং মেক শিওর করে, এবং 8 মিনিটের মধ্যে যেন বলা যায় আর কি, এটা তখন মেক শিওর করতে হবে। এটাই তো, প্ল্যাব 2 নিয়ে আগে চিন্তা করে লাভ নেই, আগে প্ল্যাব 1 নিয়ে চিন্তা করি। আর প্ল্যাব 2 যেটা বললাম কিছু কিছু ভিডিও আছে, অত ওই প্ল্যাব 1 এর মধ্যে এত ভিডিও নেই আর কি। আর আরেকটা বিষয় হচ্ছে যে প্লাব 1 পাস করার পরে প্লাব 2 যখন বুকিং দিয়ে এখানে যখন আসছে, তখন পরীক্ষাটা দিতে তো তখন ইউকে তে আসতে হবে। তো এখানে কিন্তু প্লাব 2 এর প্রচুর কোর্স হয়,
এবং অনেকে হচ্ছে ইন হাউস তাদের অ্যাকোমোডেশনও থাকে, যে অনেকে দেখা যায় 15-20 দিনের জন্য ওখানে চলে গেল, ওখানে থাকা খাওয়া পড়া খরচ, স্টাডি পার্টনার স্টাডি গ্রুপ একেবারে ফাইনাল প্রফের মতো একই জায়গায় থাকবে, ওখানে পড়বে, ওখানে প্র্যাকটিস করবে, পরীক্ষাটা দিয়ে আবার তারা ফেরত আসবে। সো এরকম অনেক অপরচুনিটি আছে। এটাই হাইলি রেকমেন্ডেড, আমরা ওইটাই রেকমেন্ড করি যে ক্লাব টুটা নিয়ে আসলে চিন্তা না করতে, ওই আপনি যাই করেন না কেন ওই 1 মাসের জন্য যেতেই হবে আপনাকে ইউকেতে, এবং তখন ওরা প্যাকেজ করা থাকে। হ্যাঁ, এবং আপনি যখন নেটে দেখবেন যে এইভাবে দেওয়া থাকে যে শুধু কোচিং নাকি মানে হাউস রেন্ট সহ আর কি, মানে ওই প্যাকেজটার সহ ওইভাবে ইয়ে করে আর কি, এবং রিজনেবল হয়, এমন কিন্তু খুব এক্সপেন্সিভ হয় তা কিন্তু না। সেটাই। তো এটাই। আর আরেকটা হচ্ছে ATLS from BCPS accepted by GMC। GMC এখানে accepted, ATLS এর acceptance করার সাথে GMC এর কোনো সম্পর্ক নেই। GMC এর একটাই কাজ হচ্ছে প্লাব 1 এর রেজাল্ট দিবে, প্লাব 2 এর রেজাল্ট দিবে, লাইসেন্স দিয়ে দিবে, ব্যাস, এর সাথে আর কোনো সম্পর্ক নেই। বাকি সব তো আসলে ওইরকম কোনো ডিগ্রি না, মানে এটা তো আমার একটা সিভির একটা রিফ্লেকশন মাত্র আর কি, যে এটা একটা স্ট্যান্ডার্ড ইয়ে কিনা, ওই সেন্সে বিসিপিএস একটা স্ট্যান্ডার্ড। তারপরও যদি মনে একটু মানে ডাউট বা ইয়ে থাকে, তাহলে যে আমেরিকান ইয়ের যেটা আছে ধানমন্ডিতে, সেটা ইয়ে করতে পারেন। বাট অ্যাজ ফার এজ আই নো, আই মিন এগুলাতে কোনো ইস্যুস হওয়ার কথা না। জিএমসির সাথে এটা কোনো সম্পর্ক নেই। জিএমসি শুধু লাইসেন্স প্রোভাইড করে। আর জিএমসি ওই যে ওরা মনে হয় একটু কনফিউজড করে ফেলেছে, যিনি প্রশ্ন করেছেন যে এটিএলএসটা হচ্ছে আসলে লাইসেন্স পাওয়ার পরে জব ইন্টারভিউর জন্য তখন হেল্প করবে, তাই না? এটা পার্ট 1 এবং পার্ট 2 পরীক্ষা প্লাবের সাথে এটার কোনো ই নেই, এটা আফটারওয়ার্ডস। আর একটা হচ্ছে অ্যাটাচমেন্ট অর অডিটস। আচ্ছা, অ্যাটাচমেন্ট আর অডিটস এ যেটা শাহরিয়ার বলেছে অলরেডি, অ্যাটাচমেন্ট খুব ইম্পর্টেন্ট। আর অনেকে যারা এখানে পার্ট 2 পরীক্ষা দিতে আসে, এখানে আসলে পরীক্ষা দিতে পার্ট 2 তখন দিতে আসে, তখনই কিন্তু অনেকের সাথে পরিচয় হয়ে যায়, ওই যে স্টাডি গ্রুপ, তারপরে ওই যে কোর্সগুলো তারা করবে। এবং প্লাব 2 পাস করার পরে এখানকার অনেক হাসপাতাল আছে যেখানে বাংলাদেশি ইন্ডিয়ান ডাক্তাররা কাজ করে। হ্যাঁ, এবং তারা খুব ওপেন, তারা কিন্তু ইজিলি ওখানে 1 মাসের একটা অ্যাটাচমেন্ট করতে দেয়। তো এগুলো একদম পসিবল। শুধুমাত্র দেখা যায় যে বিভিন্ন হাসপাতালে, যে বিশেষ করে লন্ডনের হাসপাতালগুলোতে এটা খুব পপুলার, কারণ ওখানে হচ্ছে এশিয়ান, সাউথ এশিয়ান অনেক পপুলেশন আছে। তো ওখানে করতে হয় কি, ওদেরকে ফোন দিতে হয়, শুধু হাসপাতালগুলোতে ফোন দিয়ে বলতে হয় আই ওয়ান্ট টু ডু এ ক্লিনিক্যাল অ্যাটাচমেন্ট, আই গট মাই লাইসেন্স, যে আমি লাইসেন্স পেয়েছি, আমি কাজ করতে চাই, আমি একটা ক্লিনিক্যাল অ্যাটাচমেন্ট করতে চাই। ওরা খুব খুশি মনে নিয়ে নেয়, একটা সিভি দিতে হয় এবং তারা ডেকে নেয় যখনই ওরা অ্যাটাচমেন্ট করাতে চায়। তো এটা খুবই, আমি এখানে একটা অ্যাড করতে যাচ্ছিলাম, যে যাই করেন না কেন একটা খেয়াল রাখেন যে ক্লিনিক্যাল গ্যাপ যেন নট মোর দেন 12 মান্থ যেন হয়, এটা নিয়ে সবার আগে কোশ্চেন করবে ইন্টারভিউ বোর্ডে, ঠিক আছে? তো এটা যেন খেয়াল রাখা হয়। আপনি যদি একাডেমিক কিছু করেন সেটাও দেখান, আপনি যদি ক্লিনিক্যাল কিছু করেন জাস্ট মেক শিওর যে আপনি ওই টাইমটা একদম আনইউজ ছিল। যেমন অনেকে একাডেমি, আমি একটা কোর্স করছিলাম, ওই কোর্সও দেখায় দেয়। হ্যাঁ, তা আমি হয়তো একটা ডিএমসি তে ট্রেনিং করছিলাম, সেটা দেখায় দেয়, এটাই আর কি। তো এই গ্যাপটা যেন হচ্ছে 12 মান্থস এর বেশি না যায়, যখন at the time when you are sitting in interview, make sure it does not go beyond 12 months. এটা একটা মানে ইম্পর্টেন্ট টিপ এখানে আর কি। সো যারা অনেকে আবার হয় এমনও হয় বিয়ের পর ইউকে চলে যায়, বছর পর বছর আছে, তাহলে কিন্তু আবার রিসেন্সি ও প্র্যাকটিসের জন্য আইদার ওখানে অ্যাটাচমেন্ট নিতে হবে, না হলে এখানে আসতে হবে আবার। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে কিন্তু সবাইকে। আরেকটা প্রশ্ন করেছে উনি, আরেকটা প্রশ্ন করেছে অডিটের প্রসিডিউর নিয়ে। আচ্ছা, বাংলাদেশে তো আসলে আমরা অডিট কালচারে অভ্যস্ত নই। তো আমি যেটা পার্সোনালি করেছিলাম, আমি যখন 1 মাসের ক্লিনিক্যাল অ্যাটাচমেন্ট করেছিলাম আমার জব ইন্টারভিউ দেওয়ার আগে, পার্ট 2 পাস করা জব ইন্টারভিউর আগে, ঠিক ওই সময়টাতে 1 মাসের একটা ক্লিনিক্যাল অ্যাটাচমেন্ট অ্যাক্সিডেন্ট এন্ড ইমার্জেন্সি মেডিসিনে করেছিলাম। এবং ওইখানে থাকা অবস্থাতেই আমি ওই যে অ্যাডভান্সড লাইফ সাপোর্টের কোর্সটা করেছিলাম, এবং ওদেরকেই আমি বলেছিলাম আমি একটা অডিট করতে চাই। এবং ওরা জানতো, যেহেতু ওখানে আসলে বাংলাদেশি এবং ইন্ডিয়ান কনসালটেন্টরা ছিল সব, ওরা জানতো যে অডিটের আমি কিছু জানি না। সো ওরাই আমার জন্য খুঁজে টুজে একটা ইজি, আমি বুঝতে পারি এরকম একটা অডিট নিয়ে আসছে, এবং ওরাই আমাকে সুপারভাইজ করে শিখিয়ে দিয়েছে, এবং অডিট ওয়াজ ডান। সো অডিট হচ্ছে, এটাই বললাম যে এখানে ওরা খুব হেল্পফুল। এই ক্লিনিক্যাল অ্যাটাচমেন্টে যারা যাবে ওখান থেকে অনেক কিছু বের হয়ে আসে, এক্সট্রা জিনিসপত্র। তো এটাই অডিট। আর এপিক ভেরিফিকেশনের একটা প্রশ্ন এখানে, when to do। এপিক ভেরিফিকেশন হচ্ছে যে এটা আসলে এমসি দেই, ইউএসএমএল দেই, ক্ল্যাব দেই, এপিক ভেরিফিকেশন। আমি যে একজন
ডক্টর এবং ইন্টারন্যাশনাল ডক্টর, এটার প্রুফ হচ্ছে এপিক ভেরিফিকেশন। আচ্ছা, আমি একটু সহজেই বলে দিই। আপনি যদি ইউটিউবে গিয়ে সার্চ করেন এপিক ভেরিফিকেশন, তারপর আমার নামটা লেখেন শাহরিয়ার আহমেদ সুজা, আমার একটা ভিডিও আছে এপিক ভেরিফিকেশনের উপরে, ওইটা একটু দেখে নিন তাহলে, যে স্টেপ ওয়াইজ এগুলা ওখানে বলে দিয়েছি আর কি। কারণ এপিকের প্রসেসটা কিন্তু অ্যাকচুয়ালি একটু কমপ্লিকেটেড এন্ড লম্বা। সো এপিকের ওই পেপার টেপার পাসপোর্ট এন্ড আদার্স সবকিছুই লাগে, সেগুলো পাঠাতে হয়। সেটা আবার আপনার নিজের কলেজে ভেরিফিকেশন হয়, আবার সেই জিনিসটা আবার কলেজ থেকে ওরা আবার রিসেন্ড করে যে আপনি যে ওই কলেজের স্টুডেন্ট ছিলেন। আমাদের ক্ষেত্রে যেমন হচ্ছে আমাদের হলফিতে সাইফুল ভাই এটা করে। আমার যেমন অস্ট্রেলিয়ার সময় যে এপিকের ওইটার সময় যে ইয়েতে এসেছিল আর কি, তো ওরা আবার রিসেন্ড করে দেয় আর কি। সো একটা জিনিস যে কলেজে টাকাটা দিয়ে দিতে হয় কুরিয়ারের আর কি, এটা তখন করেছিলাম যে সে যে আবার পাঠাবে ডিএইচএল এ করে, ওই কুরিয়ারের টাকাটা দিয়ে দিতে হয়েছিল আমাকে কলেজে। এই ছিল আর কি প্রসিডিউরটা। এটাই। তারপরে অনেকগুলা আসলে এখানে ব্যাপার আছে, অনেক একটু কমপ্লেক্স আছে, ওইটা নিয়ে আসলে একটা সেশন করা যায় এরকম। আসলে এপিক ভেরিফিকেশন এত বড় প্রসেস আসলে, তো মানে বিভিন্ন স্টেপে বিভিন্ন জিনিস বসাতে হয়, ওই পর্যায়টা একটু কমপ্লেক্স আছে আর কি। তো এটা আপনি যেটা বললাম যে এপিক ভেরিফিকেশন লেখেন, তারপর হচ্ছে শাহরিয়ার আহমেদ সুজা লিখে একটু সার্চ দিন ইউটিউবে, তাহলে যেখানে একটা 20-25 মিনিটের একটা ভিডিও আছে, ওইটা একবার দেখে নিন আর কি, হেল্পফুল হবে তাহলে। আচ্ছা, এখানে আর আরেকটা প্রশ্ন করেছে আলভি। আমি আসলে যদি আলভিকে আমি আসলে বলতে চাই, প্রশ্নটা যদি সে আনমিউট করে একটু বুঝিয়ে বলে তার প্রশ্নটা কি। আমি বুঝেছি এফসিপিএস অর এফআরসিপি এন্ড ক্যান আই কমপ্লিট এফআরসিপি প্র্যাকটিস ইন বাংলাদেশ। আমার মনে হয় বাংলাদেশে যে কোনো ডিগ্রি নিয়ে প্র্যাকটিস করা যায়। না এফআরসিপি তো বাংলাদেশের এফসিপিএস করেও তো এফআরসিপি এর জন্য এটা পসিবল। তো মানে এফআরসিপির যে লেভেলটা আসছে ওটা তো মানে এটা তো ওইভাবে না আসলে, এটা নিয়ে কনফিউশন আছে আসলে। ফার্স্ট অফ অল আসলে আপনাকে একটু দেখতে হবে এফআরসিপি ডিগ্রিটা কি, এটা আর কি। এমআরসিপি করেও করা যায় অনেকে, কিন্তু যে এফআর বাংলাদেশে যে এফসিপিএস করে, এটার পরেও কিন্তু যে এফআরসিপির ওরকম সুযোগ থাকে। এটা কিন্তু অন্য জিনিস, এটা একটা সার্টেন ক্রাইটেরিয়া ফুলফিল করলে তখন হচ্ছে এফআরসিপি এটা আসে আর কি, সেটাই। এটা আসলে এটা আসলে কোশ্চেনটাই রং আসলে। হ্যাঁ। আচ্ছা, কোনো এজ লিমিট আছে কিনা বিসিএস এর মতো? এখানে নাই, এখানে কোনো এজ লিমিট নেই। এখানে অনেকে আছে যারা মেডিসিনে যারা কাজ করে, অনেক ডক্টর, কারণ খুব আমাদের খুব জেনুইন, খুব স্ট্রাগল, খুব কষ্ট এবং খুবই ব্যস্ততায় কাজ করতে হয়। তো দেখা যায় অনেকে মেডিসিনে 3 বছর 4 বছর অলরেডি ট্রেনিং করে ফেলেছে ST4, তখনও তারা দেখা যায় ক্যারিয়ার সুইচ করে আবার পরীক্ষা দিয়ে জেনারেল প্র্যাকটিসে ঢুকে। সো অনেক আমার সাথে আমার অনেক কলিগ আছে যারা, একজন আছে অলরেডি এখন আমি জানি, সে হচ্ছে অ্যাক্সিডেন্ট এন্ড ইমার্জেন্সি মেডিসিন কনসালটেন্ট, সে এফআরসিএস ও করেছে, সে এমআরসিপিও করেছে, সে এখন মেডিসিনে কাজ করতো, মাত্র এখন সুইচ করে সে জেনারেল প্র্যাকটিসে এসেছে, অনেক আমার চেয়ে অনেক সিনিয়র। সো এই দেশে কোনো এজ লিমিট নাই, রিটায়ারমেন্টের আগে পর্যন্ত ইউ ক্যান মুভ অ্যারাউন্ড। সো এটাই। কিন্তু হচ্ছে ট্রেনিং এ যখন প্রথম থেকে ঢুকতে চাই, ST1 ST2 থেকে ট্রেনিং এ ঢুকতে চাই, অবশ্যই তখন থাকতে হবে আমার কোনো একটা সাবজেক্টে 2 বছরের বেশি, 18 মাসের বেশি আমার এক্সপেরিয়েন্স থাকতে হবে না। কারণ আমাকে ফ্রেশ ওরা স্টার্ট করছে, ট্রেনিং এ ঢুকাচ্ছে মাত্র, তখন যদি আমি অলরেডি ওই সাবজেক্টে 2 বছর 3 বছর এই দেশে কাজ করে ফেলেছি, তাহলে সেটা ম্যাটার করে না। আর কেউ যদি বাংলাদেশে 2 বছর 3 বছর কাজ করে আসছে তারপরে এখানে ঢুকতে চায়, ইট ডাজন্ট ম্যাটার, বাংলাদেশ থেকে করে আসলে সমস্যা নেই, বিকজ দ্যাট দে ডোন্ট রিয়েলি কাউন্ট যখন তারা ট্রেনিং এ ঢুকাবে। সো সেটা দ্যাটস ফাইন। তার মানে আসলে এজ লিমিট নিয়ে আমাদের চিন্তা করার দরকার নেই। আর এই পরের প্রশ্নটা, আচ্ছা, এখানে আমি একটু ইয়ে করি। এখানে একটা ব্যাপার আছে কি, যে এই যে বিষয়টা ইউজুয়ালি মানে এক্সামের সাথে কোনো রিলেশন নাই, বাট হয়তো পিআর এর সাথে রিলেশন হতে পারে। হ্যাঁ, তো ওই দিকে একটু খেয়াল রাখতে হবে। আমি সাজেস্ট করবো যে 45 এর আগে ঢোকা ভালো আর কি, সেক্ষেত্রে মানে ইউকেতে ঢুকলে। সো পিআর এর সেন্স থেকে, কারণ আমি যতদূর জানি ইউকেতে অ্যাটলিস্ট 5 বছর কাজ করতে হয় পিআর এর কিউতে, অ্যাটলিস্ট সাবমিট বা ইয়ে করার আগে। আমি হয়তো সালমা এটা ভালো বলতে পারবে, বাট অ্যাজ ফার এজ আই নো অ্যাটলিস্ট 5 ইয়ার কাজ করে তারপর হচ্ছে পিআর এর জন্য পেপার সাবমিট করা যায়। তারপরও কিউটা লম্বা থাকে আর কি। সো ইটস নট অ্যাজ ইজি অ্যাজ লাইক কানাডা অর অস্ট্রেলিয়া যে 1 বছরের মধ্যে স্টুডেন্টশিপ হয়ে যাবে জিনিসটা আর কি। সো ইউকেতে সবই ভালো, মানে বাট হচ্ছে when it comes in terms of the citizenship then it's quite complex, আসলে সময় লাগে। এবং ওই যে 5-6 বছর খুবই কম টাইম হচ্ছে আপনি বাংলাদেশে আসতে পারবেন, খুব একটা বড় টাইম হচ্ছে ইউকেতেই থাকতে হয়। যেমন এই জন্যই দেখবেন যে মাত্র 10 দিন 15 দিনের জন্য আসে এক একজন আর কি। একটা টাইম কভার করতে হয় যে আপনি এই টাইমের বেশি থাকতে পারবেন না, এরকম কিছু ইয়ে বেঁধে দেওয়া হবে আপনাকে সেক্ষেত্রে।
আর আর কোনো একটা কোশ্চেন? প্রশ্ন, এটা অনলাইন ক্লিনিক্যাল প্র্যাকটিস হেল্পফুল টু শো দ্যাট, এটা আমি উত্তর দিতে পারি। এটা আমার কাছে মনে হয় যে পার্ট 1 এবং পার্ট 2 পাস করার পরে when you get the license to practice here, এখানেই প্রচুর অপরচুনিটি আছে এখানকার ইন্টারভিউতে দেখানোর জন্য। যেটা আমি প্রথমেই আমি আর শাহরিয়ার বলেছি, ক্লিনিক্যাল অ্যাটাচমেন্ট যে কোনো একটা হাসপাতালে 1 মাসের জন্য, 1 মাসের টার্গেট ইজ মোর দেন এনাফ টু প্রিপেয়ার ইউরসেলফ ফর দ্য ইন্টারভিউস, জব অ্যাপ্লিকেশনস। 1 মাসের ক্লিনিক্যাল অ্যাটাচমেন্ট, ওই সময়ে এএলএস হোক বিএলএস হোক, অনেক কোর্সেস আছে এখানে, ছোটখাটো কোর্স আছে, ওদের হাসপাতালেই অনেক কোর্স করায় যে হাসপাতালে আপনি অ্যাটাচমেন্ট করবেন। সুপারভাইজাররাই ওখানে আপনাকে অনেক কিছু সাইন পোস্ট করবে যে এই কোর্স করো, ওই কোর্স করো, এটা করো। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। কোর্সের অভাব নাই, মানে আপনাকে তখন কোর্সের ছুটি দিশেহারা হইতে হবে। মানে এখন চিন্তা করতেছেন দেশে তো আমাদের কোর্স কম, আমরা যেমন ইন্টার্নশিপ শেষ করে কি আছে একটু দেখি কি কোর্স আছে, আচ্ছা শুনছি সিসিডি আছে, এটা আছে সেটা আছে, ওখানে কোর্সের অভাব নেই, আপনাকে জাস্ট স্মার্টলি চুজ করতে হবে। তবে ওরাই অনেক গাইড করে ওখানে আর কি, কোনটা আপনার জন্য সুইটেবল হবে গাইড করবে আপনাকে। আর এটাই বাংলাদেশে বসে আসলে কেউ যদি প্লাব টার্গেট করে, প্লাবের পিছনেই টাকা খরচ করা ভালো, এক্সট্রা আদার কোর্সেস করার তখন কোনোই দরকার নেই, তখন চিন্তাও করার দরকার নেই ওসব নিয়ে, দ্যাট উইল কাম লেটার। আর একজন একটা প্রশ্ন করেছে, ডাজ দে গিভ এনি স্যালারি ডিউরিং প্লাব? আচ্ছা, এই প্রশ্নটা আমি উনি প্রথম থেকে শুনেছেন কিনা জানি না। প্লাব হচ্ছে আমাদের পরীক্ষা এখানে লাইসেন্স পাওয়ার জন্য। তো এটা হচ্ছে আমরা দিচ্ছি, এটা দুটো পার্ট, পার্ট 1 দিলাম, পাস করলাম, পার্ট 2 দিলাম, ওরা আমাকে লাইসেন্স দিবে। লাইসেন্সটা যখন আপনি পেলেন তখন আপনারা টাকা পয়সা পরে জয়েন করছে বোধহয়, আসলে হ্যাঁ স্কিপ করি আসলে কোশ্চেনটা, হয়তো একটু পরে জয়েন করছে আর কি। লাইসেন্স পাওয়ার পরে কেউ যদি টেনশন ফিল করে যে আমি প্লাব পাস করার পরে লাইসেন্স পাওয়ার পরে আমার জব হবে কিনা, ট্রেনিং এর কথা তো আমরা বলেছি, F1 F2 CT1 CT2, এছাড়াও আরেক ধরনের জব আছে, যেমন লোকাম বলেছি, যেখানে যেখানে গ্যাপ আছে সেখানে জব হয়। এছাড়া হচ্ছে আরেকটা বলি আমরা সিনিয়র হাউস অফিসার বা ট্রাস্ট গ্রেড ডক্টর, মানে হচ্ছে যে আমি সিদ্ধান্ত নিলাম বাবা আমি ট্রেনিং এ যাব না, এই MRCP MRCS দিব না, আমি শুধু চাকরি করব, টাকা ইনকাম করব, রিল্যাক্স করব। এই যদি এটা ইচ্ছা থাকে এটাও সম্ভব, ট্রাস্ট গ্রেড ডক্টর হিসেবে তখনই সাথে সাথে ঢুকে যাওয়া যাবে লাইসেন্স পেয়ে। সো ওখানেও ইট ইজ গুড স্যালারি, এবং সেটাও স্যালারি স্টেপ আপ হয় যত বছর যেতে থাকে। সো কেউ যদি ওটা করতে চায় সেটাও করতে পারে। তো তুমি নেক্সট স্লাইডে যেতে পারো। না আর আসলে হ্যাঁ মানে অনেক জিনিস আই হোপ সো এসব তো আসলে মানে বলতে থাকলে মানে শেষ হবে না। স্পেশালিটি আছে আসলে, অনেক ধরনের স্পেশালিটি লাইনে যাওয়া যায়। এরপরে আসলে যে অ্যাকিউট মেডিসিন যেমন পপুলার, তারপর জেরিয়াট্রিকে যায়, ওগুলোর মধ্যে কি আজকে ঢোকা উচিত হবে? মানে ওদের জন্য টু মাচ হয়ে যায় না জিনিসগুলো? তুমি একটু অ্যাড করতে পারো আর কি সেক্ষেত্রে, যে আমি কি কি লাইন পপুলার আর কি, এটা একটু অ্যাড করে দিলে আর কি সেক্ষেত্রে। হ্যাঁ, তোমার স্লাইডটা আসলে ভালো। এখানে যেমন তুমি বলেছো উই ক্যান নট অ্যাপ্লাই ইন রাউন্ড 1, এটা আসলে ট্রু না। যারা হচ্ছে F2 তে, আমি যেটা প্রথমেই বলেছি, যারা প্রথমে শুনেছে, F2 তে আমাদের একটা কম্পিটেন্সি প্রোভাইড করতে হয় F2 শেষ করার পরে। সেই কম্পিটেন্সি সার্টিফিকেটটা যদি আমরা নিতে পারি, এবং ওটা খুবই ইজি, ইটস নট ডিফিকাল্ট। আমি পুরো 1 বছর F2 করেছি, F2 শেষেই হচ্ছে আমার কম্পিটেন্সি সার্টিফিকেটটা থাকে, এবং আমার হচ্ছে ভিসার সবকিছু ঠিক আছে, ভিসা ক্লিয়ার আছে, সবকিছু আমার ভিসা আছে। তাহলে হচ্ছে যে আমি রাউন্ড 1-এই অ্যাপ্লাই করতে পারবো, যেমন আমি তো রাউন্ড 1-এই অ্যাপ্লাই করেছি। কিন্তু অনেকের দেখা যায় কি ওই যে একটু ভিসার সমস্যা থাকতে পারে, বা F1 F2 সময় তাদের কম্পিটেন্সিতে তাদের একটু সমস্যা আছে, কম্পিটেন্সি সার্টিফিকেটটা তারা ঠিক করতে পারেনি, ওই সময় তারা পায়নি। তো দেখা যায় ওটা তারা করতেই তাদের সময় লাগে, এবং তাদের যখন সিটটা খালি হয় তখন তারা রাউন্ড 2, যেটা লোকাম অপশনস গুলো যখন ওপেন হয় তখন করে, অথবা লোকাল যে হাসপাতালে সে কাজ করছে ওখানকার কনসালটেন্টরাই তাকে রেকমেন্ড করতে পারে, আমাদের এখানে একটা ট্রেনিং পোস্টের লোকাম খালি হয়েছে, লোকাম ট্রেনিং পোস্ট বলি ওইটাকে, তখন তুমি এখানে জয়েন করতে পারো। আর অনেকে তো সিদ্ধান্ত যেটা নিয়ে নেয় যে আমি কোনো ট্রেনিং এ ঢুকবো না, আমি ট্রাস্ট ডক্টর হিসেবে শুধু কাজ করবো, ট্রাস্ট গ্রেডেই আমি থাকবো। যেমন অনেকেই, যেমন বাংলাদেশ থেকে যারা MRCP বা MRCS করে আসছেন, তারা ট্রাস্ট গ্রেড ডক্টর হিসেবে ঢুকেছেন। তো তাদের কাছে অনেক সময় মনে হয়, যারা একটু বেশি বয়সে আসেন, যে আমি আবার এই ট্রেনিং পরীক্ষাগুলো দিব, প্রথম থেকে আরো 3-4টা পরীক্ষা দিব, আর পারবো না। তো তারা অনেকে দেখা যায় কি আপনার ওই ট্রেনিং গ্রেড হিসেবেই কিন্তু কাজ করছে। আরেকটা বিষয় এখানে গুরুত্বপূর্ণ, যেমন এই প্রত্যেকটা সাবজেক্টে যারা ট্রেনিং এ ঢুকেছে, ঢোকার পরে অনেকে কিন্তু পরীক্ষাগুলো পাশ করতে পারে না। যেমন আমার যে MRC GP,
দেখা যায় অনেকে পার্ট 1 পাস করেছে, পার্ট 2টা পাস করতে ইন্টারন্যাশনাল মেডিকেল গ্র্যাজুয়েটদের অনেক কষ্ট হয়, কারণ পার্ট 2টা হচ্ছে অনেক বেশি কথা, যেটা প্লাবেরও পার্ট 2 অনেক বেশি কথা। তো যদি আমি ওটা পাস করতে না পারি তাহলে আমাকে ট্রেনিং থেকে দে লিটারালি কিক মি আউট অফ দ্য ট্রেনিং। তো অনেকে এভাবে ট্রেনিং আসলে কমপ্লিট করতে পারে না, ট্রেনিং থেকে বের হয়ে যেতে হয়, এবং বের হয়ে গেলে তারা আবার ট্রাস্ট গ্রেড ডক্টর হিসেবেই তারা কাজ করতে পারবে। সো তার মানে এই না যে ট্রেনিং শেষ হয়ে গেল, আমি আর স্পেশালিস্ট হতে পারলাম না, আমার আর অপরচুনিটি নেই, তা না। তারা ট্রাস্ট গ্রেডে কাজ করে আবার ওই লেভেলেই তারা ক্যারি অন করতে পারে। আচ্ছা, দুইটা কোশ্চেনের অ্যান্সার আমি একটু মানে ইয়েতেই দিয়ে দিয়েছি। সেটা হচ্ছে যে মানে কস্টিং কেমন, এটা আগেও বলেছিলাম যে ইন টোটাল 5 থেকে 6 লাখের এরকম একটা বাজেট করা যেতে পারে আর কি। সো এটা একটা আর কি এখানে আমি অ্যান্সারটা দিয়ে দিয়েছি। আর একটা জিজ্ঞেস করেছে একজন যে ওইটিটা কি মানে দিলে কি এক্সট্রা বেনিফিট আছে কিনা। না, এটা অ্যাজ ফার অ্যাজ ইংলিশ টেস্ট কনসার্ন দ্যাটস ফাইন আর কি, আপনি যে কোনোটা নিতে পারেন আর কি। সেটা আলাদা কোনো বেনিফিট নাই আর কি, মানে যেটা আপনার তাড়াতাড়ি হবে ওইটা আপনি দিতে পারেন, কিছু না। আর আরেকটা কোশ্চেন এখানে, হ্যাঁ হ্যাঁ বলো তুমি। ইজ देयर এনি অপশন টু চুজ অ্যানেস্থেসিয়া? অফ কোর্স, হ্যাঁ, আমি তো মাত্রই প্রথমে বললাম এটা আরো তো ভালো। শেষ করার পরে ইজ ভেরি গুড অনলি ইউকে, এটা অস্ট্রেলিয়াতেও অনেক অপরচুনিটি আছে আর কি। এটা আসলে সব দেশে অ্যানেস্থেসিয়ার অনেক অ্যানেস্থেসিয়া আছে, যেমন ওই যে এএনই যেটা প্রথমে লেখা অ্যাক্সিডেন্ট এন্ড ইমার্জেন্সি মেডিসিন, এবং অ্যানেস্থেসিয়া ওদের আলাদা ট্রেনিং, ওদের আলাদা পরীক্ষা, ওদের হচ্ছে এমআরকেএম। আমার এক জুনিয়র আছে, ও এমআরকেএম নিয়ে কিন্তু সে কাজ করে, এমআরকেএম এ তার একটা ওয়েবসাইট আছে। কিন্তু সবকিছুই করতে হবে আগে এই দেশে কাজ করার লাইসেন্স থাকতে হবে, সোজা কথা। লাইসেন্স থাকার পরে ইউ ক্যান গো ইন এনি ওয়েজ ইউ ওয়ান্ট টু, দ্যাটস ইজি। সেটাই। তো এটা হচ্ছে যে কিছু স্পেশালিটি নিয়ে, আর সব লাইনেই ঢোকা যায়। এটা জিজ্ঞাসা করে যে ভাই সার্জারিতে কি দেয় না, রেসিজম আছে নাকি, এইগুলা আসলে কোনো ইয়ে না। রেসিজম আমি তো বলি যে আমরা মানে দেশের মানুষ আরো রেসিস্ট বেশি, এই বিয়ের টাইম থেকে শুরু করে মানে বিভিন্ন মানে ওইদিকে না যাই, আসলে নিজেদের ইয়েই আসলে বাড়বে সেক্ষেত্রে। তো ওইটা আসলে ইয়ে না, ইন্ডিভিজুয়ালি সব দেশেই খারাপ মানুষ আছে, সব দেশেই ভালো মানুষ আছে, ওটা ওইরকম আসলে সত্যি না কোনো দেশে। আরেকটা জিনিস, আমাদের এখানে প্রচুর ইন্টারন্যাশনাল মেডিকেল গ্র্যাজুয়েট, প্রচুর, সবখানেই আছে। মাঝে মধ্যে মনে হয় এমনও অনেক শিফট গিয়েছে হাসপাতালে যেখানে নার্স হচ্ছে হয়তো বা ইন্ডিয়ান, আমার সিনিয়র নার্স হচ্ছে শ্রীলঙ্কান, আমি হচ্ছি বাংলাদেশি, আরেকজন কনসালটেন্ট হচ্ছে সে হচ্ছে নেপাল, একজন হচ্ছে পাকিস্তান। সো খুবই, এবং সিনিয়র থেকে জুনিয়র প্রত্যেকটা লেভেলে দেখা যায় যে ইটস মিক্সড, এবং ন্যাশনাল হেলথ সার্ভিস বলা যায় যে মানে একটা বড় অংশ, মনে হয় প্রায় 2/3 এর কাছাকাছি কিন্তু এখন ইন্টারন্যাশনাল মেডিকেল গ্র্যাজুয়েটস। এবং আরেকটা এখানে একটা নতুন একটা খবর আমি দেই সবাইকে, এটা আমরা মাত্র শুরু করেছি এই বছর, সেটা হচ্ছে ট্রানজিশন প্রজেক্ট নামে একটা প্রজেক্ট শুরু করেছে। যে অনেকে দেখছে এই যে রেসিজমের কথা আসলো, তো ওরা দেখেছে যে যেটা বললাম পার্ট 2টা পাস করতে অনেকের কষ্ট হয়, এবং রেসিজমের এখানে অনেক ইস্যু ছিল। তো তখন তারা এটাকে অডিট করে দেখেছে এটা আসলে রেসিজমের বিষয় না, এটা কিছু স্কিলস ল্যাকিংস এর কারণে ওরা পাস করতে পারে না। এখন এখানকার এনএইচএস ঠিক করেছে যে আমরাই ওদেরকে হেল্প করব এই পরীক্ষাগুলো পাস করার জন্য এবং এক্সপ্লোর করব। এটার প্রজেক্টের নাম হচ্ছে ট্রানজিশন প্রজেক্ট। এই বছর থেকে ওরা শুরু করেছে, ওরা ইন্টারন্যাশনাল মেডিকেল গ্র্যাজুয়েটদেরকে হেল্প করবে, যারা ট্রেনিং এ ঢুকবে তাদেরকে। তো এবং আমিও ওই প্রজেক্টের পার্ট, আমি হেল্প করব জুনিয়র ডক্টরদেরকে, আমার জার্নিটা এখানকার এডুকেটেডদের সাথে শেয়ার করব, এবং তারা এখান থেকে টিপস নিয়ে, যেমন আমি তাদেরকে বলেছিলাম যে প্রেজেন্টেশনটাই আমাদের অনেক বড় একটা ইস্যু, প্রেজেন্টেশন স্কিলস। যেমন এখানকার ডক্টররা একটা সাধারণ এক লাইনের একটা কথা, আজকের ওয়েদার কেমন, এত সুন্দর করে বলবে যেটা আমি পারি না, কারণ এটা আমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ না, এটা আমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। তো এটাই হচ্ছে আমার প্রেজেন্টেশন স্কিল। এখন ওরা ঠিক করেছে দে উইল হেল্প আস, যাতে করে আমরা ইন্টারভিউতে গিয়ে আমাদের প্রেজেন্টেশনটা ভালো হয়। তো নিশ্চয়ই বাংলাদেশ থেকে আরো নতুন নতুন ডাক্তার আসতে আসতে এই প্রজেক্ট আরো অনেক বেশি ম্যাচিউর হবে। তো এই আর কি, অনেক সাপোর্ট। মানে যারা আসছে অনেক জুনিয়র বেশ স্মার্ট, আমিও দেখি। তো কিপ ইট আপ। আসলে অনেকের ইংলিশের দক্ষতাও আগের থেকে যতদিন যাচ্ছে সবাই ভালো, মানে কারণ মিডিয়ার ইয়ে থাকে, ডে টু ডে লাইফে ওয়ার্ড কি পরিমাণ চুজ করছে। অনেকে আগে এত ইংলিশ মিডিয়ামের ছেলে পেলে ছিল না, এখন অনেক আসছে। তো এটাও একটা গুড সাইড আর কি, যে হ্যাঁ, তো এটা ফ্যাসিলিটেট করে, ইটস নট লাইক ইটস ম্যান্ডেটরি, এটা ফ্যাসিলিটেট করে, মানে কিছু অ্যাডেড ভ্যালু দেয়। হয়তো কেউ হয়তো ইংলিশ অনেক ভালো, এটা একটা অ্যাডেড ভ্যালু দেয় আসলে।
এটা আসলে যে কস্টিং এর ওভারঅল একটা কস্টিং এর, এটা আমরা আমাদেরকে আসলে জিজ্ঞাসা করে কমনলি কিছু কিছু জিনিস আপ ডাউন করে, বুঝছেন, ডলারের প্রাইসের সাথে টাকার হয়তো কিছু কিছু আপ ডাউন থাকে, কিন্তু একটু জায়গায় চেঞ্জ হয়ে এসেছে। আমি হয়তো একটু এটা আগের 2018 ইয়েতে ছিল, এটা হয়তো আপনাকে একটু কারেকশন করে নিতে হবে দুই জায়গাতে আর কি। ঠিক আছে, তো এই পুরো আর কি একটা, যেটা আমি বললাম যে বেসিকটা মনে রাখি, 5 থেকে 6 লাখের একটা জার্নি পরে আগে আরো বেশি লাগতো, এখন ডে বাই ডে যে যেটা বললো সালমান, এখন প্যাকেজও করে দেয়, যখন প্ল্যাপটুর জন্য যায় ওই এক্সামেরও থাকে, আবার খুব কমে প্যাকেজ করে ওখানেই থাকা খাওয়ার ব্যবস্থাও করে দেয় আর কি, তো রিজনেবল ইয়েতেও হয়ে যায় আর কি জিনিসগুলো। তো এখানে সার্টেন যে সিভির এটা অলরেডি বলা হয়ে গেছে, অডিটও আই থিংক বলা হয়ে গেছে, দেখো যদি সেটাই। সো একটা ওয়ার্ড আছে, হ্যাঁ মানে এখনকার ইয়েতে যেটা বললাম যে অল্প একটু ক্লিনিক্যাল যদি থাকে, বাট ইটস নট দ্য ম্যান্ডেটরি, যদি থাকে ওটার ভ্যালু আপনাকেই ক্রিয়েট করে বলতে হবে যে দেখেন আমি যেমন হচ্ছে যে হয়তো ইন্টারনাল মেডিসিন আমার 6 মাসের ট্রেনিং আছে, আমি খুবই অ্যাম্বিশিয়াস, এটা আমি জয়েন করতে চাই, এটা যদি আপনি বুঝাতে পারেন ওইভাবে, তখন ওটা অ্যাডেড ভ্যালু দিবে, বাট ইটস নট লাইক ইটস আ ম্যান্ডেটরি থিং আর কি ওখানে। আর প্র্যাকটিক্যালি যেটা খুব মানে ইউজফুল যে এটিএলএস বিএলএস, ওরা ধরবে যে আপনি, ওরা ইন্টারভিউতে দেখে যে আপনি ইমার্জেন্সি ডিল করার জন্য অভ্যস্ত নাকি, তো তখন হচ্ছে এটিএলএস বিএলএস থাকলে ভালো, কোনো ইমার্জেন্সির ছোট এক্সপোজার থাকলে অনেক ভালো। এবং ওরাও তো ইমার্জেন্সির কোশ্চেন করবে, মানে ভালো এই সেন্সে যে নট যে আমি করছি এই জন্য, আপনি অ্যান্সারটা করতে পারবেন ওই ইমার্জেন্সি যে কোশ্চেনটা যখন করবে। তো অডিট আছে, টিচিং এক্সপিরিয়েন্স, ক্লিনিক্যাল অ্যাটাচমেন্ট, এগুলো জাস্ট মানে অ্যাডেড ভ্যালু দিবে আর কি। অলরাইট, এখানে একটা এখানে প্রশ্ন কিছু অ্যাড করবে তুমি? হ্যাঁ হ্যাঁ না, এখানে আমরা মনে হয় আমরা সবকিছু বলেছি। হ্যাঁ হ্যাঁ এখানে আমি শুধু বারবার একটা কথা জোর দিয়ে বলবো, পার্ট 2 দেওয়ার আগ পর্যন্ত এত বাকি জিনিস চিন্তা করার দরকার নেই। ফোকাস অন ওয়ান থিং। ইফ ইট ইজ প্লাব, জাস্ট ফোকাস অন প্লাব। প্লাবের জন্য পরীক্ষা, বই পড়া, ওই কোয়েশ্চেন ব্যাংক করা, ফোকাসড থাকা, আইএলটিএস বা ইংলিশ ওটা সর্ট আউট করা, এই আমার মনে হয় বাকি সিভির কাজ ইউ ক্যান ওয়ার্ক অন ইট আফটার ইউ গেট দ্য লাইসেন্স পার্ট 2। আচ্ছা, এখানে একটা কোয়েশ্চেন করেছেন, ওয়ার্ল্ড ডিরেক্টরি এতে মেডিকেল স্কুল ওখানে নাম নেই, তাহলে কি করা যাবে? হ্যাঁ, ওয়ার্ল্ড ডিরেক্টরিতে নাম না থাকলে তো আসলে আচ্ছা, এটা আমি একটু ইন্টারাপ্ট করি, এটা হচ্ছে প্ল্যাটফর্মেরই, ওদের গ্রুপেই এটার একটা আর্টিকেল আছে খুব ভালো। তাহলে ওই যে প্ল্যাটফর্মের যারা যে এখানে অ্যাডমিন বা মডারেটর যারাই আছে, ওরা তাহলে ওইটা ওনাদের সাথে যোগাযোগ করেন, ওই আর্টিকেলটা ওনারা খুঁজে দিবে। আমি দেখেছিলাম যে একটা খুব নাইস আর্টিকেল প্ল্যাটফর্মের ইয়েতেই আছে, যে আমার মেডিকেল কলেজ এনলিস্টেড করার জন্য কি কি জিনিস থাকতে হবে। কিছু প্রপার চ্যানেলে আপনার নিজস্ব কলেজ থেকে ইমেল করতে হবে এপিককে, হ্যাঁ, বা ওয়ার্ল্ড ডাইরেক্টরির ওদেরকে, আপনার কলেজের প্রিন্সিপালকে এখানে ইনভলভ হতে হবে, যেটা একটু লম্বা চওড়া একটা ব্যাপার আছে। কলেজের সাথে আপনারা যোগাযোগ করেন, আর ওই প্ল্যাটফর্মের যে মডারেটর বা অ্যাডমিন আছে ওদের কাছে জিজ্ঞাসা করেন ওই আর্টিকেলের লিঙ্কটা যেন আপনাদেরকে দিয়ে দেয় সেক্ষেত্রে। হ্যাঁ, সেটাই আমি ওটাই বলবো। যেমন আমার মনে হয় আমি যখন আসি তার আগে আমাদের হাসপাতালও মানে তখনও রেজিস্টার্ড ছিল না, হলি ফ্যামিলি ছিল না। সামহাউ যে আমার আগে কেউ একজন এসেছিল, তারাই এটা ইনিশিয়েট করে যে ইজি ওয়ে এটাই হচ্ছে যে আগে থেকেই হাসপাতালকে রেজিস্টার্ড করাই, এটাই হচ্ছে প্রবলেম সলভ, আর কিছু না। এবং ওটা একটু লং প্রসেস হলেও এটা আসলে ইজি হয়ে যায়। হ্যাঁ, এটা যদি জিজ্ঞেস করেন কতদিন লাগে, রিসেন্ট টাইমে যেগুলা অনেকে নক করেছিল আমাকে, আমি আসলে টাইম পাই না সবের জন্য, জানি যদিও প্রসেস গুলা, যেমন কক্সবাজার ছিল লাস্টলি, তারপর হচ্ছে মালিবাগে মেডিকেলটার নাম কি যে যাই হোক ভুলে গেছি, তো 2-3টা আরো মেডিকেল হলো আর কি। তো টোটাল টাইমটা লাগলো হচ্ছে 6 মাসের মতো লাগলো আর কি, পুরো ইয়েটা শেষ হতে আর কি। সেটাই তো, এই আর কি। তো 6 মাসে হয়ে যাবে, সো মানে ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি আর কি। তো আপনি জাস্ট কলেজের সাথে লিয়াজোটা মেনটেন করেন আর কি। অনেক সময় প্রিন্সিপালরা নিজেরাও মানে ইমেইল এবং অনেক প্রসিডিওরে একটু উইক হয়, তো লাগলে আপনারা যারা একটু আইটি এগুলা ভালো বুঝেন তারা গিয়ে হেল্প করতে পারেন। প্রিন্সিপালরাও আমি দেখেছি স্টুডেন্টদেরকে মানে রুমে ঢুকায় বলে আচ্ছা তোমরা কমিউনিকেট করো, তারা অত বোঝে না আসলে সেক্ষেত্রে আর কি। তো এই আপনাদেরই ইনিশিয়েটিভ নিতে হবে সেক্ষেত্রে আর কি, তোমার সাজেশন। আর কোনো কোশ্চেন আছে এখানে? ওয়ার্ল্ড ডাইরেক্টরি পড়ে how many months minimum needed each exam 1 and 2? 6 মাসেই হয়ে যায়, মাঝখানে 6 মাসের একটা আমি যেটা প্রিপারেশন। বললাম, আমারটা বললাম, যেহেতু আমি জানুয়ারিতে প্রিপারেশন নেওয়া শুরু করেছি, ইন টোটাল আইএলটিএস প্লাব এন্ড পার্ট 2 আমি নভেম্বরে আমার রেজাল্ট এসেছে, আমি পরীক্ষা দিয়েছিলাম অক্টোবরে, তাহলে বেসিক্যালি ইন টোটাল প্রিপারেশন তো হ্যাঁ 6-7 মান্থস, বেশি না। কিন্তু ভেরি ফোকাস থাকতে হবে। ওই সময় যদি আমি আবার চিন্তা করি আমি এমআরসিপি দিব কি দিব না,
আবার অন্য দেশে অন্য একটা কিছু কোর্স করব কি করব না, আবার বিসিএস দিব কি দিব না, সবকিছু একসাথে করতে গেলে হবে না, ওই 6 মাস এটার পিছনে ইনভেস্ট করতে হবে। আচ্ছা, আমার একটা পপুলার স্লাইড আছে, অনেকে এটা ইউজ করে ওয়ার্ল্ড ওয়াইড। সেটা হচ্ছে যে মানে যারা 5th ইয়ার, তো মানে এইটা নিয়ে দুনিয়ার জগা খিচুড়ি করে, আসলে অত লেভেলে কিন্তু বোঝানো যায় না। এটা সালমা বুঝবে যে এখন আমি এসটি ট্রেনিং যতই বলি না কেন, ওরা এখন বুঝবে না সিটি কি। তো ওদের কিছু বেসিক জিনিসপত্র থাকে আর কি, যেটা তো এটা আমি তো এই জন্য একটু স্টেপ ওয়াইজ এখানে ভাগ করার একটু চেষ্টা করেছি। সেটা হচ্ছে যে আমি যদি কস্টিং দেখি, প্ল্যাব হচ্ছে খুবই একটা মানে রিজনেবল, ওই আউট অফ আর্ট দুইটার মধ্যে। আউট অফ দ্যাম এমসি হচ্ছে সবচেয়ে এক্সপেন্সিভ এক্সাম, আর ইউএসএমএল স্টেপ যেহেতু বেশি, ওই সেন্সে এক্সপেন্সিভ বেশি। স্যালারি হচ্ছে পোর বলবো না, বাট ইনিশিয়াল স্টার্টআপ স্যালারি ইউকে তে একটু কম থাকে, বাট যখন ওই যে টাইম আপ হয়, যেমন হচ্ছে সেম এন্ট্রি লেভেলে অস্ট্রেলিয়াতে ডবল থাকে ইউকে থেকে, ইউএসএমএল তে তুমি কিন্তু আমাদের স্যালারি এখানে একদম প্লাব পাস করার পরে পুয়ার বলছো, তাই তো? একদম এন্ট্রি লেভেলে আর কি, হ্যাঁ এন্ট্রি একদম লেভেলে। এন্ট্রি লেভেলে ইটস নট, তুমি আমি বুঝতে পারছি ইটস বিন কম্পেয়ার টু এমসি এন্ড ইউএসএমএল। হ্যাঁ হ্যাঁ, আমাদের জন্য অনেক বেশি লাগে, যেমন ইটস মোর দ্যান এনাফ। হ্যাঁ বাংলাদেশে 2500 আমি পাউন্ড কিছুই থেকে পেতাম না। 3000, হ্যাঁ হ্যাঁ 2500 পাউন্ড থেকে 3000 পাউন্ড পায় এখনো যারা যাচ্ছে। অমিয়ার সাথে কথা হলে মিকো, সেম জিনিস ওই অস্ট্রেলিয়াতে হলে অলমোস্ট $7000 আর কি, এটা ইয়ে হয় আর কি এন্ট্রি লেভেলে। সো এই হচ্ছে আর কি ডিফারেন্সটা আর কি। কিন্তু এটা কিন্তু বেড়ে যায়, বাড়তে থাকে প্রথম হ্যাঁ, বছর। এটা আবার সেম, হ্যাঁ অস্ট্রেলিয়াতেও ওটা বাড়তে থাকে, আবার ইউকেতেও ওটা মানে বাড়তে থাকে আর কি, ওই এটা আর কি। এটা পরে একটা সময় গিয়ে প্রায় সব দেশে কাছাকাছি হয়ে যায়, মানে ওরা অনেক, একটা ডক্টর যখন সুপার স্পেশালিটিতে যায়, আপনার চিন্তা করতে হবে না, আপনার গাড়ির তখন মডেল নিয়ে চিন্তা করবেন যে কোনটা তখন ইয়ে হবে আর কি, এরকম থাকে ব্যাপারটা। এনিওয়েজ, ফ্যাসিলিটি, জব ফ্যাসিলিটির বিষয়টা হ্যাঁ আমি বলবো যে প্ল্যাবকে আগায় রাখবো, যে ইউকেতে জবের ইয়েটা বেশি আর কি। আর কোভিড এর পরে সব দেশেই কয়েক বুমড হবে আর কি। অন্যান্য আসলে অস্ট্রেলিয়া ইউএসএ তে যেমন ছিল ওরকমই আছে, আর প্ল্যাবে বুমিং চলছে মানে এটা। ম্যাচিং এর একটা ইস্যু, এটা অনেকে নিউ হতে পারেন, তারা হচ্ছে না 2002 এটা মান্থ ডিয়ার, আমি পার মান্থ তো ডুবাবে সুজয়, তুমি তো আমি প্রোগ্রাম বন্ধ করে দিতে হবে পরে না, এটা পার আমি তাই তোমাকে বললাম তুমি কেন এখানে পুয়ার লিখলা। It's about 3 lakhs per month. about 3 lakhs per month থাকে। তো all of a sudden আমি একজন বেকার মানুষ, বাংলাদেশে আমি অনারারি ট্রেনিং করতাম, কোনো টাকা পয়সা পেতাম না। 6 মাস আমি ক্লাবের পিছনে ইনভেস্ট করলাম 4-5 লাখ টাকা, এন্ড দেন সেটা প্রথম মাসের স্যালারিতেই উঠে আসছে। হ্যাঁ, এটা আবার একটা গুড থিং যে ইনভেস্টমেন্টটা কিন্তু উঠে আসে, এটা একটু মনে রাখেন। অনেকে আবার চিন্তা করে ফান্ড নাই কিছু নাই, আরে ভাই লোন নেন লাগলে। ইনভেস্টমেন্টের আমরা ডক্টররা হয় কি মানে সবই বুঝি, পড়ার বাইরে আর কিছু বুঝি না। লাগলে 1-2 বছরের এডুকেশন লোন নেন, ইনভেস্টমেন্ট নেন, টানা একটা পড়া দেন, দেখেন লাইফ কোত্থেকে কোথায় চলে যায়। হ্যাঁ, এটা উঠে আসে। আপনি 4-5 লাখ টাকা লোন নেওয়া এমন কঠিন কিছু না, এটা পোষায় দেওয়াই যে আচ্ছা প্রাইভেট সাইডে যদি আল্লাহ না করুক নাও হয়, আপনি অ্যাজ লং এজ আপনি বেঁচে আছেন আপনি ওটা পোষায় দিতে পারবেন। সো ওইটাই আর কি বললাম, ইনিশিয়ালি নাই নেন, লোন নেন, কারো কাছ থেকে ধার নেন, এটাই আর কি আমার সাজেশন, বাট আর্লি শেষ করেন আর কি। তো এই আর কি, আমি এটা আসলে যে যেহেতু যে স্টুডেন্টরা জিজ্ঞাসা করে তো এই জন্য বানানো আর কি, নইলে মানে এটা কেন লিখলাম ওটা কেন লিখলাম, বাট অ্যাকচুয়ালি আমাদের জন্য আসলে মানে অনেক ভালো, মানে লাইফ এটি সব বাইরের দেশে ডেফিনেটলি বেটার আর কি। ম্যাচিং ইস্যুটা এটা আমি একটু বলি, এটা ইউএসএমএল তে আছে একমাত্র, এখানে একটা ম্যাচিং এর ব্যাপারে ঢুকতে হয়। ইউএসএমএল তে ওদের সিস্টেমটা সম্পূর্ণ ডিফারেন্ট অন্যান্য দেশ থেকে, তো এখানে ম্যাচিং সাইটের জন্য আপনাকে ওয়েট করতে হবে কবে ম্যাচ হয়, ওটা দিয়ে সেন্ট্রাল ইয়েতে আপনার বসে থাকতে হবে। সো ওখানে একটা ম্যাচিং ইস্যু আছে, যেটা হচ্ছে আমাদের প্ল্যাবার মানে আছে আবার নাই আর কি, টেকনিক্যালি ওইরকম না জিনিসটা। আর কোয়ালিটি অফ লাইফ আসলে এগুলো বানানোর জন্য বানাইছি। কোয়ালিটি অফ লাইফ আমাদের দেশ থেকে যখন আমরা বের হই সব দেশে গেলেই অনেক বেটার লাগে, বাট স্ট্যাটিস্টিক্যাল আসলে আমি অ্যানালাইসিস গুলো বলছি তো, কম্পারিজনে হচ্ছে যে অস্ট্রেলিয়ার 4টা সিটি কিন্তু 1 থেকে মানে 10-এর আর কি, এই সেন্সে হয়তো কোয়ালিটি, বাট আমি দুটো দেখেছি, আমি ইউকেতেও থেকেছি অস্ট্রেলিয়াতে থেকেছি, আমার কাছে কোনো ডিফারেন্স মনে হয় না, দুইটাই ইকুয়ালি নাইস। অস্ট্রেলিয়া বরং একটু এক্সপেন্সিভ আর কি, এটাই আর কি বলতে পারি। আচ্ছা, ভিসা রিজেকশন লেস ইন প্ল্যাব, লেস ইন এমসি, আর আমাদের মহাশয় প্ল্যাব সাহেব আসার পরে একটু ভিসা রিজেকশনটা বেড়ে গিয়েছে আর কি ইউএসএমএল এর ক্ষেত্রে। মানে ভিসাটা অনেক সময় একটু হয়, একটু কমপ্লেক্স, আর ইউএস এর ভিসা তো একটু কমপ্লেক্স। আমরাও জানতাম আগে থেকেও, যখন আমরা ছোটও ছিলাম জানতাম যে ইউএস এর ভিসাটা এত ইজি না অন্যান্য দেশগুলোর মতো।
এক্সামের পার্ট 2 পার্ট, ওখানে অলমোস্ট 4টা পার্ট। সো এখানে দেখেন একটা মেজর পার্থক্য আছে। পপুলার, ইয়েস, আই মিন প্ল্যাব আই উড সে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার। ইউএসএমএল আপনি বাংলাদেশে হঠাৎ করে প্ল্যাবটা ট্রেন্ডিং চলতেছে, বাট আমি যদি স্টিল অনেক বাইরে যাই, বাইরের দেশের ডক্টরদের সাথে, স্টিল ইউএসএমএল অনেক পপুলার এক্সাম আসলে। সেটা ফার্স্ট জব টেকস ভেরি লেস টাইম। এটা একটা টেম্পটেটিং পয়েন্ট আমি বলবো প্ল্যাবের ক্ষেত্রে। ফার্স্ট জবটা, হ্যাঁ হ্যাঁ, এটাই একটা সবচেয়ে, যেমন এমসির ক্ষেত্রে একটু ওয়েট করতে হয়, কারণ আপনার সিভিটা যদি ওই লেভেলে না থাকে, 2 বছরের এক্সপিরিয়েন্স যদি না থাকে, অস্ট্রেলিয়াতে আপনি অত ইজিলি ঢুকতে পারবেন না, যেটা ক্লাবের ক্ষেত্রে এই সমস্যাগুলো পড়তে হচ্ছে না। এটা ক্লাবের মানে লাইসেন্স পাওয়ার পরেই ইউ উইল নট হ্যাভ লেট, মানে টাইমটা পারফেক্ট টাইম হলেই হলো এবং আমার সিভি রেডি থাকলেই হলো, সিভি রেডি থাকলেই ইন্টারভিউ পাওয়া যায়। মানে আমি দেখছি যেটা, যে মেইন আমি বলবো এইভাবে যে ইন্টারভিউ ইজিলি পাওয়া যায়। অস্ট্রেলিয়াতে দেখবেন যে পাস করার পর প্রথম ইন্টারভিউ পাচ্ছেন না, কারণ আপনাকে শর্ট লিস্টই করছে না, যে আপনার তো এক্সপিরিয়েন্স নেই, আমি ইন্টারভিউই দিলাম না আপনাকে, তাহলে আপনি জব পাবেন কোত্থেকে? ব্যাপারটা এরকম হয়ে যায় আর কি। এটাই। ওয়ার্কিং আওয়ারের ক্ষেত্রে যদি আসি, ইউএসএ তে ওয়ার্কিং আওয়ার আর কি, মানে ভ্যালু ফর মানি ওয়ার্কিং আওয়ার বেশি দেয়। আমাদের বিভিন্ন জনের সাথে যখন কথা বলে দেখেছি, ওদের ওয়ার্কিং আওয়ার গুলো একটু বেশি দিয়ে দেয়, মানে ভ্যালু ফর মানি। সো এদিক দিয়ে আবার ভালো আর কি। আর ভ্যালিডিটি আর কি, এটা এদিক দিয়ে আবার আপনার হচ্ছে এমসির ক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট আছে। এমসি 1 পাস করলে আজীবন ভ্যালিড থাকে। সেটা হচ্ছে প্ল্যাবের ক্ষেত্রে যেটা আবার আছে, 2 বছরের মধ্যে শেষ করতে হবে। অ্যাকসেন্সে ভালো মানুষের প্রেসার থাকে, এজন্য আমরা এমসির ক্ষেত্রে অনেক স্টুডেন্ট দেখি 1 করে বসে আছে, 2-3 বছর গেছে ঘুমায় আছে আর কি, বুঝছেন? হঠাৎ 3-4 বছর পর আবার জেগে ওঠে আর কি। তো এটা আর কি, অ্যাকসেন্সে ভালো খারাপ দুইটা সাইডই আছে আর কি জিনিসটা। এক্সপেরিয়েন্স অ্যাকচুয়ালি ম্যাটার করে না প্ল্যাবের ক্ষেত্রে, বাট এমসির ক্ষেত্রে ম্যাটার করে। ইউএস এর ক্ষেত্রে এক্সপেরিয়েন্স একদমই ম্যাটার করে না, ওরা একদম ফ্রেশ গ্রাজুয়েট চায়। সেটাই। যেমন আপনার এই যদি 5 বছরের বেশি হয়ে যায়, আমি বলবো যে ইউএসএমএল এর চিন্তা আস্তে আস্তে বাদ দিয়ে দেন সেক্ষেত্রে। হ্যাঁ, 5 বছরের নিচে ইউএসএ তে এন্ট্রি দিতে হবে, এখানে কিন্তু এই ব্যাপারটা আছে। স্কোর ম্যাটার করে নাকি, আমি যে প্ল্যাব পাস করছি, আমি যে স্কোর পাচ্ছি, এটা কি ম্যাটার করে নাকি? প্ল্যাবের ক্ষেত্রে নো, এটা ম্যাটার করে না। অ্যাজ লং এজ ইউ আর পাসিং, এইটাই হচ্ছে মূল। এমসি তো এখন পর্যন্ত ম্যাটার করে না, বাট ইউএসএমএল তে মাস্ট ম্যাটার করে যে 3 ডিজিট স্কোর থাকে, যেমন 230 এর উপরে পেতে হয় তাদেরকে। হ্যাঁ, তো এটা মাথায় রাখতে হবে যে 230 এর উপরে স্কোরিং, 99 পার্সেন্টাইলে 230 এর উপরে স্কোরিং হিউজ আর কি ব্যাপার। আর কিছু বেশি কঠিন দেখা যায়, অনেক কঠিন। না, ইউএসএমএল না, মানে অনেক ধৈর্য। ইউএসএমএল এর মেইন যেটা বলে ডার্ক সাইড, যে ধৈর্য রাখতে পারে না, পরে ছেড়ে দেয় আর কি। কারণ একটা মানে ইয়েস, ওয়ান অফ দ্য বেস্ট, আই মিন ডক্টরস নোট, আসলে যে যার জায়গা থেকে বেস্ট, এটা তো আসলে ওভাবে কম্পারিজন আসে না, বাট অনেক কাঠখড় পড়া যেহেতু হয়, এই জন্য মনে করে যে বেস্ট হয়তো জিনিসটা আর কি। তো যে যেভাবে আসলে আগায় আর কি এটাতে। বাট হ্যাঁ, 4টা পার্ট তো সোজা কথা না। তুমি যদি বেসিক এটাও দেখো, যে আমি একটা জায়গায় দিচ্ছি 2টা এক্সাম, একটা জায়গায় দিচ্ছি 4টা এক্সাম, 4টা এক্সামের আবার 4টা এক্সামের টাকা, তো তাও সবগুলা যখন আমি হিসাব করি, তখন কিন্তু কস্টিং হোক, টাইম হোক, সবকিছুই বেড়ে যাচ্ছে সেক্ষেত্রে আর কি। আর কিছু কিছু ফোরাম আছে, ওখানে ফ্রি ম্যাটেরিয়াল এগুলো অ্যাভেলেবল। যেমন প্ল্যাব ফোরামে গেলেই আপনি ওই যে গ্রিন কালারের লোগোওয়ালা যে গ্রুপটা আছে প্ল্যাব ফোরাম, ওখানে সব ম্যাটেরিয়াল, এটা তো ওই যে ধরেন সালমান, তুমি যখন গেছো বা আমি যখন আমার এমসির সাইডে আমি যখন পড়ছি, তখন আমাদের কিসের ম্যাটেরিয়াল কিসের খবরই নাই আর কি। খুঁজতে হয়, নীল খেতে যেতে হয়, ভাই কোনো বই আছে? আচ্ছা দেন, দেখেন। এক সিনিয়র বলছে দিবে একটা বই, সেটা আমি ফটোকপি করে রাখবো না আপনার জন্য। মানে এই স্টেজ গুলা দিয়েও গেছে এই একটা সময় আর কি জিনিসগুলো। এখন তো আপনি যে কোনো ফোরাম টোরামে গেলেও মানে পিডিএফ, ইএটিএ, হ্যাঁ, এরপরও যদি মানে না করা যায়, আমি বলবো দুঃখজনক আর কি। যে মানে আমরা যে হার্ডল দিয়ে যেতে হয়েছে পাস করার সময়, কারণ রিসোর্স থাকাটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আমার যদি রিসোর্সই না থাকে, কোত্থেকে কি পড়তে হবে এটাই না জানি, এখন তো প্ল্যাব ওয়ান কিজ একদম মানে বিস্কুটের মতো করে দিচ্ছে এই জিনিসগুলো। খুব সুন্দর, দেখছো নাকি তুমি সালমান এটা প্ল্যাব ওয়ান কিজটা? হ্যাঁ হ্যাঁ, এটা মানে খুব সুন্দর চার্ট করে 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 দিছে আর কি, খুব ইজি করে দিচ্ছে আরো আর কি সেটা। আচ্ছা, একজন একটা প্রশ্ন করেছে যে প্লাব পাস, এটা কাইন্ড অফ বিষয়টা এরকম, কেউ প্লাব পাস করার পরে হ্যাঁ ইউকে থেকে অস্ট্রেলিয়ায় যেতে পারবে কিনা? হ্যাঁ, এটা যাওয়া যায়। এটার আসলে যতটা ইজি দেখা যাচ্ছে, কাজ করার পরে তারপর মাইগ্রেট করা যায়। ইটস নট লাইক প্ল্যাব পাস করলে মাইগ্রেট করা যায়, ইউকে তে কাজ করার পরে মাইগ্রেট করা যায়। হ্যাঁ, তারপরে অল্টারনেটিভ আমি একটা, আচ্ছা শেষ তোমার? হ্যাঁ
আচ্ছা, আমি একটা অ্যাড করতে চাই কথা। এই যেমন আমি যখন এখানে আমার ট্রেনিং কমপ্লিট করব জেনারেল প্র্যাকটিশনার হিসেবে, আমি কিন্তু ডিরেক্টলি অস্ট্রেলিয়ায় গিয়ে কাজ করতে পারবো জেনারেল প্র্যাকটিশনার হিসেবে। সো আমি নিউজিল্যান্ডে কাজ করতে পারবো এবং আরো এরকম কয়েকটা দেশ আছে। কানাডাতেও সম্ভব, কিছু একটু টুইস্ট আছে, কিন্তু সেখানেও শিফট করে আমি একবার এখানে স্পেশালিস্ট হয়ে যাওয়ার পরে বা আমি এখানে ট্রেনিং এ ঢোকার পরে, কেউ যদি ট্রেনিং এ ঢুকেছে, কিছু অলরেডি কাজ করেছে এবং এখানকার ভিসাগত কোনো সমস্যা তাদের নেই, দে ক্যান অ্যাকচুয়ালি মুভ ওখানে এক্সাম্পট, এটা সম্ভব, কারণ তারা অলরেডি এখানকার ক্লিনিক্যালি দে আর এক্সপেরিয়েন্সড ফ্রম হিয়ার। ওরা ক্রিম চায়, মানে সব দেশেই না, মানে ব্যাপারটা হচ্ছে ক্রিম চায়। এখন তুমি যেমন হচ্ছে 10 বছর এক্সপেরিয়েন্স হয়ে গেছে, তো তুমি তো অবভিয়াসলি ওখানে পেলে মানে সিস্টেম আর এগুলো তো বুঝাইতে হবে না, তখন তুমি অলরেডি অনেকদিন কাজ করা, তো ওই জন্য ওই ধরনের লেভেলে চলে গেলে আসলে তখন মাইগ্রেট করেই যাওয়াই যায়। সেটাই তো, ওটা আসলে ওইটার যিনি জিজ্ঞাসা করেছেন কোশ্চেনটা, আনসারটা হচ্ছে ইয়েস, হ্যাঁ ওখানে কাজ করার পরে মাইগ্রেট করা যায়। আচ্ছা, আর কোনো কোশ্চেন? আমরা শেষের দিকে চলে আসছি, আর ফার্দার আসলে অত কিছু নাই। আনমিউট করে কি দু একজন জিজ্ঞাসা করবে এখন? 10 মিনিট আমরা বা 5 মিনিট, কেউ যদি আনমিউট করে জিজ্ঞাসা করতে চান আপনারা জিজ্ঞাসা করতে পারেন সেক্ষেত্রে, বা আনকমফোর্টেবল ফিল করলে বক্সেও ইয়ে করতে পারেন। আচ্ছা, একজন একটু ভিসা নিয়ে প্রশ্ন করেছিল, যে পিআর এর কত বছর লাগে। আচ্ছা, এটা তো অনেক কমপ্লেক্স আসলে, ওটা আমার পক্ষে উত্তর দেওয়া কঠিন, কিন্তু এখানে আমাদের আরেকটা অপরচুনিটি আছে, আরেকটা সেক্টর আছে, সেটা হচ্ছে অনেক হাসপাতাল কিন্তু ভিসা স্পন্সর করে। মানে আমি হয়তো জব পেলাম একটা হাসপাতালে, মানে আমি খুব ভালো একজন অ্যাপ্লিকেন্ট ছিলাম এবং আমি ওখানে জব পেয়েছি, তো ওখানে আমি কাজ করলাম, দেন আমার হয়তো ভিসা এক্সটেনশন করতে হবে বা ভিসার কিছু সমস্যা আছে, হাসপাতাল কিন্তু স্পন্সর করে। আর অনেকে যারা এমআরসিপি করেও আসে বিভিন্ন হাসপাতালে ঢুকে, ওদেরকেও সেম হাসপাতালই কিন্তু ভিসা স্পন্সর করে প্রত্যেক বছর এক্সটেন্ড করার বিষয়ে, তারা দে হেল্প। সো এটা একটা সুযোগ আছে, এটা একটা অপরচুনিটি আছে। তো অনেকে দেখা যায় যেমন ইন্ডিয়া থেকে বা অনেক জায়গা থেকে অনেক ডাক্তাররা যারা আসে এখানে এসে ভিসা এক্সটেনশন, তারা স্পন্সরশিপটা হাসপাতাল থেকে নেয় এবং হাসপাতাল এটা পরে এক্সটেনশন করে। এটা একটা আসসালামু আলাইকুম। আচ্ছা, পাবলিক হেলথে ইয়া করা যাবে না? প্রথমে ধরে নেন আমি মাস্টার্স করতে গেলাম, তারপর ওইখান থেকে ক্লাব দেওয়া যাবে না? মানে ইউকে তে যায়, মানে ইউকের মাটিতে থাকা অবস্থায়। দিতে পারবে, অবশ্যই দিতে পারবে। হ্যাঁ, এটা যেমন পাবলিক হেলথের কিন্তু আরেকটা বিষয় আমার কাছে মনে হয়, যে পাবলিক হেলথে মাস্টার্স করার জন্য টাকা দিয়ে, এখানে মাস্টার্স করার জন্য একটা ইউনিভার্সিটিতে টাকা দিয়ে ভর্তি হয়ে তারপরে তার উপরে আবার প্লাবের জন্য কোর্স করে প্লাব পরীক্ষা দেওয়া, আমার মনে হয় এটা ডাবল খরচ, টাকা বেশি আর কি, আর কিছু না। কারণ হচ্ছে অ্যাজ ফর এক্সাম্পল, আপনি যদি পাবলিক হেলথেই কাজ করতে চান, আপনি প্লাব পার্ট 2 পাস করার পরে লাইসেন্স পেয়ে, ওই যে আপনি যখন আমি যেটা বললাম F2 কম্পিটেন্সিটা দেওয়ার পরে, পাবলিক হেলথও কিন্তু আমাদের একটা আলাদা ট্রেনিং স্পেশালিটি। আমি বলেছি প্রত্যেকটা ছোট ছোট জিনিস আমাদের ট্রেনিং স্পেশালিটি। পাবলিক হেলথেরও 3 বছরের ট্রেনিং আছে, ওদেরও অনেক গ্যাপ আছে। আপনি F2টা কমপ্লিট করে, মানে আপনি প্লাব পাস করলেন আর F2 কমপ্লিট করলেন 1 বছর, তারপরে আপনি পাবলিক হেলথের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, ট্রেনিং এ ঢুকবেন, অথবা আপনি পাবলিক হেলথ লোকামে কাজ করে শুরু করতে পারবেন। সো শুধু যদি চিন্তা করেন যে আমি প্লাব করার জন্য মাস্টার্স করব, তাহলে এটা মনে হয় যে ডাবল অপচয় হবে টাকা, আমার মনে হয়। আমারও মনে হয় কোনো ইউকেতে কোনো কারণই দেখি না এরকম। যদি অস্ট্রেলিয়ায় হতো, অনেক সময় ভিসা রিলেটেড ইস্যু হচ্ছে বা আপনি জব পাচ্ছেন, অনেক সময় ভিসা স্ট্যাটাস অস্ট্রেলিয়ায় দেখালে আপনার জবটা ফ্যাসিলিটেট হবে। এই টেকনিকগুলো ওই ক্ষেত্রে যেখানে জব খুব মানে কোয়াইট অ্যাভেলেবল এন্ড ইজি, সেক্ষেত্রে অ্যাকচুয়ালি আনলেস ইউ আর ইন্টারেস্টেড ইন পাবলিক হেলথ, দ্যাট ইজ আ ডিফারেন্ট থিং। সেক্ষেত্রে আমি বলবো পাবলিক হেলথেই ক্যারিয়ার করেন। আর হ্যাঁ, সেটাই তো, ওই জন্য হচ্ছে ওখানে থাকা অবস্থায় অ্যান্সারটা দিতে পারবেন, বাট আমি বলবো যে আসলে অতটা নেসেসারি না। সত্যি কথা, আপনি শুধু প্ল্যাবেরই নেন। যদি ক্লিনিশিয়ান হওয়ার কোনো মাইন্ডে কিছু থাকে, খুবই ভালো কান্ট্রি, আপনি সেক্ষেত্রে প্ল্যাবেরই প্রিপারেশন নেন। প্ল্যাব শেষ করে তারপর চিন্তা করেন যে ওখানে ঢুকে যান সিস্টেমে, তারপর যদি ফার্দার মনে হয় তখন ওর উপরে চিন্তা করুন। You have told about presentation skill. May you tell something more about it? আচ্ছা, প্রেজেন্টেশন স্কিল বলতে
যেমন আমি যদি এখন আপনাদের মধ্যে কেউ একজনকে 3 মিনিটের জন্য বলি আমাকে পার্ট 1 সম্পর্কে একটা স্পিচ দেন, জাস্ট ফর 3 মিনিটস, and in 3 minutes you have to cover everything, the preparation, the journey, and what's next. So আমি কিভাবে প্রেজেন্ট করব জিনিসটা এবং যেভাবে হচ্ছে সবাই জিনিসটা ক্লিয়ারলি বুঝবে, আমি আমার টাইম ফ্রেমে থাকবো, আমার বডি ল্যাঙ্গুয়েজটা খুব ইন্টারঅ্যাক্টিভ হতে হবে এবং আমার অডিয়েন্স আমার কথাটা বুঝবে। হ্যাঁ, এবং এটার একটা ফিডব্যাক তারা রিফ্লেক্ট করবে এটার উপরে যে হ্যাঁ আমরা পরিষ্কার বুঝতে পেরেছি আপনি কি বলেছেন। সো এটা হচ্ছে প্রেজেন্টেশন স্কিল। এটা যেমন হচ্ছে আপনি যখন ইন্টারভিউটা দিতে যান ক্লাবে, আপনি যখন লাইসেন্স পাবেন ইন্টারভিউ দিতে যাবেন, তখন অনেক সময় এরকম থাকে যে আপনাকে হয়তো বলতে পারে যে টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ, লিটারেলি ওয়াই আর ইউ হিয়ার। So it depends. আপনি যদি আপনার সম্পর্কে বলতে যান যে I am here because I really passionately wanted to work in National Health Service. I wanted to learn from you guys and I wanted to make a bigger impact in this country by the knowledge I have already got. It can be a presentation. You just presented yourself. মানে আপনি আপনার সম্পর্কে এভাবে বললেন। এরকম হয় অনেক ইন্টারভিউতে, এরকম জিজ্ঞেস করে, আপনার সম্পর্কে জিজ্ঞেস করবে, আপনি কি করেছেন এই সম্পর্কে জিজ্ঞেস করবে, অথবা ক্লাবের পাশাপাশি আপনি অন্য কি কাজ করেছেন। তো এরকম অনেক কিছু। এটা হচ্ছে লিটারেলি প্রেজেন্টেশন স্কিলটা হচ্ছে এটাই, যেটা প্রথমে বলেছি IELTS বা ওটা যে স্পিকিং, আমাদের যে ক্যাপাবিলিটি, ওই স্পিকিংটা শুধু ওখানেই কিন্তু প্রেজেন্টেশন স্কিলটা হয়ে যায়। ওখানে ওই স্পিকিং এ একটা টপিক নিয়ে কথা বলতে বলে, তো ওটাই হচ্ছে আমার প্রেজেন্টেশন স্কিল। সোজা কথা, আপনি যদি আপনার প্রেজেন্টেশন স্কিলকে ইমপ্রুভ করতে চান, অনেক কথা বলতে হবে। এবং যে যারা হয়তো মেডিকেল স্টুডেন্ট আছে কেউ যদি থাকে বা যারা কিনা ইন্টার্নশিপ করছে, তারা কিন্তু এরকম ছোট ছোট সেশন করে তাদের জুনিয়রদেরকে ছোট ছোট টপিক প্রেজেন্ট করতে পারে। এবং ওটা হচ্ছে কি মেডিকেল টার্ম খুব বেশি না, কমপ্লেক্স হবে না, ওটা খুব ইজি ল্যাঙ্গুয়েজ হবে, ইংলিশ ইজি ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস করা এবং নিজেকে প্রেজেন্ট করতে পারা। আমি জানি না এটা আমি আসলে শাহরিয়ার আমি কি বোঝাতে পারলাম নাকি সহজে প্রেজেন্টেশন স্কিল। এটা আসলে মানে টাইমের বিষয়। হ্যাঁ, প্রেজেন্টেশন স্কিল আসলে টাইমের উপরে নির্ভর করে। একই সেম প্রেজেন্টেশন 3 মিনিটেও করা যেতে পারে, 5 মিনিটেও করা যেতে পারে, 10 মিনিটেও করা যেতে পারে। আপনাকে রেডি থাকতে হবে কোন জায়গায় কোন অংশ কাটতে হবে, এটা মানে প্রেজেন্স অফ মাইন্ডে করতে হবে। আমরা সোফার যেটা করি, আমরা হয়তো লেখে টেখে রেডি করে নিয়ে আসি, কিন্তু আপনাকে হচ্ছে বা প্র্যাকটিক্যাল লাইফে আর কি রেডি থাকতে হবে যে সেম অ্যামাউন্টের জিনিস। ওই ক্ল্যাব টু এক্সামও যখন হয়, হ্যাঁ, ওয়ার্ল্ড ওয়াইড যত ওই যে ক্লিনিক্যাল এক্সাম হয়, ওই ভাস্ট অ্যামাউন্ট খুব শর্ট টাইমে বলতে হয়, ওখানে কিন্তু টেস্ট হয়ে যায় পুরো জিনিসটা যে আপনি আসলে কতটা ক্যাপাবল, ওখানেই টেস্ট হয়ে যায় আসলে জিনিসটা। ইটস নট অ্যাবাউট অনলি ইংলিশ, মানে স্মার্ট ওয়েতে প্রেজেন্ট করাটা আর কি, এবং ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো মিস না করা আর কি। সো যে কোনো প্রেজেন্টেশনে ওটা দেখে আর কি। আমরা আজকে মনে হয় আর সেশনটা মনে হয় 2 ঘন্টার উপরে চলে গিয়েছে। এনি লাস্ট কোশ্চেন, কারণ আমাকেও লিভ করতে হবে এখন। আচ্ছা, একটা লাস্ট প্রশ্ন, যেটা পার্ট 2 দেওয়ার পরে কি থাকবে না থাকবে নাকি চলে যাবে? এখন ইট ডিপেন্ডস, আমার মনে হয় হ্যাঁ, ভিসা যদি থাকে থাকাটা কেন না, থাকা কোর্স করতে পারা, যে কোর্সগুলো আছে ভিসার মধ্যে করাটা ভালো। আর কেউ যদি মনে করে যে আমার পরীক্ষা প্রচন্ড খারাপ হয়েছে, আমি কিছুই বলতে পারিনি, আমার আবার পরীক্ষা দিতে হবে, সে তো আর সেকেন্ড টাইমের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করতে পারে, কথার কথা। আবার কারো যদি মনে হয় যে রিস্ক, যে আমি হয়তো ফেল করতে পারি, সে কিন্তু তার প্রিপারেশনটা কন্টিনিউ রাখতে পারে। ওয়েস্ট করার দরকার নেই, আমার মনে হয় ভিসার সময়টা ওয়েস্ট করার দরকার নেই। ইউ ক্যান ট্রাভেল, ইউ ক্যান ডু কোর্সেস, ইউ ক্যান রিপিট কোর্সেস, অ্যাটাচমেন্ট, এভরিথিং ক্যান বি ডান। তো ইউটিলাইজ করাটাই আমার মনে হয় বেস্ট। আচ্ছা, ওকে, মডারেটরটা কেউ আছেন? ধন্যবাদ ভাইয়া আপু এত সুন্দরভাবে আমাদেরকে ক্লাব সম্পর্কে ধারণা দেওয়ার জন্য। আশা করছি পার্টিসিপেন্ট যারা আছেন তারা উপকৃত হয়েছেন। ক্লাবের পাশাপাশি ভাইয়াপুরা কিন্তু অনেক সুন্দরভাবে আমাদেরকে অন্যান্য লাইসেন্স সিস্টেম সম্পর্কে ধারণা দিয়েছেন। এই পর্যায়ে আমি প্ল্যাটফর্ম চিটাগং জোনের ভাইস প্রেসিডেন্ট তৌফিকুল আলম ভাইয়াকে কিছু বলতে বলবো আমাদের সবার উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ তৌফিকুল আলম। আসলে সালমা আপু আমার বড় বোন হন। আমি
তা বলে রাখি। আচ্ছা, আপনাদের দুজনকে আসলে অনেক ধন্যবাদ। আমাদের পুরো প্রোগ্রামটা হয়তো কিছু মিসম্যানেজমেন্ট হয়েছে, সেটার জন্য আমি ভাইয়া এবং আপু দুজনের কাছে এবং সব যারা পার্টিসিপেন্ট আছেন সবার কাছে আবারও দুঃখ প্রকাশ করছি। তবে আসলে আমি আপুর কাছ থেকে আগে থেকেই প্লাব নিয়ে অনেক কিছু জেনেছিলাম বা অনলাইনে বিভিন্ন পড়াশোনাও করেছি, কিন্তু আজকে আসলে অনেকগুলো কনসেপ্টই ক্লিয়ার হয়ে গেছে। বিশেষ করে ওইটি এবং আইএলটিএস নিয়ে আমার একটা বড় কনফিউশন ছিল, আমি নিজেও আসলে ইন্টারেস্টেড প্লাব দেওয়ার জন্য। সেই কনফিউশন গুলো অনেকটা ক্লিয়ার হয়েছে এবং প্লাব দেওয়ার পরে যে ওখানকার যে স্টেপ গুলো, যে ফাউন্ডেশন ইয়ার গুলো বা অন্য যেভাবে আপনারা গাইডলাইন গুলো দেখিয়েছেন, এটি আমার মনে হয় সবার জন্য বেশ উপকারী হবে। তো প্ল্যাটফর্মের পক্ষ থেকে আপনাদের দুইজনকে আসলে অনেক ধন্যবাদ, আপনারা আমাদেরকে কষ্ট করে সময় দিয়েছেন। আশা করবো যে ভবিষ্যতে যদি কখনো অন্য কোনো প্রোগ্রামেও অবশ্যই আরেকটা অর্গানাইজ ওয়েতে এবার যে ভুলগুলো হয়েছে সেগুলো আমরা সবগুলো নোট ডাউন করেছি এবং সেগুলো যাতে ভবিষ্যতে আপনাদের সাথে আমি একটু টিচার মানুষ তো, মানে ভুল করে অভ্যস্ত তো, এবং অন্য কোনো প্রোগ্রামে বাট এনিথিং যেটা হচ্ছে আসলে এরর কারেকশন অলওয়েজ ইম্পর্টেন্ট, মানে আমাদেরকে মোর পারফেকশন ইয়েতে সাহায্য করে আর কি জিনিসটা আসলে। কারণ আমাদের দেশে আমরা পেপার ওয়ার্ক জিনিসগুলো আসলে অনেক সময় জানি না, পেপার ওয়ার্ক, পোস্টার ওয়ার্ক, এই ধরনের জিনিসগুলো নিয়ে আমরাও তো আলোচনা করি না আর কি। হ্যাঁ, তারপর লেটার রাইটিং কিভাবে, আমি একটা যে ইমেল করছি, একটা ইমেল করেও কিন্তু একজনকে কনভিন্স করা যায় বাইরের দেশে। তো এই যে হ্যাক্স গুলা, এগুলা খুব ইম্পর্টেন্ট আসলে, এগুলো জানা হয় না। আর আমাদের প্ল্যাটফর্ম সেন্ট্রাল জোন থেকে র্যান্ডমলি অনেক প্রোগ্রাম করা হলো, চট্টগ্রাম জোন থেকে আমরা মাত্র শুরু করলাম। আমাদের আমরা মাত্র শুরু করলাম। আসলে আমরা সব জোন থেকেই চাচ্ছি যাতে করে বাংলাদেশের মেডিকেল স্টুডেন্ট এবং চিকিৎসকরা তাদের ইনফরমেশন গুলা খুব দ্রুত এবং একটা ইন্টারেক্টিভ সেশন গুলোর মাধ্যমে তারা যাতে অ্যাভেল করতে পারেন, এবং সেটা আমাদের চেষ্টা আছে এবং ভবিষ্যতেও থাকবে। তো আপনাদের দুজনকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের পার্টিসিপেন্ট যারা আছেন সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ধৈর্য ধরে তারা কথাগুলো শুনেছেন এবং আমরা আশা করবো যে এগুলো তাদের কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে। সবাইকে ধন্যবাদ। আর হ্যাঁ, সবাই ভালো থাকেন। আর একটু লেট হয়ে গেছে আমাদের বাংলাদেশে আজকে, আর অল দ্য বেস্ট সবাইকে। তো সালমা, এন্ডিং এ তুমি দাও স্পিচ। থ্যাংক ইউ সো মাচ। প্রথমত যারা ইন্টারেস্টেড, আমার মনে হয় এটা অবশ্যই তাদের কাজে আসবে, আর এটা আসলে রেকর্ডেডও থাকছে। এটা আমি শেয়ার করে দিব তৌফিকের সাথে, বা শাহরিয়ার শেয়ার করে দিবে। দেন যারা অ্যাক্সেস করতে চায় মনে হয় তাদের কাছে লিঙ্কটা দিয়ে দিলে তারা পরে আরেকবার দেখে নিয়ে যে জিনিসগুলো তারা হয়তো বুঝেনি বা কোয়েশ্চেন করেছিল, তো তারা তাহলে ওগুলো ক্লিয়ার হয়ে নিতে পারবে। আর আমরা তো আছি সবসময়, উই আর ওপেন টু কোয়েশ্চেন্স এন্ড ট্রাইং টু হেল্প, এনকারেজ করছি সবাইকে। তো কারো পরে প্রশ্ন থাকলে তারাও আগে কিন্তু হতো না, আগে মানে বাংলাদেশে কিন্তু বহু আগে থেকে অনেক ডক্টর বাইরে কাজ করে। তো সমস্যা হচ্ছে যে not there are so many যারা আসলে আগায় আসতো আর কি। হ্যাঁ, তো এটা আর কি যত ইয়ে হচ্ছে তাদের থেকে অন্যরা ইন্সপায়ার হচ্ছে, ইনফরমেশন বেশি পাচ্ছে। আপনি যদি বেশিরভাগ দেশেই যান, সব জায়গায় গেলেই দেখবেন যে ইন্ডিয়ান ডক্টরে ভরা। কারণ হচ্ছে নট অনলি যে বড় সাইজ তা না, অনেক আগে থেকে ওরা আছে এবং ওরা ওদের যে পীর বলে বা যেটা হচ্ছে যে কলিগ বলেন, জুনিয়র বলেন, ওদেরকে হেল্প করার বা প্ল্যাটফর্ম তৈরি করে এতে সাহায্য করে। সেই জন্য বড় কমিউনিটি। তো আমাদেরও এখন সব দেশে ভালো ভালো কমিউনিটি হয়ে গেছে আর কি। তো আমরাও ভালো স্কিল এগুলো সাইডে আস্তে আস্তে হেল্পফুল সাইডটা যেন বের হয়ে আসে আর কি। তো আমরা হেল্প করি এই সেন্সেই যে আমরা বিশেষ করি যে আপনারাও যখন সাকসেসফুল হবেন, আপনারাও ধরেন অন্তত আপনার মেডিকেলেরও যদি 4-5 জনকে ইন্সপায়ার করতে পারেন, এটা দেশের জন্য ভালো। কারণ ডাক্তার কিন্তু স্যাচুরেটেড, যতই বলেন বাংলাদেশে প্রাইভেট মেডিকেল বলে কথা না, আসলে এত পোস্ট গ্রাজুয়েশনের অপশন নেই দেশে। তো ডক্টর ওভার স্যাচুরেটেড, নো ডাউট। তো এরা যাবে কোথায়? তো অবভিয়াসলি অল্টারনেটিভই দেখতে হয় এই কারণে আর কি। আর অ্যাম্বিশিয়াসও থাকে অনেক মানুষ। এই জন্য হচ্ছে যে প্রপার প্ল্যান করে বের হলে, এবং আমি এটা বিশেষ করে এইভাবে যে একটা ডক্টর যখন বের হয়, দেখেন সব মানুষই যে বাইরে যাচ্ছে আর্ন করতেছে, আমাদের দেশের জন্য কিন্তু রেমিটেন্স সেকশন থেকে ভালো, কিন্তু একটা ডক্টর যখন আর্ন করে সে অনেক গুড অ্যামাউন্টে আর্ন করে। তো অ্যাকচুয়ালি দেশের জন্য এখন জাকাত হোক, ফ্যামিলিকে হেল্প হোক, যে কোনো ভাবেই হোক, মানি কিন্তু আসে ওই দেশ থেকে। সো আমি এই একটা সেক্টরেও অন্তত বলি আর কি যে না, অন্তত ডক্টর বের হলে এখানে স্যাচুরেশন একটু কমলো, সেকেন্ডলি ডক্টরটা এস্টাবলিশ হলো এবং কান্ট্রির জন্য ভালো হলো। ডক্টর বের হয়ে গেলে যে কান্ট্রি খারাপ হচ্ছে তা না, রেমিটেন্স যে আসছে, আমরা তো স্টিল ডেভেলপিং কান্ট্রি। তো একটা ডক্টর বের হচ্ছে মানে অনেক রেভিনিউ আনতেছে সে কোনো না কোনো ভাবে দেশে। তো এই সেন্সেও কিন্তু ভালো। সো আপনারা আপনাদের জুনিয়রদেরকে ইন্সপায়ার করবেন, হেল্প করবেন, সমস্যা নেই।
আর ভাইয়া আমাদের জন্য কোনো অ্যাডভাইস থাকলে প্রোগ্রাম নিয়ে এগুলো আমাকে কষ্ট করে ইনবক্সে নিশ্চয়ই জানাবেন যে কিভাবে আমরা ডেভেলপ করতে পারি, এবং অবশ্যই যারা পার্টিসিপেন্ট আছেন তারা রিভিউ দিবেন এবং কিভাবে আমরা নেক্সট প্রোগ্রাম গুলো আরো ভালো করতে পারি। আমাকে, ফাবিহাকে বা টিপুকে যাকেই পারবেন ইনবক্সে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। অবশ্যই। থ্যাংক ইউ সো All the মাচ best সবাইকে, সবাই ভালো থাকবেন। আমি তাহলে আমার জুমটা সুইচ অফ করে দিচ্ছি, তাহলে সবারই তাহলে আসলে সুইচ অফ হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ সুজয়। থ্যাংক ইউ। হ্যাভ এ গুড ডে।